আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের নিউরোঅ্যানাটমি ক্লাস। আমি আপনাদের সাথে আছি, ডক্টর জাহিদ হাসান। আমাকে কি শোনা যাচ্ছে? ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে আপনাদের প্রত্যেকের সামনেই আশা করি শীট আছে। আমি আজকে আসলে শীটটা ধরেই পড়াবো এবং নিউরোঅ্যানাটমি আমাদের সবার কাছে একটা আসলে একটু বিদঘুটে টপিক। সবাই একটু ভয় পাই। আমরা চেষ্টা করব পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করার জন্য এবং যতটা আমাদের পরীক্ষায় লাগবে ততটুকু জিনিস আমরা চেষ্টা করব পড়ার জন্য। খুব বেশি পড়ে আমি আপনাদেরকে প্যারা দেব না। আমি আপনার শীটটা খুলে সবাই বসবেন। ইনশাআল্লাহ আমি শুরু করতেছি, হ্যাঁ? আচ্ছা, এখানে যে টপিকটা এটা একটু দেখেন। এটা হচ্ছে আমাদের যে ব্রেইনের যে ডিভিশনটা ছিল। আমরা জানি ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি ব্রেইন হচ্ছে আমরা ৩ টা ভাগে ভাগ করতেছি, হ্যাঁ? ৩ টা ভাগে যখন ভাগ করি আমরা বলি যে একটা হচ্ছে ফোর ব্রেইন, মিড ব্রেইন আর কি হাইন্ড ব্রেইন। এখন এই যে ফোর ব্রেইন আমরা যেটা পড়ি, এই ফোর ব্রেইনের ক্ষেত্রে আমরা যখন পড়েছি আমরা সবাই বললাম যে ফোরব্রেইনকে হচ্ছে ২ টা ভাগে ভাগ করছি। কয়টা? ২ টা। একটা হচ্ছে কি দেখেন টেলেনসেফালন আর ডায়ানসেফালন। এই যে টেলেনসেফালন হচ্ছে আমাদের ব্রেইনের সবচেয়ে বড় অংশ যেটা সেটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর সাথে আছে বেসাল গ্যাংলিয়া আছে। আর ডায়ানসেফালনে আসেন, ডায়ানসেফালন আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের থ্যালামাই কমপ্লেক্স গুলো। থ্যালামাই কমপ্লেক্সের ভিতরে হচ্ছে থ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস এই ৩ টা জিনিস আমরা পড়লেই হবে। তাহলে আমরা থ্যালামাস আর হাইপোথ্যালামাস আমরা সবাই পড়ে অভ্যস্ত। কিন্তু মেটাথ্যালামাসটা আমরা আসলে ওইরকম ভাবে পড়া হয় না। মেটাথ্যালামাসের ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি, আরেকটা হচ্ছে মিডিয়াল জেনিকুলেট বডি। আপনারা কি এই ২ টার নাম শুনছেন? এই যে ল্যাটারাল জেনিকুলেট বডি আপনি একটু মনে করার চেষ্টা করেন আমাদের যে ভিজুয়াল পাথওয়ে ল্যাটারাল জেনিকুলেট বডিটা থাকে। তাহলে হচ্ছে ভিশনে আমার হেল্প করে ল্যাটারাল জেনিকুলেট বডি। আর মিডিয়াল জেনিকুলেট বডি আমার হেল্প করে হচ্ছে অডিশন। এটা হচ্ছে অডিটরি পাথওয়েতে থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভিশন এবং অডিশনে আমাদের থ্যালামাসের কোন পার্টটা আমাদেরকে হেল্প করে? তাহলে উত্তরটা হবে কি? মেটাথ্যালামাস। আচ্ছা, এরপর আছে মিডব্রেইন। মিডব্রেইন তো আমরা জানি পন্স আর সরি মিডব্রেইনে আমাদের থাকে সাথে হচ্ছে এটার সাথে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেম কোনটা? এটার সাথে ভেন্ট্রিকুলার সিস্টেম হচ্ছে সেরেব্রাল একুইডাক্ট। সেরেব্রাল একুইডাক্ট কে এবং কি করে এটা আমরা পরে পড়ব। এবার আছে হাইন্ড ব্রেইন। হাইন্ড ব্রেইনের আমরা জানি হাইন্ড ব্রেইন হচ্ছে ৩ টা পার্ট। এই ৩ টা পার্ট কি কি ছিল? এই হাইন্ড ব্রেইনের যদি পার্টগুলো একটু খেয়াল করি আমরা, হাইন্ড ব্রেইনের পার্টগুলো হচ্ছে এখানে আমাদের ছিল পন্স, সেরেবেলাম আর মিডল অবলাঙ্গা। আচ্ছা, পন্স এবং সেরেবেলামকে আমরা একসাথে বলতেছিলাম মেটেনসেফালন। আর মিডল অবলাঙ্গাটা হচ্ছে মাইলেনসেফালন। তাহলে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে এখান থেকে যে আমাদের ৩ টা ব্রেইনের পার্টগুলা কি কি? এট লিস্ট আমি এখানে একটা জিনিস যেটা আপনাদের অনেকেই হয়তো আগে পড়েছেন সবগুলাই, বাট একটা জিনিস মেটাথ্যালামাস এই কথাটা অনেকেই হয়তো আজকে ১ম শুনেছেন যে মেটাথ্যালামাসের পার্ট কি কি? মেটাথ্যালামাস কথাটা এখানে ওই যে উপরে থ্যালামাসের পরেই আছে। মেটাথ্যালামাসের ২ টা পার্ট। ল্যাটারাল জেনিকুলেট বডি, মিডিয়াল জেনিকুলেট বডি। ল্যাটারাল জেনিকুলেট বডি ভিশন, মিডিয়াল জেনিকুলেট বডি অডিশন। সো ভিশনের অডিশন আমাদেরকে হেল্প করে কে? এটা হচ্ছে মেটাথ্যালামাস। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই নার্ভাস সিস্টেমের ভাগ, শ্রেণীভাগগুলোতে, হ্যাঁ? একটা মিনিট আমি একটু ইরেজারটা ইউজ করতে হবে মনে হচ্ছে। আচ্ছা। এরপরে আমাদের যেটা ছিল আমাদের নার্ভাস সিস্টেমের ডিভিশন। একটু খেয়াল করি আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি নার্ভাস সিস্টেম আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল, পেরিফেরাল আর হচ্ছে অটোনমিক। আচ্ছা। সেন্ট্রাল মানে কি? সেন্ট্রাল মানে হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ডই হচ্ছে সেন্ট্রাল। একদম সহজ কথা ব্রেইন এবং স্পাইনাল কর্ড। এখন পেরিফেরাল কোনটা? একটু খেয়াল করেন। সেন্ট্রাল থেকে কিছু জিনিসপত্র বের হয়। যেমন ব্রেইন থেকে ক্রেনিয়াল নার্ভ বের হয় এবং স্পাইনাল কর্ড থেকে হচ্ছে স্পাইনাল নার্ভ বের হয়। এই যে আমার ব্রেইন থেকে হচ্ছে আমার বের হলো ক্রেনিয়াল নার্ভ আর পেরিফেরাল আমার স্পাইনাল কর্ড থেকে বের হলো স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ার্স আর আমার ক্রেনিয়াল নার্ভ 12। এগুলো হচ্ছে আমার পেরিফেরাল নার্ভ। আর অটোনমিক কি? আমাদের বডির কিছু ফাংশন আছে যেগুলো আসলে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। এগুলো বডি অটোমেটিক্যালি নিজে আসলে কন্ট্রোল করে। এই ফাংশনগুলোকে আমরা বলি অটোনমিক ফাংশন এবং এটা যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয় এটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা ২ টা ভাগ আছে প্যারাসিম্পেথেটিক এবং সিম্পেথেটিক। এই জায়গাটা খুবই ইম্পোর্টেন্ট। আমি আবার বলছি প্যারাসিম্পেথেটিক, সিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিকে ২ টা ফ্লো আছে। একটা হচ্ছে ক্রেনিয়াল আরেকটা হচ্ছে স্যাক্রাল। ক্রেনিয়াল নার্ভ যে ১২ টা আছে এর মধ্যে ৪ টা নার্ভ আছে ৩, ৭, ৯, ১০, ৩, ৭, ৯, ১০ এই ৪ টা ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে। আর স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল 2 থেকে 4। তাহলে ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো হচ্ছে আমার প্যারাসিম্পেথেটিক। আর সিম্পেথেটিক হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। থোরাকো লাম্বার মানে থোরাক্স T1 থেকে L2 পর্যন্ত। T1 থেকে L2 পর্যন্ত। তাহলে আমাদের এই জিনিসটা লাগবে যে প্যারাসিম্পেথেটিক এবং সিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিক ক্রেনিও স্যাক্রাল, সিম্পেথেটিক থোরাকো লাম্বার। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা লাগবে আমরা জানি আমাদের স্পাইনাল কর্ড, ব্রেইন সবকিছু ২ টা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে গ্রে ম্যাটার আরেকটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এখন আপনারা গ্রে ম্যাটারের কাজ কি, হোয়াইট ম্যাটারের কাজ কি এটা কি জানেন? আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। গ্রে ম্যাটারের কাজ কি? এটা কি বলতে পারবেন কেউ? আচ্ছা, আমাদের যে ব্রেইন যে ফাংশনটা করে, ব্রেইনের মেইন ফাংশন গুলা সে গ্রে ম্যাটারের মাধ্যমেই করে। তার মানে ব্রেইনের মেইন ওয়ার্কিং ইউনিট হচ্ছে গ্রে ম্যাটার। ব্রেইনের মেইন ওয়ার্কিং ইউনিট হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে আপনার প্রশ্ন হবে যে হোয়াইট ম্যাটারের কাজ কি? হোয়াইট ম্যাটার আসলে কোনো কাজ সরাসরি করে না। সে হচ্ছে জাস্ট বিভিন্ন গ্রে ম্যাটারের মধ্যে কানেক্টর হিসেবে বা ব্রিজ হিসেবে কাজ করে। তাহলে আমার সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে গ্রে ম্যাটারটা আমার কোথায় কোথায় থাকে এই জিনিসটা? কর্টেক্স, টেলেনসেফালন, ডায়ানসেফালন আর হচ্ছে ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসে আমার গ্রে ম্যাটার থাকে। এবং এই জিনিসটা হচ্ছে ইম্পোর্টেন্ট হচ্ছে গ্রে ম্যাটার কি দ্বারা তৈরি? এটা প্রায় সময় পরীক্ষায় আসে। গ্রে ম্যাটার যেহেতু আমার মেইন ফাংশনিং ইউনিট, সো আমার গ্রে ম্যাটারে আমার কি লাগবে? সেল বডি নিউরন লাগবে, তার জন্য সাপোর্টিং সেল লাগবে, তারপর ব্লাড ভেসেল লাগবে, তারপর নার্ভ ফাইবার। তাহলে দেখেন সেল বডি অফ নিউরন, নার্ভ ফাইবার, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল আর এক্সনস অফ বুথ মাইলিনেটেড এন্ড আনমাইলিনেটেড ফাইবার। মানে মাইলিনেশন এবং আনমাইলিনেশনের হয় যেসব এক্সনের ২ টা এক্সনই আমার লাগে হচ্ছে গ্রে ম্যাটারে। বাট হোয়াইট ম্যাটার যদি একটু খেয়াল করেন, হোয়াইট ম্যাটার হচ্ছে লং মাইলিনেটেড এক্সন। এই যে এখন আপনি বলবেন এখানে তাহলে আনমাইলিনেটেডটা কেন লাগছে না? এই যে আমাদের হোয়াইট ম্যাটার যে হোয়াইট হয় বা গ্লিসেনিং হয় এটার একমাত্র কারণ হচ্ছে তার এক্সনটা থাকে সবসময় মাইলিনেটেড। তাহলে আমার এই জিনিসটা আমাকে জানতেই হবে, ঠিক আছে? যে হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার কি দ্বারা তৈরি? এটা প্রায় সময় ইয়াতে আসে, এমসিকিউ তে আসে। আমাদের এগুলো লাগবে না খুব একটা। এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। আসেন এরপরে আমাদের যেই টপিকস লাগবে সেটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। এটা একটা 3 স্টার টপিকস আপনাদের জন্য একদম। এখানে আমাদের সেরেব্রাল কর্টেক্সে আমাদের কি লাগবে? প্রথমত আমাকে জানতে হবে তার কি, কি সেল আছে। প্রথম কথা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সে আমার কি, কি সেল আছে। আমরা এটা সেরেব্রাল কর্টেক্সে আমাদের যেই প্রাইমারি সেলটা তার নাম হচ্ছে কি সেল? পিরামিডাল সেল। আমি আবার বলছি তার নাম হচ্ছে কি সেল? পিরামিডাল সেল। তাহলে আমাকে যদি একটা সেলের নাম এখানে আমি মনে রাখি তাহলে সেটা হচ্ছে পিরামিডাল সেল। কোন সেল? পিরামিডাল সেল। এছাড়াও আছে স্টিলের সেল, ফিউজিফর্ম সেল, হরাইজন্টাল সেল অফ ক্যাজল আর সেলস অফ মার্টিন। বাট আমাকে মনে রাখতে হবে একটাই যেটা আমি আর বলা যাবে না সেটা হচ্ছে পিরামিডাল সেল। এবং পিরামিডাল সেল সব জায়গায় থাকে না সেরেব্রাল কর্টেক্সে। কিছু, কিছু জায়গায় থাকে যেমন ফ্রন্টাল, প্রিফ্রন্টাল আর প্যারাইটাল কর্টেক্সে থাকে। আর এডিশনালি থাকে হচ্ছে হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা। সো পিরামিডাল সেল কোথায়, কোথায় থাকে? এই জিনিসটা 3 স্টার। এটা প্রায় সময় পরীক্ষায় আসে। এবার চলে যান লেয়ার অফ সেরেব্রাল কর্টেক্স। এটা আপনারা রিডিং দিবেন। বাট এখানে ৫ নাম্বার লেয়ারটা দেখেন গ্যাংলিয়নিক লেয়ার। যে গ্যাংলিয়নিক লেয়ার এখানে পিরামিডাল সেলটা অনেক বেশি বড় হয়। এই যে বড়, বড় হওয়ার কারণে এবং এই পিরামিডাল সেলগুলোর আমরা একটা স্পেশাল নাম দেই। এটাকে বলি বেড সেল। তাহলে বেড সেল জাস্ট ওয়ান কাইন্ড অফ পিরামিডাল সেল। ক্লিয়ার এই জিনিসটা? তাহলে পরীক্ষায় আসবে যে বেড সেল আসলে কি? বেড সেল হচ্ছে পিরামিডাল সেল। আর পিরামিডাল সেল আমার থাকে কোথায়? কর্টেক্সে। কোন সেরেব্রাল কর্টেক্সে কোন জায়গায়? ফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স আর প্যারাইটাল কর্টেক্স। এডিশনালি থাকে হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালাতে। হিপোক্যাম্পাস আর অ্যামিগডালাতে। এই যে দেখেন সেলস অফ সেরেব্রাল কর্টেক্স ১৫ তে আসছে। আমরা এটা পারব ইনশাআল্লাহ। এবার চলে আসি আমাদের যে ফাংশনাল এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স। আচ্ছা। এখন আমাদের
আমাদের যে ব্রেইনটা আছে আপনারা একদম সিম্পলি একটু খেয়াল করেন যে আমাদের ব্রেইনটা আছে, ব্রেইনটা একটা সেন্ট্রাল সার্কাস দ্বারা এই ব্রেইনটা কি হয়েছে? ভাগ হয়েছে। এটা যে সেন্ট্রাল সার্কাসটা দ্বারা এই যে আমি যে ইন্ডিকেটরটা দিচ্ছি এটা কি বোঝা যাচ্ছে মাউসের ইয়াটা আপনাদের? আ হ্যালো? হুম, হ্যাঁ, আমি জি কি মাউসের ভাইয়া বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এই যে এটা দিয়ে দেখেন আমার হচ্ছে এই যে প্রি সেন্ট্রাল জাইগাস সামনের এরিয়াটা। এটা কোন সামনের এরিয়া? এই যে সেন্ট্রাল যে সার্কাসটা আছে তার সামনের জায়গাটা হচ্ছে প্রি সেন্ট্রাল জাইগাস। পিছনে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইগাস। আপনি এট লিস্ট এই জায়গাটা দেখেন সেন্ট্রাল সার্কাসটা হচ্ছে আমার এই সামনেরটা হচ্ছে আমার ফ্রন্টাল লোব, পিছনেরটা হচ্ছে আমার প্যারাইটাল লোব। আর নিচে দিয়ে দেখেন একটা ল্যাটারাল সার্কাস আছে। এই যে এই সার্কাসটা এটা হচ্ছে আমার ল্যাটারাল সার্কাস। ল্যাটারাল সার্কাসের নিচের এরিয়াটা হচ্ছে টেম্পোরাল লোব। এতটুকু যদি জানেন দ্যাটস এনাফ। এখন আমাকে জানতে হবে কোন লোবে কোন এরিয়া আছে। আমার যে জিনিসগুলো পরীক্ষায় আসবেই মাস্ট। কোন লোবে কোন এরিয়া আছে আমাকে এটা জানতে হবে। আমরা যদি একটু চলে যাই এই ছবিটাই দেখেন। এই যে এটা ছিল আমার সেই সেন্ট্রাল সার্কাসটা। সেন্ট্রাল সার্কাসের সামনে হচ্ছে 4 এই 4 হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া। তার মানে আমাদের যত মোটর ফাংশন সব এখান থেকে কন্ট্রোল হয়। এটা হচ্ছে 4 আর তার জাস্ট পিছনে যেটা মানে সেন্ট্রাল সার্কাসের পিছনে হচ্ছে 1 3 2 এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেন্সরি এরিয়া। তাহলে দেখেন প্রাইমারি সেন্ট্রাল সার্কাসের সামনে হচ্ছে প্রাইমারি মোটর, পিছনে হচ্ছে প্রাইমারি সেন্সরি। তাহলে আমাদের সেন্সরি আর এবং মোটর দুটো হচ্ছে সেন্ট্রাল সার্কাসের সামনে এবং পিছনে। এছাড়া আমাদেরকে জানতে হবে 44 এবং 45 44 এবং 45 হচ্ছে আমার মোটর স্পিচ অফ ব্রোকা বা ব্রোকাস এরিয়া। মোটরের মানে স্পিচের যে মোটর ফাংশনটা এই মোটর ফাংশনটা মেইনটেইন করেছে 44 এবং 45। এরপরে চলে আসি পিছনে যেটা প্যারাইটালে 39 এবং 40 39 এবং 40 আমার মেইনটেইন করে হচ্ছে আমার স্পিচের যে সেন্সরি কাজটা এটা মেইনটেইন করেছে আমার 39 এবং 40 তাকে আমরা বলি বার্নিক্স এরিয়া। একটু পরে আমি স্পিচটা নিয়ে আলাদাভাবে আলোচনা করব। জাস্ট এই কথা মনে রাখেন বার্নিক্স এরিয়া হচ্ছে 39 40 44 45 হচ্ছে আমার ব্রোকাস এরিয়া। আর এই যে টেম্পোরালে দেখেন এই রিজনটা টেম্পোরালে জাস্ট এই যে 22 আর এই উপরে যে কালো একটা অংশ এটা হচ্ছে 41 এবং 42 এই 41 এবং 42 হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া মানে শোনা আর 22 হচ্ছে সেকেন্ডারি অডিটরি এরিয়া। আর চলে যাচ্ছে প্যারাইটাল প্যারাইটালে 17 18 19 এই 17 হচ্ছে প্রাইমারি ভিজুয়াল 18 এবং 19 হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল। তার মানে এই কথাটা মাথায় গেঁথে নেন সেটা হচ্ছে অডিশন মানে হচ্ছে টেম্পোরাল লুপ অডিশন মানে হচ্ছে আমাদের টেম্পোরাল লুপ ভিজুয়াল মানে হচ্ছে আমাদের অক্সিপিটাল লুপ ভিজুয়াল মানে হচ্ছে অক্সিপিটাল লুপ। আবার ব্রোকাস আর স্পিচের ক্ষেত্রে সেন্সরি যেটা বার্নিক্স এরিয়াটা হচ্ছে আমার প্যারাইটাল লুপে যেটা হচ্ছে 39 এবং 40 আর 44 এবং 45 সেটা হচ্ছে মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকাস এটা হচ্ছে আমাদের কোথায় এটা হচ্ছে আমার ফ্রন্টাল লুপে। এইটুকু যদি আমরা পারি মোটামুটি আমরা এখান থেকে আসলে আনসার করতে পারবো এই যে দেওয়া আছে এরিয়াগুলো কোনটাতে কোনটা। এখান থেকে আপনাদেরকে এট লিস্ট কয়টা জানতে হবে আমি যদি বলে ফেলি সেটা হচ্ছে এই যে 4 যেটা আছে এটা আমাদেরকে জানা লাগবে প্রাইমারি মোটর এরিয়া। তারপর আমাদের এট লিস্ট মোটর স্পিচ এরিয়া অফ ব্রোক মানে 1 5 এবং 6 প্রিফ্রন্টাল কর্টেক্স 9 10 11 12 এই তিনটা আমাকে এট লিস্ট জানাই লাগবে 1 আর 5 6 কারণ কি এই 9 10 11 12 যে প্রিফ্রন্টাল কর্টেক্স আমরা বলি যে ফ্রন্টাল লুপ হচ্ছে আমাদের পার্সোনালিটি বিহেভিয়ার ইন্টেলেকচুয়ালিটি মেইনটেইন করে এই যে পার্সোনালিটি বিহেভিয়ারটা মেইনটেইন করে এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াটা 9 10 11 12। এবার আসি প্যারাইটাল লুপে আপনারা একটাই জানবেন সেটা হচ্ছে প্রাইমারি সেন্সরি এরিয়া পিছনের কথা যেটা জাস্ট সেন্ট্রাল সার্কাসের পিছনে যেটা 1 নাম্বারটা আর এডিশনালি জানবেন 4 নাম্বার সেন্সরি স্পিচ এরিয়া অফ বার্নিক্স যেটা ছিল কত 39 এবং 40 তাহলে প্যারাইটাল থেকে জানবেন 1 এবং 4 1 এবং 4 আর অক্সিপিটাল থেকে দুইটাই জানবেন প্রাইমারি ভিজুয়াল এরিয়া সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া প্রাইমারি হচ্ছে 17 আর সেকেন্ডারি হচ্ছে 18 এবং 19 ধরবেন আর টেম্পোরাল দুইটা জানবেন প্রাইমারি অডিটরি এরিয়া 41 এবং 42 সেকেন্ডারি হচ্ছে 22। তাহলে আমাদের এই জিনিসটা আমরা দেখলাম এবং এই যে লোকেশন এগুলো আমরা আলোচনা করে ফেলছি এখন এডিশনালি কিছু লাগবে না এখান থেকে আমাদের। এবার চলে আসি আমাদের আরেকটা এরিয়া আছে যে এরিয়াটা এখানে আসে নাই সেটাকে আমরা বলি টেস্ট এরিয়া। এই যে টেস্ট এরিয়া হচ্ছে আমাদের ব্রডব্যান্ড এরিয়া নাম্বার 43 কত 43 এই জিনিসটা একটু আনকমন আপনাদের কাছে যে আমরা পরে আসছি 41 42 44 45 39 40 বা 43 আমরা পড়ি না কিন্তু এটা আনকমন তো মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে দেয় এইটা এই টেস্ট এরিয়াটা যায় হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ফাইবার ফ্রম দ্য নিউক্লিয়াস সলিটারিয়াস নিউক্লিয়াস কি সলিটারিয়াস এই সলিটারিয়াসটা থ্যালামাসে যায় হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল নিউক্লিয়াস অফ থ্যালামাস মানে আমাদের যত সেন্সরি স্টিমুলাস আছে আমরা জানি যে তাদের রিলিজ স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস এবং থ্যালামাসে যায় মেইনলি হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস দিয়ে ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস দিয়ে কিন্তু টেস্টের যে সেন্সেশনটা সেটা যায় হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল নিউক্লিয়াস দিয়ে একমাত্র এক্সেপশন ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল নিউক্লিয়াস দিয়ে আর বাকি যত সেন্সরি আছে সেন্সেশন সবই যায় ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল দিয়ে। এখন কথা হচ্ছে সব সেন্সরি স্টিমুলাস কি আমাদের মানে রিলিজ স্টেশন হিসেবে থ্যালামাস কাজ করে নাকি কোনটা বাকি আছে আপনাদের জানা আছে এরকম কিছু? আপনারা কি জানেন যে কোন সেন্সরি স্টিমুলাস আছে কিনা যেটা আসলে আমাদের থ্যালামাসে রিলে করে না? না একটা ভাইয়া। আছে। একটা আছে সেটা হচ্ছে আমাদের স্মেল। সব এই জিনিসটাই এসবিএ তে আসে যে থ্যালামাসে সব সেন্সরি গুলা রিলিজ স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস কিন্তু একটা করে না সেটা হচ্ছে কি স্মেল। সেটা হচ্ছে স্মেল। একটু লিখে নেন ব্যাপারটা হ্যাঁ স্মেল। স্মেল হচ্ছে আমাদের কি হয় থ্যালামাসে রিলে করে না। ওকে। এই যে এবার যে টপিকটাতে আসলাম এটা হচ্ছে আমাদের বলতে পারেন হচ্ছে এসবিএ টপিক। আমি কয়েকটা এসবিএ টপিক বলব যে এসবিএ টপিকগুলো আমাদেরকে জানা লাগবে। এর ভিতরে এই হচ্ছে একটা এসবিএ টপিক। একটু আসি আমরা একটু ব্রিফ আলোচনা করব। তাহলে এই যে আলোচনাটা করতেছি একটু খেয়াল করেন। প্রথমেই আমি হচ্ছে আলোচনা শুরুতেই বলে নেই একটু দেখেন এখানে। এখানে নিচে আমরা দিয়ে দিচ্ছি যে ব্রোকাস বার্নিক্স কন্ডাকশন। আমাদের একটা মানুষের স্পিচকে আমরা ৩ টা জিনিসে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, কম্প্রিহেনশন, রিপিটেশন। মানে একটা মানুষের তখন স্পিচ আমরা বলব তার স্পিচ ইনটেক যদি তার এই ৩ টাই ইনটেক থাকে। তাহলে ফ্লুয়েন্সি মানে কি? ফ্লুয়েন্সি মানে এই যে আমি কথা বলছি এটা হচ্ছে আমার ফ্লুয়েন্সি। আর কম্প্রিহেনশন মানে আপনি প্রশ্ন করলেন ভাই আপনার বাড়ি কোথায়? আমি আপনার প্রশ্নটা যে বুঝতে পারছি এটাকে বলি কম্প্রিহেনশন। তাহলে আপনি আমাকে ১ম এ প্রশ্ন করবেন, আমি বুঝবো। এটা আমার কম্প্রিহেনশন। বুঝার পরে আমি উত্তর দিব। সেটা হচ্ছে আমার ফ্লুয়েন্সি। এখন ফ্লুয়েন্সি উত্তর দেওয়ার পর আপনি উত্তরটা বুঝেন না। আপনি বলবেন ভাই আরেকবার বলেন। আমি আবার রিপিট করব। এটা হচ্ছে রিপিটেশন। তাহলে আমার স্পিচ আমার কমপ্লিট থাকবে যদি আমার ৩ টা ক্যারেক্টারই আমার থাকে। তাহলে ফ্লুয়েন্সি যেটা হচ্ছে আমার মোটরের ফাংশন, কম্প্রিহেনশন যেটা হচ্ছে আমার সেন্সরি ফাংশন। তাহলে কম্প্রিহেনশন যে বোঝা এটা হচ্ছে সেন্সরি। তার মানে আমার যে স্পিচের মোটর এরিয়া এবং সেন্সরি এরিয়া। সেন্সরি এরিয়াতে ঝামেলা হইলে আমি বুঝবো না। আর আমার মোটর এরিয়াতে ঝামেলা হইলে আমি বুঝবো কিন্তু বলতে পারব না। তাহলে আসেন ব্রোকাস। ব্রোকাস যে মোটর এরিয়া ছিল এটা ছিল এরিয়া নাম্বার কত ছিল? 44 এবং 45। তাহলে আমার মোটর এরিয়াতে ঝামেলা ব্রোকাস এরিয়া। ব্রোকাস মোটর এরিয়া। আমার যেহেতু মোটর এরিয়াতে ঝামেলা তার মানে আমি কি করব? আমার সেন্সরি ইনটেক। তার মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই আপনার নাম কি? আমি প্রশ্নটা বুঝতে পারছি। আপনাকে আকার ইঙ্গিতে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু মুখ দিয়ে আমার শব্দ বের হবে না। কারণ আমার ফ্লুয়েন্সি নাই। কারণ ফ্লুয়েন্সি করে আমার হচ্ছে মোটর অংশটা। তা আমার মোটর অংশটাই ইনজুরি। তাহলে ব্রোকাস যদি কারোর ইনজুরি থাকে ব্রোকাস এরিয়া তাহলে তার কম্প্রিহেনশন ইনটেক থাকবে কিন্তু ফ্লুয়েন্সি লস্ট হবে। আর রিপিটেশন অটোমেটিক্যালি লস্ট প্রত্যেকটা ক্ষেত্রে। এবার আসেন বার্নিক্স। বার্নিক্সে আরেকটু মজার জিনিস হয়। সেখানে দেখেন আমার তো বার্নিক্স মানে হচ্ছে সেন্সরি এরিয়া।
তাহলে হচ্ছে আমার কি? আপনি যে আমাকে প্রশ্ন করতেছেন, "ভাইয়া আপনার নাম কি?" আমি বলব যে, "আমি থাকি হচ্ছে শাহবাগ।" আপনি প্রশ্ন করবেন, "ভাইয়া আপনার বাড়ি কই?" আমি বলব যে, "আমার নাম জাহিদ।" মানে হচ্ছে আপনি আমাকে যে প্রশ্নটা করবেন, এই সেন্সরিটা, এই কম্প্রিহেনশনটা আমি বুঝবো না। আপনাকে আমি অসংলগ্ন কথা বলব, উত্তর দিব। মানে আপনার আমার ফ্লুয়েন্সি ইনটেক্ট, তাই আমি যা ইচ্ছা মুখে আসবে সেটাই বলব, আপনার প্রশ্ন না বুঝেই উত্তর দেব। তাহলে এটা হয় কখন? যখন আপনার বার্নিং এরিয়া ইনজুরি থাকে। সো একটা প্রশ্ন আসে পরীক্ষায় এরকম যে আপনাকে একজন প্রশ্ন করতেছে একটা লোককে, কিন্তু রোগী কি করতেছে? উল্টাপাল্টা উত্তর দিচ্ছে। তাহলে তার লেশন এরিয়া কোথায়? তাহলে তার বার্নিং এরিয়াতে লেশন। আরেকটা হচ্ছে গিয়ে আমি একজন রোগীকে প্রশ্ন করছি, রোগী প্রশ্ন বুঝতে পারতেছে, সে বলছে, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। তার মানে তার ব্রোকাস এরিয়ার প্রবলেম। আর যদি কারোর মোটর এবং সেন্সরি ২ টাই ইনটেক থাকে, বাট রিপিটেশন করতে পারে না। তার মানে আপনি জিজ্ঞাসা করলেন, "ভাইয়া আপনার নাম কি?" আমি বললাম, "জাহিদ।" কিন্তু এরপরের বার আবার জিজ্ঞাসা করলেন, "ভাই আমি বুঝি নাই। আরেকবার বলেন।" কারণ ওই এর আগের বার আমি কি বলছিলাম এটা আমার মনে নাই। আমি আর রিপিট করতে পারতেছি না। তাই আমার রিপিটেশন নাই। এটা হচ্ছে আমার কন্ডাক্টিভ অ্যাফাসিয়া। তাহলে আমি ৩ ধরনের অ্যাফাসিয়া বললাম। ব্রোকাস, যেটাতে সে হচ্ছে বুঝে বলতে পারে না। বার্নিশ, সে না বুঝে উত্তর দেয়। আর কন্ডাকশনে বুঝে উত্তর দেয় কিন্তু রিপিট করতে পারে না। এই ৩ টা কি ক্লিয়ার আপনাদের একদম? এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। নিউরো অ্যানাটমি দিয়ে যদি ৫-৬ টা টপিক পরীক্ষা হলে পড়ে যান, এর ভিতরে এটা একটা টপিক। এবং এটা একটা এসবিএ হট টপিক। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা। এবার ট্রান্সকর্টিক্যাল। এই যে এই মোটর, সেন্সরি এবং মিক্স, এখানে হচ্ছে ট্রান্সকর্টিক্যাল এরিয়া থাকে। এই ট্রান্সকর্টিক্যালে কি হয়? রিপিটেশনটা সবার ইনটেক থাকে। তাহলে ট্রান্সকর্টিক্যাল মোটর যার, তার কি হবে? যেহেতু রিপিটেশন ইনটেক, সাথে তার মোটর ইনজুরি, তাহলে তার ফ্লুয়েন্সি যাবে, কিন্তু রিপিটেশন এবং কম্প্রিহেনশন ইনটেক। আবার ট্রান্সকর্টিক্যাল যে সেন্সরি, তার হচ্ছে ফ্লুয়েন্সি এবং রিপিটেশন ইনটেক, কিন্তু কম্প্রিহেনশন যাবে। আর ট্রান্সকর্টিক্যাল মিক্স মানে তার ২ টাই যাবে। আর গ্লোবাল তো নাই। তাহলে এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমরা যেটা এতদিন গ্লোবাল পড়ে আসছি, এখানে আসলে গ্লোবাল বলতে কি বোঝাচ্ছে? কন্ডাক্টিভ বোঝাচ্ছে। আর গ্লোবাল হইতে হলে আপনার সেন্সরি, মোটর এবং রিপিটেশন ৩ টাই যেতে হবে। আগের মতো কিন্তু না যে শুধু সেন্সরি আর মোটর গেলে আমরা গ্লোবাল বলব। ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা আলোচনা করছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া। হ্যাঁ, জি বলেন ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে পরের টপিকে যাচ্ছি। এবার চলে আসি এই যে আরেকটা ম্যাপ, নিউরোলজিক্যাল যে আমরা বলি এটা হোমানকুলাস। আমাদের ব্রেইনের কোন অংশকে রিপ্রেজেন্ট করে তাকে বলা হয় কি? হোমানকুলাস। হ্যাঁ, মোটর হোমানকুলাস আছে, সেন্সরি হোমানকুলাস আছে। এখান থেকে আমরা হচ্ছে ব্রেইনের ব্লাড সাপ্লাইটা একসাথে পড়ে ফেলব। মানে একদম শর্ট। মানে যেন আপনি পরীক্ষায় আসলে এক কথায় উত্তর দিতে পারেন। আচ্ছা। এখন দেখেন আমাদের এই যে এটা হচ্ছে ব্রেইনের কোন সারফেস? এটা হচ্ছে ব্রেইনের মিডিয়াল সারফেস। আর এটা হচ্ছে ব্রেইনের সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তাই তো? আর পিছন দিকে আছে, নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এখন এই এরিয়াতে দেখেন, এই এরিয়াটা আমাদের ফুট, নি, ট্রাঙ্ক, মানে হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে কি জেনিটালিয়া থেকে আমাদের একদম ফুট পর্যন্ত রিপ্রেজেন্ট করতেছে আমাদের জেনিটালিয়া সহ। এটা হচ্ছে কোন এরিয়া? মিডিয়াল সারফেস। ভিডিও আছে। হ্যাঁ, আর এই যে সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে দেখেন আমাদের ট্রাঙ্ক রিপ্রেজেন্ট করতেছে, ফেস, হ্যান্ড, এগুলা সব রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তাহলে এখন এই মিডিয়াল সারফেসকে, এই মিডিয়াল সারফেসে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর সুপিরিয়র ল্যাটারাল সারফেসে দেয় হচ্ছে, সুপিরিয়র ল্যাটারাল হচ্ছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি, সরি মিডিয়াল না, মিডিয়াল সেরেব্রাল আর্টারি। তাহলে মিডিয়াল সেরেব্রাল, অ্যান্টেরিয়র সেরেব্রাল। এখন প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে এরকম আসবে যে আপনার কাছে একটা পেশেন্ট আসছে, যার হচ্ছে কি আছে? আপনার হচ্ছে লোয়ার লিম্ব উইকনেস আছে, সাথে ইউরিনারি ইনকন্টিনেন্স আছে। কথার একটা ওয়ার্ড লিখে রাখেন, ইউরিনারি ইনকন্টিনেন্স আছে। তাহলে তার স্ট্রোকটা কোন আর্টারিতে? বলেন আপনারা। অ্যান্টিরিয়র সেরিব্রাল। ইয়েস। এই জিনিসটা দিয়ে ডিফারেনশিয়েট। আপনি জাস্ট মনে রাখবেন anterior cerebral artery তে স্ট্রোক, যেহেতু মিডিয়াল সারফেস, আর মিডিয়াল সারফেস জেনিটালিয়া রিপ্রেজেন্ট করবে। সো তার ইউনিক একটা ক্যারেক্টার হচ্ছে, সে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আসবে। ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্স। আর যদি আমাদের মিডিয়াল সেরেব্রালে হয়, সে হচ্ছে দেখেন আমার সারা ইয়াতে সে হচ্ছে আমার কি নিয়ে আসবে? হেমিপ্লেজিয়া নিয়ে আসবে মিডিয়াল সেরেব্রালে। মিডিয়াল সেরেব্রাল যেহেতু আমাদের ফেসে ইয়ে আছে, তারপর আমাদের ট্রাঙ্ক বডি রিপ্রেজেন্ট করে, সে হচ্ছে আমাদের অপোজিট সাইডের হেমিপ্লেজিয়া নিয়ে আসবে। কোথায়? মিডিয়াল সেরেব্রালে। আর যেটা পিছনের দিকে আছে ইনফিরিয়র বা ইনফিরিয়র সারফেস, সেটাতে ব্লাড সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর আমাদের পিছনে যে ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে আমার অক্সিপিটাল লুপ। তো অক্সিপিটালে আমার কোন এরিয়া প্রেজেন্ট ছিল আমরা যে একটু আগে পড়লাম? প্রাইমারি ভিজুয়াল এরিয়া, প্রবেশ। হ্যাঁ, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। সো অক্সিপিটাল যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, সো হচ্ছে ইনফিরিয়র সারফেসে স্ট্রোক হইলে বা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হইলে পেশেন্ট ব্লাইন্ডনেস নিয়ে আসবে। তাহলে একটু খেয়াল করেন। আমার মিডিয়াল সারফেসে হইলে আমার এন্টিরিয়র সেরেব্রাল আর্টারি, এখানে ইউনিক ক্যারেক্টার হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। আমার সুপিরিয়র ল্যাটারাল সারফেসে আমার সাপ্লাই হচ্ছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি। এখানে আমার বডি, ট্রাঙ্ক, ইয়ার সবকিছু আছে। এখানে আমার পেশেন্ট কি ফিচার নিয়ে আসবে? নরমালি হচ্ছে একদম কন্ট্রাল্টারাল হেমিপ্লেজিয়া, সাথে হচ্ছে যেহেতু আমার ইয়ারও আছে, তাহলে হচ্ছে আমার অডিশনে প্রবলেম হবে। আর আমার ইনফিরিয়র সারফেস যেটা, সেটাতে সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর ইনফিরিয়র সারফেস মানে হচ্ছে অক্সিপিটাল লুপ। অক্সিপিটাল লুপ হচ্ছে আমাদের ভিজুয়াল এরিয়া। সো ইনফিরিয়র সারফেসে প্রবলেম হলে পেশেন্ট কি নিয়ে আসবে? ব্লাইন্ডনেস নিয়ে আসবে। শেষ। আমার এই হোমানকুলাসের সাথে আমরা একসাথে কি করে ফেললাম? ৩ টা জিনিস পড়ে ফেলছি। এক হচ্ছে আমাদের ব্রেইনের ব্লাড সাপ্লাই করলাম, এবং এখান থেকে কি স্ট্রোক হতে পারে সেটাও আমরা পড়লাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাই আরেকবার একটু বলবেন জি ভাইয়া। লাস্টের কথাগুলো? আচ্ছা, লাস্টের কথা হচ্ছে আমার ব্রেইনে ৩ টা সারফেস আছে। একটা হচ্ছে মিডিয়াল সারফেস, একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, একটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস। ঠিক আছে তো? এখন হচ্ছে আমার যে এই মিডিয়াল সারফেসটা ছিল, আমার মিডিয়াল সারফেস আমরা যদি ছবিটা দেখি মিডিয়াল সারফেসের, আমি তো মিডিয়াল সারফেস কোনটা এটা তো চিনতে পারছেন? হ্যাঁ আপু, আপনি তো মিডিয়াল সারফেসটা চিনতে পারছেন না? না ভাই একটু দেখা দেন। আচ্ছা দেখাচ্ছি, ওকে। আমার এই যে দেখেন, আমার যে মাউসের এই যে এটা হচ্ছে আমার মিডিয়াল সারফেস। এই যে মাঝখানে। এটা হচ্ছে আমার মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেস কি রিপ্রেজেন্ট করতেছে দেখেন, লেখা আছে জেনিটালিয়া, টুজ, ফুট, নি। এই পুরোটাই রিপ্রেজেন্ট করতেছে আমার মিডিয়াল সারফেস। সো জেনিটালিয়া যদি রিপ্রেজেন্ট করতেছে, সো এখানে যদি কারো স্ট্রোক হয়, তাহলে সবার আগে তার কি হবে? ইউরিনারি ইনকন্টিনেন্স। এবং এই সারফেসটাকে সাপ্লাই দেয় কে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। সো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হইলে তার ইউরিনারি ইনকন্টিনেন্স এর ফিচার থাকবে। সো পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনার একটা পেশেন্ট আছে স্ট্রোকের ফিচার নিয়ে, তার ইউরিনারি ইনকন্টিনেন্স আছে। তার কোন ভেসেলে স্ট্রোক হয়েছে? এক চোখ বন্ধ করে বলবেন যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অন্যদিকে আপনি যদি সুপিরিয়র, এই যে এই সারফেসটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এই যে সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মানে উপরের দিকে এবং ল্যাটারালি। এটা আমাদের ব্রেইনে যদি 3D ফিচার থাকে, আমি আপনাকে সুন্দর বুঝাতে পারতাম। এই যে সুপিরিয়র ল্যাটারাল সারফেস। এখানে যদি সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এটা দেখেন কি রিপ্রেজেন্ট করে? আমার ট্রাঙ্ক, শোল্ডার, আর্ম, এলবো, হ্যান্ড, মাউথ যা আছে, আই সবকিছু রিপ্রেজেন্ট করতেছে আমার কোনটা? সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তো সুপিরিয়র ল্যাটারাল সারফেস যদি রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে আমার কি থাকবে? কন্ট্রাল্টারাল হেমিপ্লেজিয়া থাকবে। যদি ইয়ার আছে, তাহলে আমার অডিশনে প্রবলেম থাকবে, এবং হচ্ছে এক্সট্রিমিটিতে আমার কি থাকবে? উইকনেস থাকবে। ওকে, তাহলে এটার জন্য রেসপন্সিবল ভেসেলকে মিডিয়াল সেরেব্রাল আর্টারি। এবং যদি আমি ইনফিরিয়র সারফেসে যাই, ইনফিরিয়র সারফেস হচ্ছে আমার পিছনের দিকে যে জায়গাটা, হ্যাঁ? কোনটা? পিছনের দিকে জায়গাটা। তাহলে পিছনের দিকে জায়গাটাতে আমার কি কি আছে? আমরা জানি যে আমরা পড়ে আসলাম, আমি প্রথমে পড়াইছি ইনফিরিয়র সারফেস হচ্ছে আমাদের অক্সিপিটাল লুপ। অক্সিপিটাল লুপে ব্লাড সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে অক্সিপিটাল লুপের কাজ হচ্ছে আপনাদের ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন। তাহলে আপনি যদি অক্সিপিটাল লুপে স্ট্রোক হয় বা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হয়, তাহলে আপনি কি ফিচার নিয়ে আসবেন? ব্লাইন্ডনেস। তাহলে এই ৩ টা কথা কি মনে রাখা যাবে আমাদের? জি ভাইয়া ইনশাআল্লাহ। আচ্ছা।
যদি মনে হয় কঠিন লাগে বলবেন, হ্যাঁ? আমরা জাস্ট এখানে আলোচনা করতেছি জিনিসগুলা। আচ্ছা, এবার চলে আসি আমাদের হোয়াইট ম্যাটার। আমি ১ম এই বলছি আমাদের ব্রেইনের ফাংশনিং হচ্ছে গ্রে ম্যাটার। স্পেসিফিক যে ফাংশনগুলো সেগুলো করে গ্রে ম্যাটার। হোয়াইট ম্যাটার কোনো স্পেসিফিক ফাংশন নরমালি করে না। তার কাজ হচ্ছে গ্রে ম্যাটারের যে ফাংশনিং এরিয়াগুলো আছে তাদের মধ্যে কানেক্টর তৈরি করা, কানেকশন তৈরি করা। এই কানেক্টর ৩ ধরনের আছে। একটা হচ্ছে কমিশনাল, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে প্রজেকশন। এখন এই কমিশনালটা কোনটা দেখেন। কমিশনালটার ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু করি যে কমিশনাল হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার কি করে ২ টা অপোজিট হাফকে কি করে কানেক্ট করে। এই যে হ্যাঁ, এই যে এখানে যদি আমরা দেখেন এই যে এটা হচ্ছে আমার মনে করি এটা আমার রাইট। এটা হচ্ছে আমার লেফট। রাইট এবং লেফট যে সেরেব্রাল হেমিস্ফিয়ারকে এই যে কানেক্ট করতেছে তারা এগুলো হচ্ছে আমার কমিশনাল ফাইবার। অ্যাসোসিয়েশন একই সাইডে রাইট সাইডে দুইটা জিনিসের সাথে নিজেদের কানেকশন, একই সাইডে দুইটা জিনিসের সাথে কানেকশন, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার। আর প্রজেকশন ফাইবার হচ্ছে ব্রেইন স্টেমের সাথে ব্রেইনের বিভিন্ন অংশের যে কানেকশন এগুলো হচ্ছে প্রজেকশন ফাইবার। তাহলে আমাদের কয় ধরনের ফাইবার আছে? ৩ ধরনের। একটা হচ্ছে আমাদের কমিশনাল, যেটা হচ্ছে এক সাইডে বডি এক হাফের সাথে অপর হাফ রাইটের সাথে লেফটের কানেক্টর তৈরি করা। আর হচ্ছে যেটা একই রাইট সাইডে দুইটা জিনিসের সাথে কানেকশন তৈরি করা, এটা হচ্ছে আমাদের কি অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবার কি আছে? আর আরেকটা হচ্ছে আমাদের কি ফাইবার বলেন তো? আরেকটা প্রজেকশন হচ্ছে ফাইবার। প্রজেকশন ফাইবার। গুড। প্রজেকশন ফাইবার কার সাথে কানেকশন তৈরি করে? ব্রেনের সাথে স্পাইনাল কর্ড। হ্যাঁ, মানে ব্রেইন স্টেমের সাথে আমাদের নার্ভাস সিস্টেম, সহজ কথা আমি যদি বলি। কার সাথে? ব্রেইন স্টেমের সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কানেকশনটা বাকি অংশ, এটাই হচ্ছে আমাদের কি প্রজেকশন ফাইবার। এখন আমরা ফাইবারগুলোর ভিতরে খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটা পয়েন্ট লাগে আমরা জাস্ট ওইগুলাই পড়ব। হ্যাঁ, আমরা খুব বেশি এখানে সময় দিব না, কারণ এগুলা যদি খুব বেশি হয় দেখবেন মাথা প্যাচ লাগবে। এক কথায় আমাদের জানতে হবে প্রথম কথা কমিশনাল ফাইবার। আমি প্রথমেই বললাম যে কমিশনাল ফাইবার মানে হচ্ছে ব্রেইনের দুইটা পার্ট, রাইট হাফের সাথে লেফট হাফের কমিউনিকেটর। এখন বডিতে অনেক কমিশনাল ফাইবার আছে। আমাদের লাগবে হচ্ছে যেটা কর্পাস ক্যালোসাম। আমরা জানি যে কর্পাস ক্যালোসাম হচ্ছে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের কানেকশন করে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম একটা কমিশনাল ফাইবার এবং লার্জেস্ট কমিশনাল ফাইবার। এবং এটা বলা যায় যেহেতু এই কমিশনাল ফাইবারটাই সবচেয়ে বড় এবং এটা হচ্ছে বডির সবচেয়ে বড় হোয়াইট ম্যাটার। সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে বডির সবচেয়ে বড় হোয়াইট ম্যাটার কোনটা? এটার উত্তর কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। এছাড়াও আরো কয়েকটা আছে এন্টেরিয়র কমিশন, পোস্টেরিয়র কমিশন, এগুলো নাম দেখতে পারবেন। মনে থাকবে না কোনটা? হিপোক্যাম্পাল কমিশন, হ্যাবেনুলার কমিশন। তাহলে হচ্ছে হ্যাবেনুলার কমিশন, হিপোক্যাম্পাল কমিশন, কর্পাস ক্যালোসাম। এই তিনটা নাম মনে রাখেন। আর বাকিগুলো পারবেন। এখন আসি আমাদের যে কর্পাস ক্যালোসাম। এই যে কর্পাস ক্যালোসাম হচ্ছে the largest কমিশন of the brain. It connects the two cerebral hemisphere. এটা হচ্ছে 10 সেন্টিমিটার লং। এই তিনটা লাইনই দেখাবেন। অবশ্যই এটার সাইজটা কত? 10 সেন্টিমিটার। এবং তার কিছু পার্টস আছে আমরা দেখতেই পাচ্ছি। এই যে রোস্ট্রাম, ফ্রন্টে হচ্ছে জেনু, রোস্ট্রাম, জেনু, ট্রাঙ্ক এবং স্প্লেনিয়াম। এবং স্প্লেনিয়ামের পাশ দিয়ে লেখা এটা হচ্ছে সবচেয়ে থিকেস্ট পার্ট। মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে কর্পাস ক্যালোসামের সবচেয়ে থিকেস্ট পার্ট কি? স্প্লেনিয়াম। কি থাকে? কর্পাস ক্যালোসামের সবচেয়ে থিকেস্ট পার্ট হচ্ছে স্প্লেনিয়াম। এবং এই স্প্লেনিয়ামের জাস্ট নিচেই থাকে হচ্ছে আমাদের কি গ্ল্যান্ড? পিনিয়াল গ্ল্যান্ড। আমরা সামনে পড়বো, জাস্ট এখানে বলে গেলাম। তাহলে আমার পার্ট কয়টা? রোস্ট্রাম, জেনু, ট্রাঙ্ক আর হচ্ছে স্প্লেনিয়াম। রোস্ট্রাম, জেনু, ট্রাঙ্ক এবং স্প্লেনিয়াম। এগুলো আর খুব একটা লাগবে না, এগুলোতে মাথা ঘামানোর দরকার নাই। হ্যাঁ, এবার চলে আসি অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবার থেকে কিছু পড়া নাই, জাস্ট নামগুলা। যদি নামগুলা যেন পরীক্ষায় আসে আপনি পারেন। শর্ট অ্যাসোসিয়েশন, লং অ্যাসোসিয়েশন নাম দেখলে আপনি পারবেন এটা যে অ্যাসোসিয়েশন ফাইবার। পারবেন না কোনটা? যখন দিবে আনসিনের ফেসিকুলাস বা সিঙ্গুলাম, সুপিরিয়র লংজিটিউডিনাল ফেসিকুলাস, ফ্রন্টো অক্সিপিটাল ফেসিকুলাস। এই ফেসিকুলাস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন ফাইবার। এই কথাটা সবার আগে মাথায় ঢুকান। যে ফেসিকুলাস শব্দটাই একটা অ্যাসোসিয়েশন ফাইবারের ক্লাসিফিকেশনের মধ্যে আছে। আনসিনের ফেসিকুলাস, সুপিরিয়র লংজিটিউডিনাল ফেসিকুলাস, ফ্রন্টো অক্সিপিটাল ফেসিকুলাস আর হচ্ছে সিঙ্গুলাম। এই জিনিসটা শুধু ফেসিকুলাস ওয়ার্ড এবং সিঙ্গুলাম এই দুইটা কথা মাথায় রাখেন। যেন ফেসিকুলাস দেখলেই মনে হয় অ্যাসোসিয়েশন ফাইবার। এবার আসি প্রজেকশন ফাইবার, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারনাল ক্যাপসুলটা একটু ভালোভাবে পড়বো। কোন ফাইবারটা ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যায়, কোন এরিয়া দিয়ে যায়, এই জিনিসটা আমাদের জন্য একটা ইনফিনিটি স্টার টপিকস এবং এটা আমরা ভালো করে দেখব। তাহলে আমাদের প্রজেকশন ফাইবার হচ্ছে কি বললাম? এফারেন্ট এবং ইফারেন্ট ফাইবার, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ব্রেইন স্টেম থেকে বিভিন্ন জায়গায় যেখানে যায় সেটা হচ্ছে প্রজেকশন ফাইবার। এর ভিতরে হচ্ছে কি ইন্টারনাল ক্যাপসুল, করোনার এরিয়াটা, অপটিক রেডিয়েশন। আমরা ডিটেইলস পড়বো কোনটা? ইন্টারনাল ক্যাপসুল। আচ্ছা, এই যে ইন্টারনাল ক্যাপসুল আছে একটু খেয়াল করি। এই ইন্টারনাল ক্যাপসুল কোন শেপ? ওয়েস্টার্ন। ওয়াইজ শেপ। গুড। ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে ওয়াইজ শেপ। তাহলে এই যে ওয়াইজ শেপ ইন্টারনাল ক্যাপসুলটা আছে এখানে আমাদের ওয়াইজ শেপ। এই ইন্টারনাল ক্যাপসুল একটু খেয়াল করেন। এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুলটা। এই যে সামনের অংশটা এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র লিম্ব, জেনু বা সেন্ট্রাল পার্ট, পোস্টেরিয়র লিম্ব। এই যে সাবলেন্টিফর্ম পার্ট, রেট্রোলেন্টিফর্ম পার্ট একটু খেয়াল করি। আমাদের ইন্টারনাল ক্যাপসুলে অনেক ধরনের ফাইবার আসে এবং যায়। এখন এই সাবলেন্টিফর্ম পার্ট দিয়ে যায় হচ্ছে মিডিয়াল জেনিকুলেট বডি। রেট্রোলেন্টিফর্ম পার্ট দিয়ে যায় ল্যাটারাল জেনিকুলেট বডি। আমি বলছিলাম মিডিয়াল জেনিকুলেট বডি এবং ল্যাটারাল জেনিকুলেট দে আর দ্য পার্ট অফ কোন থ্যালামাস? মেটাথ্যালামাস না? আচ্ছা, মেটাথ্যালামাস। তাহলে দেখেন সাবলেন্টিফর্ম পার্ট দিয়ে যেহেতু মিডিয়াল জেনিকুলেট বডি যায় এবং আমি বলছি মিডিয়াল জেনিকুলেট বডি হচ্ছে আমাদের অডিশন বা হিয়ারিং এ সাহায্য করে। তাহলে হিয়ারিং ফাইবারটা যায় কোন দিক দিয়ে? সাবলেন্টিফর্ম পার্ট দিয়ে। তাই তো? হ্যাঁ। আর রেট্রোলেন্টিফর্ম পার্ট দিয়ে যেহেতু ল্যাটারাল জেনিকুলেট বডি যায় আর ল্যাটারাল জেনিকুলেট বডির কাজ যেহেতু ভিজুয়ালাইজেশন, তাহলে আমার হচ্ছে ভিশনে ফাইবারটা যায় কোন দিক দিয়ে? রেট্রোলেন্টিফর্ম পার্ট দিয়ে। এখন এর আশেপাশে কিছু জিনিস আছে। এখানে দেখেন দেখা যাচ্ছে কোডেট নিউক্লিয়াস, ভিতর দিয়ে আছে গ্লোবাস পেলিয়াস এবং পোটামেন। এগুলো হচ্ছে বেসাল গ্যাংলিয়া। এগুলো আমরা একটু পরে পড়তেছি। তাহলে আমাদের এখান থেকে শিখতে হবে অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে কোন ফাইবার যায়, জেনু দিয়ে কোন ফাইবার যায়, পোস্টেরিয়র লিম্ব দিয়ে কোন ফাইবার যায়, সাবলেন্টিফর্ম পার্ট দিয়ে কোন ফাইবার যায়, রেট্রোলেন্টিফর্ম পার্ট দিয়ে কোন ফাইবার যায়। আমরা সাবলেন্টিফর্ম এবং রেট্রোলেন্টিফর্মের পার্টটা পড়ে ফেলছি। এবং আরেকটা জিনিস বলেন ইন্টারনাল ক্যাপসুল দিয়ে। আমাদের বডিতে যত বেশি স্ট্রোক হয় তার হচ্ছে 70 থেকে 80% স্ট্রোকই হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলে। এটা কি আপনারা জানেন? আমাদের বেশিরভাগ স্ট্রোক হয় কোথায়? ইন্টারনাল ক্যাপসুলে। তাহলে যদি পরীক্ষায় আসে কোন রিজিয়নে সবচেয়ে বেশি স্ট্রোক হয় তাহলে এক কথা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলে। এবং ইন্টারনাল ক্যাপসুলে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিও সাপ্লাই দেয়, মিডিয়াল সেরেব্রাল আর্টারিও সাপ্লাই দেয়। তাহলে এখন হচ্ছে কোন আর্টারিটাতে সবচেয়ে বেশি স্ট্রোকটা হয়? ইন্টারনাল ক্যাপসুলে এটা ব্রাঞ্চ সাপ্লাই দেয়। তার নাম হচ্ছে লেন্টিকুলো স্ট্রাইড আর্টারি বা চারকোট আর্টারি। কথাটা মনে রাখেন। লেন্টিকুলো স্ট্রাইড আর্টারি বা চারকোট আর্টারি। অনেকে বলে লেন্টিকুলো স্ট্রাইড আর্টারি, তার আরেকটা নাম হচ্ছে চারকোট আর্টারি। দে আর দ্য ব্রাঞ্চ অফ মিডিয়াল সেরেব্রাল আর্টারি। দে আর দ্য ব্রাঞ্চ অফ মিডিয়াল সেরেব্রাল আর্টারি। এই চারকোট আর্টারি বা লেন্টিকুলো স্ট্রাইড আর্টারিটাই হচ্ছে আমাদের বডি স্ট্রোকের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল ভেসেল। এন্ড এটা হচ্ছে মোস্ট কমন একটা এসবিএ প্রশ্ন এই নিউরো অ্যানাটমি থেকে। কথাটা কি ক্লিয়ার একদম? নাকি আমি কঠিন করে ফেলছি? কঠিন লাগছে ভাইয়া। কঠিন লাগছে? আচ্ছা। আমরা এটা আরেকটু নিচে আছে আমি মনে হয়। নিচে আমি ছবিটা দিয়ে আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ? অবশ্যই বলবেন 19 কঠিন। পেজে আছে। হ্যাঁ। আছে না? থাকার কথা আমি যতটুকু মনে হয়। একটু দেখেন। 19 পেজে আছে। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা নিচে দিয়ে যাই। নিচে হচ্ছে এই যে দেখেন কর্টিকো নিউক্লিয়ার ফাইবার গোস থ্রু 21 এ আসছে। তাহলে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারটা কই? এটা আমাকে আগে পড়তে হবে, তাই না? আমরা সরাসরি চলে যাব ছবিটাতে। এই ফিগারটাতে আমরা সরাসরি চলে যাব। এই ফিগারটা। এই ফিগারটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট ফিগার, হ্যাঁ? এই ফিগারটা আমাদের লাগবে। এই ফিগারে একটু দেখেন আমাদের
এই যে আমাদের anterior limb ছিল, জেনু ছিল আর posterior limb। anterior limb এই যে দেখেন ফোঁটা যেটা এটার নাম হচ্ছে frontopontine fiber। এটা আমার পুরোটাতেই আছে। এটা আমার সব জায়গায় আছে। এটা নাই এমন কোনো কোথাও জায়গা নাই এই frontopontine fiberটা। তাহলে anterior limb দিয়ে frontopontine যায়, জেনু দিয়েও যায় এবং posterior limb দিয়েও যায়। এবং anterior limb এ আরেকটা জিনিস যায় এটা হচ্ছে anterior thalamic radiation। এই যে দেখেন এই লম্বা রেখাটা এটা হচ্ছে anterior thalamic radiation। জেনুতে আসেন তাহলে frontopontine fiber তো সব জায়গায় আছে। তাহলে জেনুতেও frontopontine fiber আছে। সাথে কি আছে? corticonuclear fiber। তাহলে corticonuclear fiberটা কোথায়? জেনুতে। corticonuclear fiber কোথায়? জেনুতে। আর posterior limb এই posterior limb এ দেখেন frontopontine fiber, corticospinal fiber আর corticorubral fiber। তাহলে 3টা। frontopontine fiber, corticospinal fiber আর corticorubral fiber। 3টা posterior limb এ। আর সাথে এই যে উপরে করছিলাম anterior thalamic radiation, এখানে হচ্ছে superior thalamic radiation। superior thalamic radiation। আর সাথে দেখেন এই যে আমাদের সেই sublentiform part সেটা দিয়ে হচ্ছে auditory radiation হয়। এটা হচ্ছে আমার medial geniculate body। আর নিচেরটা হচ্ছে retrolentiform part দিয়ে সেটা হচ্ছে lateral geniculate body। যেটা হচ্ছে আমার optic radiation। এই জাস্ট এই কয়েকটা ফাইবার পড়লেই হবে। আপনি উপরের যেগুলো যদি পড়তে চান হিউজ, ওইগুলো আসলে মনে রাখা কারো পক্ষে সম্ভব না। তাই এটা পড়লেই আমাদের মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আসেন ব্লাড সাপ্লাইটা। এই যে এই কথাটাই বলছিলাম যে তাকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য অনেক আর্টারি আছে। anterior cerebral artery, posterior communicating artery, posterior cerebral artery, medial cerebral artery সবাই আছে। এখন তার হচ্ছে যে চারকোট আর্টারি নামে একটা আর্টারি যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে কথাটা ক্লিনিক্যাল অ্যানাটমিটা এই একটা লাইন এটা মানে ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। রাপচার অফ lenticular striate branch of medial cerebral artery another name হচ্ছে চারকোট আর্টারি is common resulting stroke hemiplegia of opposite side। তার মানে আমাদের বডিতে যত হেমিপ্লেজিক স্ট্রোক হয় তার জন্য রেসপন্সিবল ভেসেল হচ্ছে চারকোট আর্টারি বা lenticular striate branch of medial cerebral artery। পরীক্ষায় প্রশ্ন আসে স্ট্রোকের জন্য কোন ভেসেল রেসপন্সিবল? উত্তর চারকোট আর্টারি। পরীক্ষায় প্রশ্ন আসে lenticular striate artery কার ব্রাঞ্চ? medial cerebral artery। পরীক্ষায় প্রশ্ন আসে একটা পেশেন্ট আপনার কাছে হেমিপ্লেজিয়া নিয়ে আসছে অপোজিট সাইডে বডি এবং উইকনেসও আছে তাহলে তার জন্য রেসপন্সিবল ভেসেল কি? চারকোট আর্টারি। চারকোট আর্টারি কার ব্রাঞ্চ? medial cerebral artery। এই যে চার পাঁচটা কথা বললাম এগুলাই পরীক্ষায় আসে ফ্রিকোয়েন্টলি। এবার আসেন বেজাল নিয়ে। নামাজের একটা বিরতি please। ও আচ্ছা ভাইয়া সরি আমি তাহলে আমার নামাজটা পড়ে আসি হ্যাঁ? এখানে এতটুকুই রাখি। আমি খেয়াল করি নাই। আচ্ছা।
আচ্ছা, আসসালামু আলাইকুম। নামাজের পরে আমরা ফিরে আসলাম। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, তাহলে আমরা পড়ব হচ্ছে বেসাল নিউক্লিয়াই বা অনেক সহজ করে হচ্ছে বেসাল গ্যাংলিয়া। ঠিক আছে? বেসাল গ্যাংলিয়া একটা গ্রে ম্যাটার। এটা যদি আমি বলি এটা হচ্ছে আমাদের এক্সট্রা পিরামিডাল সিস্টেমের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। দে ফর্ম এসেনশিয়াল কম্পোনেন্টস অফ এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এই যে ছবিটা, ওই যে একটু আগে আমরা ইন্টারনাল ক্যাপসুলে যে ছবিটা পড়লাম, সেই জিনিসটাই এখানে আবার লাগতেছে। জাস্ট একটু খেয়াল করেন, হ্যাঁ? এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটা আমাদেরকে বুঝতেই হবে। এটা না বুঝলে আমরা সামনে আগাইতে পারব না। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, এই যে ছিল আমাদের ইন্টারনাল ক্যাপসুল, তাই না? এই যে পেজ এটা নাম্বারটা কত ভাইয়া? পেজ নাম্বার হচ্ছে আপু 21, 22, 23 মেবি। 22 20 মিনিট। আমার এখানে 22 আপু, হ্যাঁ? জাস্ট বেসাল গ্যাংলিয়ার পরে আচ্ছা। 2 নাম্বার পেজটা। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল। অ্যান্টেরিয়র লিম্ব ছিল, জেনো, পোস্টেরিয়র লিম্ব। এখন ইন্টারনাল ক্যাপসুলের জাস্ট উপরে দেখেন এই যে কর্ডেট নিউক্লিয়াস। কর্ডেট নিউক্লিয়াসের হেড আর নিচে হচ্ছে কর্ডেট নিউক্লিয়াসের টেইল। দ্যাট মিনস এটা কর্ডেট নিউক্লিয়াস। আর এই যে ইন্টারনাল ক্যাপসুলটা মিডিয়ালি তার ল্যাটারালি যে প্রথমে আছে আমার হচ্ছে গ্লোবাস পেলিডাস। এটা হচ্ছে গ্লোবাস পেলিডাস। এরপরে বাইরে হচ্ছে পোটামেন। এই গ্লোবাস পেলিডাস এবং পোটামেন এই দুটাকে একত্রে আমরা বলি হচ্ছে আপনার লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস। আমার সাথে হচ্ছে এই যে বাইরে হচ্ছে আমার ক্লোস্ট্রাম। কি আছে বাইরে? এই ক্লোস্ট্রাম। তাহলে এই কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, ক্লোস্ট্রাম এবং হচ্ছে অ্যামিগডালা নিউক্লিয়াস। দে আর দ্য পার্ট অফ বেসাল গ্যাংলিয়া। এটা ইনফিনিটি স্টার। কর্পাস স্ট্রাটাম। এখন এই কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াসকে একত্রে বলা হয় কর্পাস স্ট্রাটাম। কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াসকে একত্রে বলা হয় কর্পাস স্ট্রাটাম। লেন্টিফর্ম নিউক্লিয়াস হচ্ছে গ্লোবাস পেলিডাস এবং পোটামেন। সাথে হচ্ছে অ্যামিগডালয়েড নিউক্লিয়াস এবং ক্লোস্ট্রাম। ক্লোস্ট্রাম হচ্ছে একবারে বাইরের যে পার্টটা এটা। এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল। আর একটু এর নিচের লাইনটা দেখেন এই যে সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নায়াগ্রা এবং হচ্ছে রেড নিউক্লিয়াস, দে আর ফাংশনালি বেসাল গ্যাংলিয়া। মানে তাদের ফাংশনটা বেসাল গ্যাংলিয়ার মতো, বাট তারা অ্যানাটমিক্যালি বেসাল গ্যাংলিয়ার পার্ট নয়। দে আর দ্য ফিজিওলজিক্যাল পার্ট অফ বেসাল গ্যাংলিয়া। তাহলে ফিজিওলজিক্যাল পার্ট তিনটা কি কি? সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নায়াগ্রা এবং হচ্ছে রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নায়াগ্রা এবং হচ্ছে রেড নিউক্লিয়াস। তাহলে একটু বলেন তো অ্যানাটমিক্যাল পার্ট অফ বেসাল গ্যাংলিয়া কি কি আছে? অ্যানাটমিক্যাল পার্ট অফ বেসাল গ্যাংলিয়া? নিউক্লিয়াস, গ্লোবাস প্যালিকাম, পোটামেন, অ্যামাগডালা পোটামেন আর হচ্ছে আর ক্লোস্ট্রাম। 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 আর ফিজিওলজিক্যাল কোন তিনটা আছে? সাবথ্যালামাস নিউক্লি, হুম। সাবস্টেনশিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াস। গুড। এটা আমাদের লাগবে। এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। খুব ফ্রিকোয়েন্টলি। এট লিস্ট পার্ট গুলো যেন আমরা জানি। এই যে এখানে দেখেন লেন্টিফর্ম নিউক্লিয়াস কোনটা দ্বারা তৈরি? গ্লোবাস পেলিডাস এবং পোটামেনকে একত্রে বলা হয় লেন্টিফর্ম। কর্পাস স্ট্রাটাম। কর্ডেটের সাথে যখন লেন্টিফর্মটা এড হয় সেটা হচ্ছে কর্পাস স্ট্রাটাম। আর নিউ স্ট্রাটাম একটা আছে সেটা হচ্ছে কর্ডেটের সাথে জাস্ট পোটামেনটা এড করলে। মানে হচ্ছে গ্লোবাস পেলিডাস বাদ দিয়ে দিলে তখন আমরা বলি নিউ স্ট্রাটাম। জাস্ট এইটুকুই এখান থেকে আমরা পড়বো। আর কিছু আমাদের এখান থেকে দরকার নাই। ঠিক আছে? এগুলা পরে মাথা গরম করতে হবে না। আমরা চলে আসি ফাংশন অফ বেসাল নিউক্লিয়াই। ফাংশন অফ বেসাল নিউক্লিয়াইটা দেখেন। ফাংশন অফ বেসাল নিউক্লিয়াই মেইন যদি আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের ভলান্টারি যত মোটর মুভমেন্ট আছে, মোটর অ্যাক্টিভিটি আছে, প্রিপেয়ার ফর মুভমেন্ট আছে, মুভমেন্ট রিলেটেড, মোটর অ্যাক্টিভিটি রিলেটেড যা আছে সবকিছু হচ্ছে বেসাল গ্যাংলিয়া। মুভমেন্ট রিলেটেড, মোটর অ্যাক্টিভিটি রিলেটেড যা আছে সবকিছু বেসাল গ্যাংলিয়া। এক কথায় ফাংশন। এবং ফাংশনটা আমরা পড়ব অলরেডি। এরপরে যে জিনিসটা আমার লাগবেই সেটা হচ্ছে লেশন অফ বেসাল গ্যাংলিয়া। মানে বেসাল গ্যাংলিয়া যেহেতু আমার বিভিন্ন মুভমেন্ট রিলেটেড, মোটর অ্যাক্টিভিটি রিলেটেড কাজগুলো নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে, প্রিসাইজ করে। এখন এই বেসাল গ্যাংলিয়াতে যদি লেশন হয় আমাদের কি কি ডিজিজ হয়? প্রথমত হচ্ছে পার্কিনসন ডিজিজ। আমরা সবাই পড়ছি যে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজে কি হয়? আমাদের যে ডোপামিন সিক্রেশনটা কি হয়? কমে যায় নাকি বেড়ে যায়? পার্কিনসনে আর কমে যায়। এই ডোপামিন যখন আমাদের কমে যাচ্ছে পার্কিনসনে, এই কমে যাওয়ার কারণটা কি? কমে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে। বেসাল গ্যাংলিয়া যে গ্লোবাস পেলিডাস এবং হচ্ছে সাবস্টেন্সিয়া নায়াগ্রা। সাবস্টেন্সিয়া নায়াগ্রা এবং হচ্ছে গ্লোবাস পেলিডাস এই দুইটাতে ডিজেনারেটিভ চেঞ্জ এবং সাথে ডোপামিন কমে যায়। এটাতে হচ্ছে আমরা তখন বলি পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজে কোন ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার পাওয়া যায়? কোন ট্রেমর পাওয়া যায় পার্কিনসনে? সিনক্রোমা। রেস্টিং ট্রেমর। আর রেস্টিং ট্রেমর, হ্যাঁ? রেস্টিং ট্রেমর। ওকে, রেস্টিং ট্রেমর হচ্ছে আমরা পাই পার্কিনসনে। রেস্টিং ট্রেমরের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে কগ হুইল আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে লেড পাইপ নাকি? কোয়াক হুইল আর হচ্ছে লেড পাইপ। এই দুইটা ভ্যারাইটি আমরা পাই হচ্ছে রেস্টিং ট্রেমরে। আচ্ছা আরেকটা খুব কমন ট্রেমর আছে আমরা নাম শুনে অভ্যস্ত, ইনটেনশন ট্রেমর। ইনটেনশন ট্রেমর আমরা কই পাই? সেরেব্রাল। ইয়েস। তাহলে পার্কিনসন হচ্ছে রেস্টিং ট্রেমর, রেস্টিং ট্রেমর কোন কগ হুইল টাইপ, লেড পাইপ। আর হচ্ছে আমাদের যে ইনটেনশন ট্রেমর সেটা পাই আমরা সেরেব্রাল লিশনে। গুড। এবার যে হাইপারকাইনেটিক যে ডিসঅর্ডারের কথা বলা আছে, যেখানে হাইপারকাইনেটিক ডিসঅর্ডার কি কি আছে দেখেন, এ বি সি ডি নামগুলো দিয়ে একটু মনে রাখার চেষ্টা করেন। সি যেটা কোরিয়ার জন্য রেসপন্সিবল হচ্ছে সি হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। আর এ তে হচ্ছে পি, ডি তে হচ্ছে পি, এ তে হচ্ছে পোটামেন আর ডি তে হচ্ছে গ্লোবাস পেলিডাস। আর যে বেলিসমাস যেটা আছে সেটার জন্য হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি বলবো টু স্টার একটু পড়ে রাখেন। এবং কারণ এগুলো থেকে যদি নতুন কিছু দিতে চাই, প্রশ্ন একটু বাড়াইতে চাই, তাহলে এই টপিকগুলো স্যাররা এড করবে। তাহলে আমাদের এখান থেকে হাইপারকাইনেটিক ডিসঅর্ডার এ বি সি ডি দিয়ে আমরা মনে রাখতে পারবো। এতে হচ্ছে অ্যাথেটোসিস, দায়ী হচ্ছে তার জন্য পোটামেন। এরপর বি এর জন্য বেলিসমাস, এটার জন্য দায়ী হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। সি তে কোরিয়ার জন্য হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। আর ডি তে হচ্ছে ডিস্টোনিয়া, এখানেও আমার পি, সেটা হচ্ছে গ্লোবাস পেলিডাস। আচ্ছা তাহলে পার্কিনসনের জন্য বেসাল গ্যাংলিয়া কি পুরাটা দায়ী নাকি কয়েকটা পার্ট দায়ী? পার্কিনসনের জন্য বেসাল গ্যাংলিয়ার কোন কোন পার্ট দায়ী? গ্লোবাস প্যালিকাস আর হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা। আচ্ছা যদি এখান থেকে একটা জিনিস পড়েন যে ভাই আমি কোনো কিছু পড়বো না, এই কথা পড়ে যান যে গ্লোবাস পেলিডাস, সাবস্টেনশন নাইগ্রা, পার্কিনসনের কোন ধরনের ট্রেমর হয় আর ইনটেনশন ট্রেমরটা আমরা কোথায় পাই? এই কথাটা পড়ে গেলেও আমাদের মোটামুটি হবে। এবার আসি লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমে আমাদের জাস্ট এই ছকটা লাগবে। এখান থেকে লিম্বিক সিস্টেমে আমাদের কি কি পার্ট? লিম্বিক সিস্টেমে দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে কর্টিক্যাল আর একটা হচ্ছে সাবকর্টিক্যাল। কর্টিক্যালে আমাদের মেইনলি হচ্ছে দুইটা জিনিস, লিম্বিক লুপ এবং হিপোক্যাম্পাল ফর্মেশন। আমরা বলছি লিম্বিক লুপ, হিপোক্যাম্পাল ফর্মেশন। আর সাবকর্টিক্যাল স্ট্রাকচারে আছে আমাদের কি কি? অ্যামিগডালয়েড নিউক্লিয়ার কমপ্লেক্স, হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস, অলফ্যাক্টরি এরিয়া। আমাদের এটা একদম টোটস্থ মুখস্থ করা লাগবে। লিম্বিক সিস্টেমের পার্ট অফ লিম্বিক সিস্টেম, জাস্ট পার্ট অফ লিম্বিক সিস্টেম। এই যে ছকটা আছে, ইয়াটা আছে, এটাই, আর কিছু লাগবে না এখান থেকে। আর লিম্বিক সিস্টেমের ফাংশন যেগুলো আছে এটা আমাদের বডির মোটামুটি সব ফাংশনেই ভূমিকা রাখে। আমরা বলি যে লিম্বিক সিস্টেমের ফাংশন হচ্ছে ফেয়ার্স। ফেয়ার্সে এফ ফর ফেয়ার, ফুড হ্যাবিট, ই ফর হচ্ছে এন্ডোক্রাইন এন্ড ইমোশন, এ ফর অ্যাঙ্গার, আর ফর রিসেন্ট মেমরি, এস ফর সেক্সুয়াল বিহেভিয়ার এন্ড স্মেল। এই পুরোটাই হচ্ছে আমার লিম্বিক সিস্টেমের ফাংশন। লিম্বিক সিস্টেমের ফাংশন এবং পার্ট আমার এখানে দুইটা জিনিস লাগবে, পার্ট অফ লিম্বিক সিস্টেম, ফাংশন অফ লিম্বিক সিস্টেম। তাহলে পার্ট তো আমরা বলে ফেললাম কর্টিক্যাল আর সাবকর্টিক্যাল। আর লিম্বিক সিস্টেমের ফাংশন হচ্ছে ফেয়ার্স। ফেয়ার্সে এফ ফর ফুড হ্যাবিট এবং ফেয়ার, ই ফর এন্ডোক্রাইন এন্ড ইমোশন, এ ফর অ্যাঙ্গার, আর ফর রিসেন্ট মেমরি, এস ফর সেক্সুয়াল বিহেভিয়ার এন্ড স্মেল। তাহলে আমাদের এই যে দেখেন কম্পোনেন্ট অফ লিম্বিক সিস্টেম, ঠিক আছে? এমএস এর প্রশ্ন। এবার চলে আসি থ্যালামাস। থ্যালামাস যদি আমরা পড়তে যাবো, আমরা থ্যালামাস থেকে পড়বো হচ্ছে তাদের নিউক্লিয়াসগুলোর নাম। নিউক্লিয়াসগুলো কোনটা কি ফাংশন? আচ্ছা থ্যালামাসের ফাংশন যদি আপনাদেরকে একটা ফাংশন আমি বলি, আপনারা থ্যালামাসের প্রথম কাজ কি? সে কি হিসেবে কাজ করে? রিলে স্টেশন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে?
সেন্সরি যেই আমাদের সেন্সরি স্টিমুলাস গুলো যেগুলো আছে তাদের রিলিজ স্টেশন হিসেবে কাজ করে। তাহলে এখন এখানে 4টা নিউক্লিয়াস এখান থেকে আমরা পড়বো। 4টা নিউক্লিয়াস পড়বো। 4টা নিউক্লিয়াসের মধ্যে প্রথমত হচ্ছে আসি আমরা ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল, ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল। এই জিনিসটা আমরা একটু আগেও আমি বলছিলাম যে এই যে ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল, ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল এই দুইটা দিয়ে আমাদের হচ্ছে যে সেন্সরি স্টিমুলাস গুলো যায় রিলিজ স্টেশন হিসেবে কাজ করে। নরমালি আমাদের যত সেন্সরি স্টিমুলাস আছে সব যায় হচ্ছে ভিপিএল, ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল দিয়ে। একমাত্র মিডিয়াল দিয়ে একটা যায়, সেটার নাম কি বলছিলাম? টেস্ট। একমাত্র কি? টেস্ট। আর একটা যায় না, এই দুইটা দিয়েই একটা যায় না, সেটার নাম হচ্ছে কি? স্মেল। একমাত্র স্টিমুলাস যে হচ্ছে থ্যালামাসে রিলে করে না সে হচ্ছে স্মেল। তাহলে আমাদের সব রিলে করে হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস। একটা আমার এখানে থ্যালামাসে রিলে করে না সেটা হচ্ছে আমার কি? স্মেল। আর আমার ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল দিয়ে যায় কি? টেস্ট। শেষ। আর নিচের দিকে দেখেন, নিচের দিকে আমার দুইটা আছে, একটা হচ্ছে মিডিয়াল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি। এটা আমি 3 বার এই পর্যন্ত বলে ফেলছি। মানে এটা আছে এখন নতুন প্রশ্নগুলোর মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ। এই কারণে আমি এটা বারবার বলতেছি, হ্যাঁ? সো এখানে মিডিয়াল জেনিকুলেট বডি এবং ল্যাটারাল জেনিকুলেট বডি আমরা পরে বলছি। মিডিয়াল জেনিকুলেট বডি দিয়ে কি যায়? কোন পাথ হয়ে যায়? হিয়ারিং। আর ল্যাটারাল জেনিকুলেট বডি? ভীষণ শেষ। এই যে নিচের দুইটা, হ্যাঁ? মিডিয়াল জেনিকুলেট বডি আর ল্যাটারাল জেনিকুলেট বডি। এখান থেকে 4টা নিউক্লিয়াস পড়লে মোর দ্যান এনাফ। এবার চলে আসেন থ্যালামাস। থ্যালামাস আমরা বলেই ফেলছি যে সেন্সরি ইনফরমেশনের রিলিজ স্টেশন হিসেবে কাজ করে এক্সেপ্ট স্মেল। এটা ভালো করে দাগান, এক্সেপ্ট স্মেল, এক্সেপ্ট স্মেল। যেন পরীক্ষায় ভুল না হয়। আর বাকিগুলো আমরা যা পড়ছি এনাফ। এই যে মিডিয়াল জেনিকুলেট বডি ইজ কনসার্নড উইথ। এবার চলে আসি আমরা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে হ্যাঁ, হ্যালো। আপনার কি শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা চলে আসি হাইপোথ্যালামাসের কিছু নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসগুলো আমাকে লাগবে এবং এই নিউক্লিয়াসগুলো আপনারা ফিজিওলজিতে পড়বেন খুব ভালো করে এবং এই নিউক্লিয়াসগুলোর ফাংশনটার সাথে জি? আচ্ছা, কারণ মনে হয় একজনের মাইকটা একটু অন, একটু আওয়াজ হচ্ছে। আপনি একটু মিউট করেন প্লিজ। এই পেজটা দেখেন, ফাংশন অফ মেইন হাইপোথ্যালামিক নিউক্লিয়াই, ফাংশন অফ মেইন হাইপোথ্যালামিক নিউক্লিয়াই। এখানে আপনি প্রথমে হচ্ছে আসি আমাদের সুপ্রাকায়াজমেটিক। সুপ্রাকায়াজমেটিক হচ্ছে যে সুপ্রা অপটিকটা প্রথমে সুপ্রা অপটিক। সুপ্রা অপটিকের ফাংশনটা কি? সুপ্রা অপটিক হচ্ছে আমাদের যেই বেসোপ্রেসিন তার আরেকটা নাম হচ্ছে এডিএইচ। সে এডিএইচ সিক্রেট করে পোস্টেরিয়র কিসের মাধ্যমে? পিটুইটারির মাধ্যমে। আমরা জানি যে বেসোপ্রেসিন এবং অক্সিটোসিন মেইনলি রিলিজ হয় হাইপোথ্যালামাস থেকে। দেন হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে এসে পোস্টেরিয়র পিটুইটারিতে জমা হয়। পরবর্তীতে এখান থেকে সিক্রেট হয়। কিন্তু আসে মেইনলি কোথায়? সুপ্রা অপটিক থেকে হচ্ছে আমি আবার বলছি সুপ্রা অপটিক থেকে আসতেছে বেসোপ্রেসিন। বেসোপ্রেসিনের ফাংশন আমরা জানি। সে হচ্ছে আমাদের কি করে? ওয়াটারগুলো রিটেনশন করে। এখন কোনো কারণে যদি এডিএইচ না আসে তাহলে আমাদের কি হবে? ওয়াটার রিটেনশন হবে না। ফলে কি হবে? আমাদের ইউরিনেশনের সাথে প্রচুর পরিমাণ বডি ফ্লুইড লস হবে। সো এটার যদি লেশন থাকে সুপ্রোপিক নিউক্লিয়াসে দেখা যায় পেশেন্টদের কি হয়? ডায়াবেটিস ইনসিপিডাস হয়। ডায়াবেটিস ইনসিপিডাস হয়। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আমার রিলিজ হয় কি? সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন না থাকলে কি হয়? ওবেসিটি হইতে পারে। এরপরে আসেন প্রি অপটিক মানে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের ফাংশন। অ্যান্টেরিয়র হচ্ছে আমার প্যারাসিম্পেথিকটাকে কন্ট্রোল করে। তাহলে যদি কোনো কারণে অ্যান্টেরিয়রে ইনজুরি হয় তাহলে আমার প্যারাসিম্পেথিক ফাংশন লস হয়ে যাবে। তাহলে প্যারাসিম্পেথিকের কাজ কি? হার্ট রেট কমানো, ব্লাড প্রেশার কমানো, তাই না? এখন তাইলে হচ্ছে কি করতে পারবে না? প্যারাসিম্পেথিক যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করতে পারবে না? তার হার্ট রেট কি কন্ট্রোল করতে পারবে? ব্লাড প্রেশার কি কন্ট্রোল করতে পারবে? পারবে না। ফলে হার্ট রেট বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। আবার সেম পোস্টেরিয়র। পোস্টেরিয়র কাজ হচ্ছে মেইনটেইন সিম্পেথেটিক। কারণ যদি পোস্টেরিয়র আমার নিউক্লিয়াসটা ঝামেলা থাকে তাহলে সিম্পেথেটিক সে কি করতে পারবে না? কাজ করতে পারবে না। ফলে আমার ব্লাড প্রেশারটা সেও তার কাজ ছিল হচ্ছে ব্লাড প্রেশার বাড়ানো। কিন্তু সে তো আর বাড়াতে পারবে না। তাহলে কি হবে? ব্লাড প্রেশার আমার কি হয়ে যাবে? কমে যাবে। আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের আর দুইটা নিউক্লিয়াস, একটা হচ্ছে মিডিয়াল নিউক্লিয়াই আর একটা হচ্ছে ল্যাটারাল নিউক্লিয়াই। মিডিয়াল নিউক্লিয়াস হচ্ছে স্যাটাইটি সেন্টার। মানে সে আপনাকে বলবে যে আমার পেটের খিদা মিটে গেছে তুমি আর খাইও না। তাহলে মিডিয়াল নিউক্লিয়াস হচ্ছে আমার স্যাটাইটি সেন্টার। আর ল্যাটারাল নিউক্লিয়াস হচ্ছে তুমি আরো খাও, আরো খাও, আরো পানি খাও, আরো খাবার খাও। এটা হচ্ছে হাংরি সেন্টার এবং হচ্ছে আমাদের থার্স্ট সেন্টার। তাহলে মিডিয়ালি অবস্থান করে হচ্ছে আমার স্যাটাইটি সেন্টার, ল্যাটারালি অবস্থান করে আমার হাঙ্গার সেন্টার এবং হচ্ছে থার্স্ট সেন্টার। তাহলে কারো যদি ল্যাটারালি প্রবলেম হয় তাহলে সে বলবে হাঙ্গার সেন্টার আর একটু থাকবে না, তাহলে সে আর খুব বেশি খাবে না, তাহলে সে লিন এবং থিন হয়ে যাবে এবং সে পানিও খুব বেশি খাবে না। এই হচ্ছে আমার এই 6টা নিউক্লিয়াস আমি বলবো আপনাদেরকে পড়ার জন্য। সুপ্রোপটিক, প্যারাভেন্ট্রিকুলার, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল। এখন কারো যদি পড়তে সমস্যা ভাই আমি মনে রাখতে পারি না, তাহলে আমি বলবো এট লিস্ট সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার এই দুইটা না পড়লে পরীক্ষা যাবে না। এবং ইদানিং একটু প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আপনি যদি খেয়াল করেন প্রশ্ন আগে সরাসরি আসতো যে সুপ্রাঅপটিক কি রিলিজ করে, প্যারাভেন্ট্রিকুলার কি রিলিজ করে। এখন প্রশ্ন আসে প্যারাভেন্ট্রিকুলার যদি নিউক্লিয়াসটা যদি ইনজুর থাকে বা অ্যাবসেন্ট থাকে তাহলে কি ফিচার পাওয়া যাবে? অ্যান্টেরিয়র নিউক্লিয়াস যদি অ্যাবসেন্ট থাকে কি ফিচার পাওয়া যাবে? মিডিয়াল নিউক্লিয়াস যদি ইনজুর থাকে, হ্যাঁ, অ্যাক্টিভ না থাকে তাহলে কি ফিচার পাওয়া যাবে? তাহলে প্রশ্নের প্যাটার্নটা একটু ঘুরে গেছে। এই কারণে আমাদের এই পাশে যে বড় ছকটা আছে এই ছকটা আপনার একটু কি করতে হবে? দেখতে হবে। আমি যেভাবে বলছি সেভাবে দেখলে আশা করি হয়ে যাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই টপিকটাতে? এই টপিকটাতে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। ওই যে মিডিয়াল হাইপোথ্যালামিক স্যাটাইটি সেন্টার ওখানে অ্যানোরেক্সিয়া আছে। এটা কি? হ্যাঁ, আর এখন দেখেন একটু খেয়াল করি। আপনি কি বলছেন অ্যানোরেক্সিয়া আছে না? দাঁড়ান একটা মিনিট। জি, এটা একটু বুঝুন। আচ্ছা, বলছে আপনার ইনহিবিট আপনাকে কি করতে দেয় না? মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস এটা কি করে আপনাকে ইনহিবিট কি করে? ইটিং এন্ড রিডিউস ফুড ইনটেক। স্যাটাইটি সেন্টার যেহেতু আপনি খাবেন না। আপনাকে কি খাইতে দিবে? আমার কথা বুঝেন। আপনি খাবেন না। এখন এটাতে যদি ইনজুরি হয় তাহলে আপনি কি হবে? আপনি তো আরো বেশি খাবেন। এটা উল্টা হইছে না কথাটা? যদি এটা ইনজুর থাকে আমার কথা বুঝেন। তাই তো? এটা কিন্তু উল্টা হইছে। স্যাটাইটি সেন্টার যদি ইনজুর হয় আপনি স্যাটাইটি আর আপনার আসবে না। আপনি শুধু খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন। তাহলে এই কথাটা কি হইছে? ভুল হইছে নাকি ইয়ে হইছে বলেন তো? অবশ্যই এটা ভুল হইছে। এটা হইলে স্টার আপনার দেখেন একটু খেয়াল করেন। অ্যানোরেক্সিয়া ডিমানসিয়েশন না, এটাতে ওবেসিটি হবে। স্যাটাইটি সেন্টার যদি তার ইনজুর থাকে। নরমালি স্যাটাইটি সেন্টার অ্যাক্টিভ থাকলে সে লিন থিন থাকবে। কারণ সে অল্প খাইলেই তার খাবার ইনটেক হয়ে যায়। সে আর খাইতে চায় না। এবং যদি আমার স্যাটাইটি সেন্টার ইনজুর থাকে তাহলে সে যতই খায় তার আর স্যাটাইটি আসে না। সে আরো খায়, আরো খায়। তাহলে এটা কি হবে? ওবেসিটি হবে। ক্লিয়ার? তাহলে এটা এখানে ভুল আছে তবে অবশ্যই। থার্ড সেন্টার কি হবে ভাইয়া? থার্ড সেন্টারে কি আছে দেখি আমরা। থার্ড সেন্টার কোথায়? ওই নিচে থাকবে। তাহলে থার্ড সেন্টার কি হবে? ওটা হ্যাঁ, রিজন হইলে? দেখেন, আপনি দেখেন, হ্যাঁ, এখানেও সেম ইনক্রিজ আপনার ওয়াটার ইনটেক যেহেতু আপনার পানির পিপাসা পাইছে। এখন আপনার যদি পানির পিপাসা না পায়, থার্ড সেন্টারের সাথে আসলে ওবেসিটির কথা আসে না, বুঝছেন? এটা অবশ্যই এই জায়গাটাতে একটু গর্ব করছি আমি সেটা অবশ্যই এটা একটু বলব, ঠিক আছে? এটার সাথে ওবেসিটি আসবে না। এই ওবেসিটি যাবে কোথায় জানেন তো? এই যে আপনার হাঙ্গার সেন্টার যদি অ্যাক্টিভ থাকে, আপনি বারবার কি করবেন? খাবেন। তখন এটাতে ওবেসিটি যাবে। এই স্যাটাইটি সেন্টারে হচ্ছে আপনি যদি ইনজুরড হয় তাইলে ওবেসিটি হবে। এটা উল্টাপাল্টা হইছে। এটা আমি অবশ্যই বলব এবং আপনাদেরকে এটা আমি দিয়ে দেব ঠিক করে, ঠিক আছে? এটা অবশ্যই এটা ভুল হইছে, হ্যাঁ? স্যাটাইটি সেন্টারের ইনজুরড হইলে ওবেসিটি হবে। এটা মোটামুটি সিউর। আর তো কোনটা এখানে নাই। দেখেন আর কোনটা ভুল আছে কিনা? তাহলে আমরা একটু দেখে নিই। এটা পেজ নাম্বার কত যেন ছিল? 22 ভাইয়া। আচ্ছা, 32 না? ওকে।
আমি এটা আপনাদেরকে দিয়ে দেব ঠিক করে, হ্যাঁ? আচ্ছা, এখন আসেন তাহলে এখন তার মধ্যে ফাংশন কি? এখন ফাংশন তো আমরা জানি। আমরা তো প্রতিটা নিউক্লিয়াস অনুযায়ী পড়াশোনা করেছি। আমরা প্রথমে বললাম সুপ্রোপ্টিকের ফাংশন কি, তারপর অ্যান্টেরিয়র ফাংশন কি, পোস্টেরিয়র ফাংশন কি, ল্যাটারাল ফাংশন কি সব পেয়ে গেছি। তাহলে এখন হচ্ছে এই যে এখানে ক্লিনিক্যাল ডিসঅর্ডারটা দিছি, ওবেসিটি, ওয়াস্টিং, সেক্সুয়াল ডিসঅর্ডার, হাইপোথার্মিয়া, ডায়াবেটিস ইনসিপিডাস, ডিস্টারবেন্স অফ স্লিপ। তাহলে এগুলো হচ্ছে তার যখন আমার নিউক্লিয়াসগুলো অ্যাক্টিভ থাকে না, নিউক্লিয়াসগুলো যখন ইনজুরি হয় তখন এই ফিচারগুলো পাওয়া যায়। এবার চলে আসেন পিনিয়াল গ্ল্যান্ড। প্রথম এখানে পিনিয়াল গ্ল্যান্ড সম্বন্ধে 5-7 টা পয়েন্ট দেওয়া আছে এবং এই 5-7 টা পয়েন্ট থেকেই পিনিয়াল গ্ল্যান্ডের প্রশ্নটা হয়ে যায়। প্রথম কথা, আমাদের বডিতে পিনিয়াল গ্ল্যান্ড কয়টা? আমাদের বডিতে পিনিয়াল গ্ল্যান্ড কয়টা আছে? আমাদের বডিতে পিনিয়াল গ্ল্যান্ড আছে একটা। পিনিয়াল গ্ল্যান্ড একটা মিডলাইন স্ট্রাকচার। প্রথম কথা, পিনিয়াল গ্ল্যান্ড একটা মিডলাইন স্ট্রাকচার। পিনিয়াল গ্ল্যান্ড অবস্থান করে হচ্ছে আমাদের মিড ব্রেইনে যে দুইটা সুপিরিয়র কলিকুলাই আছে, এই দুইটা সুপিরিয়র কলিকুলাইয়ের মাঝখানে হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডটা। এই যে অকুপাইং দ্য ভার্টিক্যাল গ্রুপ বিটুইন দ্য টু সুপিরিয়র কলিকুলাই বিলো দ্য স্প্লেনিয়াম অফ কর্পাস ক্যালোসাম। ওই যে কর্পাস ক্যালোসামের আমরা পার্ট পড়েছিলাম, জেনো, ট্রাঙ্ক এবং স্প্লেনিয়াম, এন্ড দ্য থিকেস্ট পোরশন ইজ হচ্ছে স্প্লেনিয়াম। এই স্প্লেনিয়ামের জাস্ট নিচেই থাকে হচ্ছে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ডটা। পাইনিয়াল গ্ল্যান্ডটা জাস্ট এই যে দেখেন, এই হচ্ছে আমাদের স্প্লেনিয়াম। এই যে এখানে দেখেন স্প্লেনিয়াম অফ কর্পাস ক্যালোসাম। এই স্প্লেনিয়ামের জাস্ট নিচে হচ্ছে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড এটা কি? পিনিয়াল গ্ল্যান্ড একটা মিডলাইন স্ট্রাকচার। ওকে। পিনিয়াল গ্ল্যান্ডের যে স্ট্রোকটা থাকে, স্ট্রোকটা দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে ভেন্ট্রাল আর একটা হচ্ছে ডরসাল। এবং পিনিয়াল গ্ল্যান্ডের এখানে লেখাগুলো আছে, আমি জাস্ট একটু কথাগুলো বলে নিই। পিনিয়াল গ্ল্যান্ড একমাত্র ব্রেইনের অংশ যার মধ্যে কোনো নিউরাল টিস্যু নেই। তার মানে পিনিয়াল গ্ল্যান্ডে কোনো কি নাই? নিউরাল টিস্যু নাই। তারপরের কথা, পিনিয়াল গ্ল্যান্ডের তৈরি হয়েছে পিনিয়ালোসাইট সেল দ্বারা। 95% তার সেলই হচ্ছে নিউক্লিয়াল বা সাপোর্টিং সেল, আর 5% হচ্ছে পিনিয়ালোসাইট। এই পিনিয়ালোসাইট থেকে একটা হরমোন রিলিজ করে, যেটা হচ্ছে মেলাটোনিন। কি? মেলাটোনিন। আমরা আগে জানতাম যে মেলাটোনিনের কাজ হচ্ছে, বা পিনিয়াল গ্ল্যান্ডের একটাই কাজ আছে, সেই কাজটা কি? আমাদের যে চামড়ার যে রং, এটা কি করা? কালারটা কন্ট্রোল করা। কিন্তু এখন দেখা গেছে পিনিয়াল গ্ল্যান্ডগুলা আমাদের বডির এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর উপর একটা ইনহিবিটরি ইফেক্ট ফেলে। এবং আরেকটা কথা, আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের যে সিক্রেশনটা, এই সিক্রেশনটা আমাদের সিএসএফ এর মধ্য দিয়ে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর উপরে চলে যায়। এই যে 5-6টা লাইন বললাম, এই 5-6টা লাইন থেকেই প্রতিবার পিক করে যেইবারই পিনিয়াল গ্ল্যান্ডের প্রশ্নটা আসে, এই 6টা-7টা লাইন থেকেই আসে। আরেকটা কথা বলি নাই, পিনিয়াল গ্ল্যান্ডে আমাদের বয়সের সাথে সাথে নরমালি 17-18 বয়সের সময় আমাদের পিনিয়াল গ্ল্যান্ডে হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম, ফসফেট এবং কার্বনেটগুলো ডিপোজিট হতে থাকে এবং 30 থেকে 35 এর মধ্যে এই ডিপোজিশনটা কম হয়ে যায়। এবং এই ডিপোজিশনটা যখন হয়, তখন আপনি যখন সিটি স্ক্যান করবেন, তখন একটা সাদা সাদা এরিয়া পাবেন সিটি স্ক্যানে, যাকে আমরা বলি ব্রেইন স্যান্ড বা হচ্ছে আমাদের ব্রেইনের পাথর। এটা কি? ক্যালসিয়াম, ফসফেট এবং কার্বনেট। নরমালি শুরু হয় 17 বছরে, শেষ হয় হচ্ছে 30 থেকে 35 বছরের মধ্যে। এই যে 6-7টা লাইন আমি আবারও বলতেছি, পিনিয়াল গ্ল্যান্ড একটা মিডলাইন স্ট্রাকচার। সে হচ্ছে দুইটা সুপিরিয়র কলিকুলার মাঝখানে থাকে এবং স্প্লেনিয়ামের জাস্ট নিচে থাকে। সে হচ্ছে এমন একটা ব্রেইন স্ট্রাকচার যার মধ্যে কোনো নিউরাল টিস্যু নাই। তার মধ্যে দুইটা জিনিস আছে, পিনিয়ালোসাইট এবং হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। পিনিয়ালোসাইট থেকে মেলাটোনিনটা আসে, যেই মেলাটোনিন আমাদের নিউরোএন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে কি করে? ইনহিবিটরি ইফেক্ট ফেলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর উপরে, এবং আমাদের সিএসএফ সার্কুলেশনের মধ্য দিয়ে এই মেলাটোনিনটা বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে ইফেক্ট ফেলে। ওকে, মনে থাকবে কিনা? একটু কঠিন পয়েন্টগুলো মনে রাখা না? আমরা চলে আসলাম জি ভাই। সেরেবেলাম। হ্যাঁ জি ভাই বলেন। কিছু না ভাই, একটু কাজ আচ্ছা, ছিল এইজন্য। ওকে। আচ্ছা, এই যে সেরেবেলাম আমরা পড়তেছি, সেরেবেলাম হচ্ছে আমাদের ব্রেইনের হাইন্ড ব্রেইনের সবচেয়ে বড় অংশ। সেরেবেলামের যদি আমি একটা পিকুলিয়ারিটিস বলি, সেই পিকুলিয়ারিটিসটা কি? প্রথম কথা হচ্ছে এটা আমাদের হাইন্ড ব্রেইনের সবচেয়ে বড় অংশ, এবং আমরা সবাই জানি যে আমাদের ব্রেইনের রাইট সাইড রিপ্রেজেন্ট করে লেফট সাইডকে, লেফট সাইড রিপ্রেজেন্ট করে রাইট সাইডকে, রাইট সাইড রিপ্রেজেন্ট করে লেফট সাইড, লেফট সাইড রিপ্রেজেন্ট করে রাইট সাইড। এটা হচ্ছে সেরেব্রামের ক্ষেত্রে, সেরেব্রাম। আর সেরেবেলাম একটু উল্টা। সেরেবেলাম সবসময় ইপসিলেটারাল। রাইট সেরেবেলাম রাইট সাইড কন্ট্রোল করে, লেফট সেরেবেলাম লেফট সাইড কন্ট্রোল করে। দেখেন, সেরেব্রাম হচ্ছে অপোজিট হাফ কন্ট্রোল করে, আর সেরেবেলাম সেম সাইড কন্ট্রোল করে। এই কথাটা একটু আমাদের মনে রাখা লাগবে। তাহলে আমরা একটু তার ফিচারটা দেখি, এক্সটার্নাল ফিচারগুলো আমরা এই যে এখানে একটু দেখব। আমরা যদি একটু ছবিতে দেখি, তাকে 3টা লুপে ভাগ করছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র লুপ, পোস্টেরিয়র বা মিডল লুপ, আরেকটা হচ্ছে ফ্লোকিও নডুলার লুপ। এই অ্যান্টেরিয়র লুপ আর পোস্টেরিয়র লুপের মাঝখানে এখানে একটা ফিচার আছে। এই ফিচারটাকে আমরা বলি কি ফিচার? প্রাইমারি ফিচার। কি ফিচার? প্রাইমারি ফিচার। আর এই ফ্লোকিও নডুলার লুপ আর হচ্ছে এই পোস্টেরিয়র মিডিয়াল লুপ, তাদের মধ্যে একটা ফিচার আছে, এটা বলে ইউবুলিও নডুলার ফিচার। ইউবুলিও নডুলার ফিচার। এই যে এখানে এই কথাগুলো পরীক্ষা আছে। জাস্ট 3টা লুপ, অ্যান্টেরিয়র লুপ, মিডল লুপ, ফ্লোকিও নডুলার লুপ। অ্যান্টেরিয়র লুপের সাথে মিডল লুপের ভাগ হয় হচ্ছে প্রাইমারি ফিচার দ্বারা, আর মিডল লুপের সাথে হচ্ছে আমার হচ্ছে ফ্লোকিও নডুলার লুপের ভাগ হচ্ছে ইউবুলিও নডুলার ফিচার দ্বারা। শেষ এখান থেকে। এবং দুই পাশের সেরেবেলামটা যুক্ত থাকে একটা জিনিস দ্বারা, মিডিয়ান। এই জিনিসটার নাম হচ্ছে ভার্মিস। ভার্মিস দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা? ভার্মিস দ্বারা। দ্যাটস এনাফ আমাদের এখান থেকে জানার জন্য। এবার চলে আসি আমরা এই সেরেবেলামটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। এই 3টা ভাগে যে ভাগ করি, এই 3টা ভাগকে আমরা বলি পিএনএ। পিএনএ মানে হচ্ছে দেখেন, এই যে এটা পেলিও সেরেবেলাম, নিউ সেরেবেলাম, আর হচ্ছে আর্কি সেরেবেলাম। পিএনএ। তাহলে প্রথম যে লুপ ছিল, এই লুপের নাম ছিল অ্যান্টেরিয়র লুপ। এই অ্যান্টেরিয়র লুপের আরেকটা নাম হচ্ছে পেলিও সেরেবেলাম। এরপরে ছিল অ্যান্টেরিয়র, পরে ছিল মিডল বা পোস্টেরিয়র লুপ। এই পোস্টেরিয়র লুপের নামই হচ্ছে আমার নিউ সেরেবেলাম। আর ফ্লোকিও নডুলার লুপ যেটা আছে তার নাম হচ্ছে আর্কি সেরেবেলাম। এই এগুলোর কাজ কি? ফাংশন। এই ফাংশনটা আমাদের লাগে। আমরা জানি সেরেবেলাম মেইনলি হচ্ছে আমাদের বডির ব্যালেন্স মেইনটেইন করে, ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। আমাদের যে বিভিন্ন পারফরম্যান্স করি, মুভমেন্ট করি, এই মুভমেন্টগুলোকে প্রিসাইজ করে, স্কিল করে, এবং আমাদের ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে সেরেবেলাম। ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে সেরেবেলাম। তাহলে আমাদের বলেন সেরেবেলামকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? এটা অনুযায়ী 3টা ভাগে। কি? পেলিও সেরেবেলাম, আর্কি সেরেবেলাম, নিউ সেরেবেলাম। এবং আমাদের মেইনলি ফাংশন কি? মেইনলি ফাংশন হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম মেইনটেইন করা এবং হচ্ছে হাইলি স্কিল যে মুভমেন্টগুলো আছে, এই স্কিলফুল মুভমেন্টটা কি করা? মেইনটেইন করা। তাহলে আমরা এটা ভুল হবে আমাদের? এটা আমাদের ভুল হবে না আশা করি। আমরা চলে যাচ্ছি এর পরের জিনিসটাতে। এরপরে আমাদের যে হিস্টোলজি। আমরা সেরেব্রামের হিস্টোলজিতে একটা সেলের কথা বলেছিলাম। সেলের কথা কি মনে আছে? সেরেব্রামে পিরামিডাল সেল কি ছিল? পিরামিডাল সেল। ঠিক সেরেবেলার কর্টেক্সে আমাদের একটা স্পেশাল সেল আছে। এই সেলের নাম হচ্ছে পার্কিনজি সেল। আমাকে এই দুইটা সেল মনে রাখতেই হবে। সেরেব্রাম হচ্ছে আমাদের হচ্ছে কি সেল ছিল? পিরামিডাল সেল। আর সেরেবেলার কর্টেক্সে আছে হচ্ছে আমাদের পার্কিনজি সেল। 3টা লেয়ার। আউটার মলিকুলার লেয়ার, মিডিয়াল পার্কিনজি সেল লেয়ার, ইনার গ্রানুলার লেয়ার। আমরা মনে রাখি এমপিজি আউটার থেকে ইনারের দিকে। তাহলে মলিকুলার লেয়ার হচ্ছে স্টিলের সেল, বাস্কেট সেল। আর পার্কিনজিতে পার্কিনজি এবং গোলজি সেল, আর গ্রানুলার হচ্ছে নিউমারাস গ্রানুলার সেল। তবে আপনি একটা সেল যদি মনে রাখেন, সেটা হচ্ছে পার্কিনজি সেল, স্পেশালাইজড ফর সেরেবেলার কর্টেক্স। পার্কিনজি সেল স্পেশালাইজড ফর সেরেবেলার কর্টেক্স। আর পিরামিডাল সেল হচ্ছে সেরেব্রাম। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারসেরেব্রাল কিছু নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসগুলো জাস্ট নামটা মনে রাখেন, ডেন্টেড। সবচেয়ে বড় নিউক্লিয়াসের নাম হচ্ছে ডেন্টেড। আর কোনটাই মনে রাখা লাগবে না। শুধু ডেন্টেডের কথাই মনে রাখেন, একটা নিউক্লিয়াস যেটা হচ্ছে সবচেয়ে বড় সেরেবেলার নিউক্লিয়াস। এবার আসি, এই সেরেবেলারের কিছু ফাইবার আছে। এই ফাইবারগুলো হচ্ছে সেরেবেলারের সাথে আপনার বিভিন্ন অংশ কি করে? কানেক্ট করে। এই ফাইবারগুলোকে বলি, যেগুলো আসে এগুলো হচ্ছে এফারেন্ট ফাইবার, আর যেগুলো চলে যায় সেগুলো হচ্ছে ইফারেন্ট ফাইবার। তো এই এফারেন্ট ফাইবারগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লাইম্বিং ফাইবার,
আরেকটা হচ্ছে আমাদের মোসি ফাইবার। একটু খেয়াল করেন, ক্লিম্বিং ফাইবার আর হচ্ছে মোসি ফাইবার। ক্লিম্বিং এ হচ্ছে একটা ফাইবার একটা মাত্র পার্কিনজি সেলের সাথে কানেক্ট করে, আর মোসি ফাইবারগুলা একের অধিক পার্কিনজি সেলের সাথে কি করে সিনাপস করে। তাহলে হচ্ছে একের অধিক পার্কিনজি সেলের সাথে সিনাপস করলে হচ্ছে মোসি ফাইবার, আর ক্লিম্বিং ফাইবার হচ্ছে সিঙ্গেল পার্কিনজি সেলের সাথে সিনাপস করে। আমাদের নরমালি যত এফারেন্ট ফাইবার আছে, এই এফারেন্ট ফাইবার যত আছে সবই হচ্ছে আমাদের মোসি ফাইবার, মাত্র এই দুইটা ছাড়া। হ্যাঁ, একটা হচ্ছে অলিভো সেরেবেলার আর হচ্ছে পেরিলো অলিভো পারোলিভো সেরেবেলার, অলিভো সেরেবেলার আর পারোলিভো সেরেবেলার, এই দুইটা ছাড়া সব অ্যাপারেন্ট ফাইবারই হচ্ছে মোসি ফাইবার। তাহলে আমি দুইটা কথা শিখেন, ক্লাম্বিং ফাইবার আর মোসি ফাইবার। ক্লাম্বিং ফাইবার হচ্ছে আমার সিঙ্গেল পার্কিনজি সেলের সাথে সিনাপস হবে, মোসি ফাইবার হচ্ছে একের অধিক, এটা 1000 হতে পারে, 10,000 হতে পারে, 1 লাখ হতে পারে, পার্কিনজির সাথে যে সিনাপস করে সেটা হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবার। তাহলে আমাদের এখানে কি মোটামুটি আমরা পাবো এটা? তাহলে বলেন তো যে আমাদের মোসি ফাইবার কয়টার সাথে সিনাপস করে? মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান। এবং আমাদের অ্যাপারেন্ট ফাইবারগুলো কোন ধরনের ফাইবার? মোসি ফাইবার নাকি ক্লিম্বিং ফাইবার? Mosi fiber. মোসি ফাইবার। এবং এই মোসি ফাইবারে আমাদেরকে একটু দেখতে হবে, অনেকগুলো অ্যাফারেন্ট এবং ইনফারেন্ট আছে। আপনি এগুলো পড়েও শেষ করতে পারবেন না, এগুলো পড়ারও দরকার নেই, এগুলো নিয়ে মাথায় ঘামাবেন না। আমি জাস্ট একটা বলবো, দেখেন কিউনো সেরেবেলার, এই লাইনটা কি দেখতে পাচ্ছেন? কিউনিও সেরেবেলার, জি ভাইয়া। এটা দেখান। এই কিউনো সেরেবেলার নিয়ে একটা ইনফরমেশন আছে। ইনফরমেশনটা, প্রথম ইনফরমেশন হচ্ছে এটা ইনফরমেশনটা কই থেকে নেয়? এটা ইনফরমেশন আনে হচ্ছে আপনার মাসল এন্ড জয়েন্টস অফ আপার লিম্ব। তার মানে হচ্ছে আমাদের আপার লিম্বে যে মাসল এবং জয়েন্টগুলো, জয়েন্ট স্পিন্ডলগুলো আছে, টেন্ডনগুলো আছে, এগুলো থেকে ইনফরমেশন আনে। কোথায় আনে? আমার সেরেবেলার কর্টেক্সে। কোন ফাইবারের মধ্যে মাধ্যমে আনে? মোসি ফাইবারের মাধ্যমে। এবং এটা সেম সাইডে টানবে নাকি অপোজিট সাইডে টানবে বলেন তো? সেম সাইড। Same side. কারণ আমি প্রথমেই বলেছি যে সেরেবেলার আমাদের সবসময় সেম সাইড রিপ্রেজেন্ট করে। সো এখানে আরেকটা ইয়া থাকে, স্টেম থাকে, যেটা কি সেম সাইড থেকে আনে নাকি অপোজিট সাইড থেকে আনে, এবং এটা ক্লিম্বিং ফাইবারের মাধ্যমে আসে নাকি মোসি ফাইবারের মাধ্যমে আসে। জাস্ট এইটাই পড়বেন, আর কোনটাই পড়ার দরকার নেই। জাস্ট এই একটা বললেই এনাফ। আচ্ছা, এবার আসি সেরেবেলার প্যারাঙ্কল। এখানে পড়ার কিছু নাই। আমাদের 3টা প্যারাঙ্কল আছে, সুপিরিয়র সেরেবেলার প্যারাঙ্কল, মিডল আর ইনফিরিয়র। এখন আপনার প্রশ্ন হতে পারে, এগুলোর আবার কাজ কি? আমাদের ব্রেইন স্টেম আছে। ব্রেইন স্টেমের পার্ট কি কি? মিড ব্রেইন, পন্স, মিডল অবলাঙ্গাটা। এই যে ব্রেইন স্টেমের যে 3টা পার্ট, মিড ব্রেইন, পন্স, মিডল অবলাঙ্গাটা, এগুলোর সাথে যে সেরেবেলামের কানেকশনটা, এটার নামই হচ্ছে প্যারাঙ্কল। তাহলে সবার উপরে কি? মিড ব্রেইন। তাহলে মিড ব্রেইনের সাথে সেরেবেলামের যে কানেকশন তাকে বলা হয় সুপিরিয়র সেরেবেলার প্যারাঙ্কল। এরপর হচ্ছে পন্স। তাহলে হচ্ছে সেরেবেলামের সাথে পন্সের যে কানেকশন, এটা হচ্ছে মিডল সেরেবেলার প্যারাঙ্কল। এবং সেরেবেলামের সাথে সবার নিচে হচ্ছে মিডল অবলাঙ্গাটা, তার যে কানেকশন, এটা হচ্ছে ইনফিরিয়র সেরেবেলার প্যারাঙ্কল। তাহলে ভয় পাওয়ার কিছু নাই দেখা যে প্যারাঙ্কল এটা কি। জাস্ট এতটুকু যদি জানি আমরা এনাফ। এবার একটা টপিক, এটার একদম ইনফিনিটি স্টার দেন। ইনফিনিটি স্টার কেন? এই যে আমাদের এটা হচ্ছে কি সেরেবেলার সাইনাল লেশন। সেরেবেলার সাইনে আমরা একটা বলছিলাম, এক ধরনের ট্রেমর পাওয়া যায়। ট্রেমরটার নাম কি? Intention tremor. ইনটেনশন ট্রেমর। আচ্ছা, ইনটেনশন ট্রেমর আসলে জিনিসটা কি? নির্দিষ্ট একটা পয়েন্টে কাজ করতে গেলে আঙুল কাঁপে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে আপনি যখন রেস্টিং অবস্থায় আছেন বা আপনি বসে আছেন, কোনো কাজ করতেছেন না, তখন হচ্ছে আপনার কোনো ট্রেমর নাই। বাট হোয়েন ইউ ওয়ান্ট টু ডু পারফর্ম সামথিং, আপনি যখন কোনো কাজ করতে যান, কাজ শুরু করতে যাবেন, তখনই আপনার ট্রেমর হবে। এই যে আপনি কোনো একটা কাজ করার ইনটেনশন যখনই নিচ্ছেন, তখনই ট্রেমর হয়। এই কারণে এটাকে বলা ইনটেনশন ট্রেমর। তো এই ইনটেনশন ট্রেমর ছাড়াও সেরেবেলার সাইনে আরো কিছু ব্যাপার আছে, এগুলোকে আমরা বলি যেমন ডি দিয়া, ডিস ডায়োকাইনেসিয়া, ডিস আর্থিয়া। এ দিয়ে হচ্ছে অ্যাটাক্সিয়া, এস দিয়ে হচ্ছে স্কিনিং অফ স্পিচ, এইচ দিয়ে হচ্ছে হাইপোটোনিয়া, আই দিয়ে হচ্ছে ইনটেনশন ট্রেমর, এন দিয়ে ছিল কি? এন দিয়ে ছিল নিস্টেগমাস, আর জি দিয়া কি ছিল বলেন তো? আনস্টেডি গেট। এটা আমরা বলে ফেলছি, চলে আসে। তাহলে এটা দিয়ে আমরা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের লাগবে, এটা মাস্ট। সেরেবেলার সাইন, এটা একটা ইনফিনিটি টপিক। এটার সাথে সাথে এই জিনিসটাও জানতে হবে যে রেস্টিং ট্রেমর আমরা কোথা থেকে পাই। রেস্টিং ট্রেমর আমরা কোথা থেকে পাই? Parkinson disease. পার্কিনসন ডিজিজ। রেস্টিং ট্রেমর হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ বেসাল গ্যাংলিয়াতে ঝামেলা হলে এবং ডোপামিন লেভেল যখন কমে যায়, তখনই আমরা বলি যে পার্কিনসন ডিজিজ। আর এখানে সেরেবেলাম। ওকে, এই যে রিগার্ডিং সেরেবেলাম দেখেন কি কি লুবে ভাগ করছে না করছে, এগুলো আমরা পড়ে ফেলছি। এবার চলে আসি আমাদের ব্রেইন স্টেমে। ব্রেইন স্টেম আমরা জানি যে 3টা জিনিস দিয়ে তৈরি, মিড ব্রেইন, পন্স, মিডল অবলাঙ্গাটা। এখন এই প্রতিটাতে আমাদের এই মিড ব্রেইন থেকে আমাদের হচ্ছে ক্রেনিয়াল নার্ভ কিছু আসে, তারপর পন্স থেকে কিছু আসে, মিডল অবলাঙ্গা থেকে কিছু আসে। আমাদেরকে একটু জানতে হবে কোন জায়গা থেকে কোন কোন ক্রেনিয়াল নার্ভ আসে। আমাদের ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12টা। ফোর ব্রেইন থেকে 2টা ক্রেনিয়াল নার্ভ আসে। সেটা কি কি? অলফ্যাক্টরি এবং অলফ্যাক্টরি এবং অপটিক। এটা হচ্ছে আমার ফোর ব্রেইন থেকে। তারপরে যখন আমার মিড ব্রেইনটা শুরু হয়, এই যে মিড ব্রেইনটা, এই যে জায়গাটা দেখেন, এই হচ্ছে আমাদের ওকুলোমোটর ট্রক্লিয়ার। ওকুলোমোটর ট্রক্লিয়ার, এটা হচ্ছে আমার মিড ব্রেইন। আর ফোর ব্রেইন থেকে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, আর ওকুলোমোটর ট্রক্লিয়ার হচ্ছে মিড ব্রেইন। এবার চলে আসি আমাদের পন্স। পন্সে যদি খেয়াল করেন, পন্সের একবার আলাদা করে সাইড থেকে আসছে আমার ট্রাইজেমিনাল নার্ভ। এই যে ট্রাইজেমিনাল নার্ভ, এই যে এখান থেকে, এই যে ট্রাইজেমিনাল নার্ভ। আর পন্স আর মেডুলার জাংশন থেকে দেখেন, এই যে এটা হচ্ছে 6, 7, 8। তাহলে এই পন্টো মেডুলারি জাংশন থেকে আছে 6, 7, 8। দ্যাট মিনস হচ্ছে পন্স থেকে আমি পাই 5, 6, 7, 8। এবার চলে যাই আমরা যদি পিরামিডের ছবিটা, পিরামিডের ছবিটা একটু ভালো করে বুঝেন। পিরামিডের ছবিটাতে দেখেন, এই যে পিরামিড এবং এরপর হচ্ছে অলিভ, মানে মেডুলা অবলাঙ্গাটার যে পার্ট, এই যে পিরামিড, এরপর পাশের জায়গাটাকে বলি অলিভ। এটা হচ্ছে পিরামিড, এটা হচ্ছে অলিভ। এই পিরামিড এবং অলিভের যে জায়গাটা, এই জায়গাটা থেকে জাংশনটা থেকে আসে হচ্ছে 12 হাইপোগ্লোসাল নার্ভ। তার মানে হাইপোগ্লোসাল নার্ভটা মিডিয়ালি। আর হচ্ছে 9, 10, 11, এটা হচ্ছে অলিভের ল্যাটারাল সাইড থেকে। 9, 10, 11, এটা হচ্ছে অলিভের ল্যাটারাল সাইড থেকে। তাহলে একটু খেয়াল করেন, 12টা থাকে মিডিয়ালি, 9, 10, 11 থাকে কি ল্যাটারালি। 12 থাকে মিডিয়ালি, 9, 10, 11 থাকে ল্যাটারালি। এবং এটাই আপনার একটু পরে আমি যখন আপনাকে সিনড্রোমগুলো পড়াবো, এটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে ওখানে সিনড্রোম আপনি ইজিলি পারবেন। এই জায়গাটা, সো এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সিনড্রোম বোঝার জন্য। এবার আসি লেমিনিসকাস। না, আচ্ছা, লেমিনিসকাস পড়ানোর আগে আমরা একটু খালি জায়গা নিয়ে নিই, যেন একটু লেখা যায়। খালি, আচ্ছা, আমরা এই জায়গাটাতে একটু লিখি কিছু জিনিস। আমাদের বডিতে কলাম আছে কি কি মনে আছে? ডরসাল কলাম, ভেন্ট্রাল ডরসাল কলাম, এরপর হচ্ছে অ্যান্টেরিয়র কলাম, এরপর হচ্ছে ল্যাটারাল কলাম। ওকে, এটা হচ্ছে আমাদের মনে করি ব্রেইন। ব্রেইনের এটা হচ্ছে আমাদের পিরামিড। এটা হচ্ছে আমাদের একটা স্পাইনাল কর্ড সেগমেন্ট। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখানে একটা স্টিমুলাস, এখানে একটা স্টিমুলাস আছে। স্টিমুলাসটা এদিক দিয়ে উঠলো সোজা, রাইট সাইড দিয়ে, ওইটা পিরামিড দিয়ে দেন সেরেব্রাল কর্টেক্সে গেল। আর আরেকটা হচ্ছে এই স্টিমুলাসটা এখান দিয়ে যাওয়ার সময় সে হচ্ছে অপোজিট সাইডে, স্পাইনাল কর্ড লেভেলে সে অপোজিট সাইডে চলে গেছে, দেন সে সোজা উইঠা একবারে সেরেব্রাল কর্টেক্সে গেছে। একটু খেয়াল করেন,
মানে আপনার যে এই যে ট্র্যাকটা আঁকলাম, এই ট্র্যাকটার নাম হচ্ছে স্পাইন থেকে সেরেবেলার কর্টেক্স বা স্পাইনোথ্যালামিক ট্র্যাক বলি আমরা এটাকে। কি ট্র্যাক? স্পাইন থেকে স্পাইনাল কর্ড থেকে উঠছে এবং থ্যালামিক রেডিয়েশন দিয়ে এটা কর্টেক্স গেছে। এটার নাম হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এখানে এই যে এখানে আপনার একটা মশা কামড় দিছে। এই যে মশা কামড় দেওয়ার যে ইনফরমেশনটা এটা কিভাবে আপনার মাথায় বা ব্রেইনে পৌঁছায় সেন্সরি স্টিমুলাস, এটা হচ্ছে এইভাবে দেখাইছে। কিছু আমাদের স্টিমুলাস আছে যেখান দিয়ে কামড় দিছে রাইট সাইড দিয়ে, সে রাইট সাইড দিয়েই সোজা উঠবে। সোজা উঠে দেন ব্রেইনের মেডুলা অবলাঙ্কাটা যে লোয়ার ইন্টু যে পিরামিড, একটু আগে যে পিরামিডের ছবি দেখালাম, পিরামিডে এসে সাইড চেঞ্জ করে কইরা সে লেফটে যাবে। সে লেফটে তো যাইতেই হবে কারণ বডির রাইট সাইড নিয়ন্ত্রণ করে ব্রেইনের লেফট অংশ। সে কিন্তু লেফটে গেছে কিন্তু কোন লেভেলে যায় গেছে? পিরামিড লেভেলে। আর কিছু আছে কি পণ্ডিত তারা হইছে তার নিজের লেভেলে যেখানে মশাটা কামড় দিছে যেই লেভেলে, সেই লেভেলেই সে স্পাইনাল কর্ডের লেভেলটা চেঞ্জ করে ফেলে, সাইডটা চেঞ্জ করে ফেলে। মানে রাইটে ছিল সে লেফটে চলে যাবে। দেন সোজা উঠে একবারে পিরামিডে হয়ে সে কর্টেক্সে যাবে। সে আর চেঞ্জ করবে না। তাহলে দুইটা কাহিনী হচ্ছে স্পাইনাল কর্ড লেভেলে অনেকে সাইড চেঞ্জ করতেছে আর অনেকে মেডুলা অবলাঙ্কাটা লেভেলে সাইড চেঞ্জ করতেছে। এই যে যারা স্পাইনাল কর্ড লেভেলে সাইড চেঞ্জ করতেছে না, মানে একই সাইডে থাকতেছে, এটাকে আমরা বলি ডরসাল কলাম। আর যারা সাইড চেঞ্জ করতেছে তারা হচ্ছে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল কলাম। সাইড চেঞ্জ করতেছে। তাহলে স্পাইনাল কর্ড লেভেলে ডরসাল কলাম আমার রিপ্রেজেন্ট করে কি? ডরসাল কলাম আমার রিপ্রেজেন্ট করে হচ্ছে ইপসি ল্যাটারাল। কি ল্যাটারাল? ইপসি ল্যাটারাল। আর অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল কলাম মেইনটেইন করে হচ্ছে কন্ট্রাল্যাটারাল। এখন আসি এই ডরসাল কলামের কাজ কি? ডরসাল কলাম হচ্ছে ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন। অ্যান্টেরিয়র কলাম হচ্ছে ক্রুড টাচ, প্রেসার। ল্যাটারাল কলাম হচ্ছে পেইন আর টেম্পারেচার। তাহলে আমাকে একটু বুঝান যে এই আপনার ডান পকেটে একটা মোবাইল আছে কিন্তু মোবাইলের ভাইব্রেশন হচ্ছে ডান পকেটে, কিন্তু আপনি ভাইব্রেশন বুঝতেছেন না কিছুদিন ধরে। তাহলে আপনার কোন কলাম ইনজুরি হয়েছে? কোন সাইডের কোন কলাম ইনজুরি হয়েছে? এটা থেকে আমাকে এই কথা বুঝান। Dorsal column. ডরসাল ডরসাল কলাম। কলাম কোন সাইডের? Left side. লেফট সাইড কেন? আমি তো বলছি আপনার রাইট সাইডে পকেটে আছে মোবাইলটা। আচ্ছা, আর জি ভাই, ডরসাল right side এ। হ্যাঁ রাইট ডরসাল সাইড কলাম সেম সাইড। ওকে। আরেকটা হচ্ছে প্রশ্ন যে আপনি হচ্ছে লেফট সাইডে টেম্পারেচার লস, আপনার লেফট সাইডে আপনার টেম্পারেচার বুঝতেছেন না, তাহলে আপনার কোন কলাম গেছে এবং কোন সাইডে গেছে? ল্যাটারাল কলাম। ল্যাটারাল Left side এ। ট্র্যাক রাইট সাইডে গেছে, কারণ হচ্ছে আপনি লেফট সাইডে বুঝতেছেন না আর আমরা ল্যাটারাল কলামটা উল্টা সাইড রিপ্রেজেন্ট করি। এটা এটা একটু সবাই তুলে নেন ছবি বা যেটাই বলেন। এখন আসেন এই যে ভাইয়া কলাম, সাইড ডিটারমিনেশনটা কাইন্ডলি আরেকবার বলবেন। হ্যাঁ অবশ্যই আপু। আচ্ছা এই যে আমার এখানে আমাকে মনে করেন একটা মশা কামড় দিছে, একটা সেন্সরি স্টিমুলাস তৈরি হইছে। এখন দেখবে এই সেন্সরি স্টিমুলাসটা কোনটা? পেইন। সে খুঁজবে এটা কি পেইনের স্টিমুলাস নাকি টেম্পারেচারের নাকি ক্রুড টাচের নাকি প্রেসারের নাকি জয়েন্ট পজিশনের। যখন দেখবে মনে করেন সে হচ্ছে টেম্পারেচারের, তাহলে টেম্পারেচার মানে ল্যাটারাল কলামে। ল্যাটারাল কলামের ক্যারেক্টার হচ্ছে সে শুরুতেই মনে করেন আপনি বাড়ি থেকে শহরে যাবেন। আপনার বাড়ি থেকে শহরের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। কিন্তু আপনার বাড়ি এবং শহরের মাঝখানে একটা হচ্ছে দৈর্ঘ্যে 5 কিলোমিটার কিন্তু মাঝখানে একটা নদী আছে। আপনি দুইভাবে কাজ করতে পারেন। হয় প্রথমেই নদীটা পার হয়ে নিবেন, দেন 5 কিলোমিটার রাস্তা যাবেন। আর হইতে পারে আপনি 5 কিলোমিটার রাস্তা যাবেন, দেন শহরের কাছে গিয়ে নদীটা পার হবেন। তো ল্যাটারাল আর এন্টেরিয়র কলামের কাজ হচ্ছে প্রথমেই তারা সাইড চেঞ্জ করে ফেলে। সো তারা যেহেতু পেইন এবং টেম্পারেচার তারা সাথে সাথে কি করবে? সাইড চেঞ্জ করে ফেলবে। করে একদম সোজা তারা যেই আমাদের সেরেব্রাল কর্টেক্সে প্রাইমারি সেন্সরি এরিয়া ছিল, ওই যে প্যারাইটাল লোবে 1, 3, 2 ওইটাতে চলে যাবে। আবার ওইদিকে মনে করেন এখন একটা স্টিমুলাস আসলো, সেটা হচ্ছে আমার ফাইন টাচ বা ভাইব্রেশন বা জয়েন্ট পজিশন। তখন এটা হচ্ছে ডরসাল কলাম। ডরসাল কলামের ক্যারেক্টার হচ্ছে সে সোজা হাঁটবে প্রথমে, সে প্রথমেই সাইড চেঞ্জ করবে না, খেয়াপার হবে না। সে হচ্ছে শহরের মাথায় যাবে। এই যে ব্রেইন হচ্ছে শহরের মাথা। সে হচ্ছে ব্রেইনে গিয়ে মেডুলা অবলাঙ্কাটা যে লয়েস্ট পোরশন পিরামিডে গিয়ে সাইড চেঞ্জ করবে। তাহলে একটু খেয়াল করেন পিরামিডের উপরে কিন্তু দুইজনেই কন্ট্রাল্যাটারাল। পিরামিডের উপরে কি দুইজনেই কন্ট্রাল্যাটারাল না? জি ভাইয়া। কারণ হচ্ছে পিরামিডের উপরে ডরসাল কলাম সাইড চেঞ্জ করে ফেলছে আর এন্টিরিয়র ল্যাটারাল কলাম অনেক আগে সাইড চেঞ্জ করছে। পিরামিডের উপরে সবাই কন্ট্রাল্যাটারাল, বাট পিরামিডের নিচে স্পাইনাল কর্ড লেভেলে ডরসাল কলাম সেম সাইড আর এন্টিরিয়র এবং ল্যাটারাল কলাম হচ্ছে অপোজিট সাইড। ঠিক আছে? জি ভাইয়া। এখন এই ডরসাল কলামটা আবার দুইটা নামে বিভক্ত, সুন্দর দুইটা নাম। একটা হচ্ছে নিউক্লিয়াস কিউনেটাস আর নিউক্লিয়াস গ্রাসিলিস। একটু আমি সরি আমার পেনটা একটু ডিস্টার্ব দিচ্ছে। নিউক্লিয়াস কিউনেটাস প্লাস আরেকটা হচ্ছে নিউক্লিয়াস গ্রাসিলিস অথবা ট্র্যাক্ট অফ বুর্ডাক, আরেকটা হতে পারে ট্র্যাক্ট অফ গল। একটু দেখেন নিউক্লিয়াস কিউনেটাস জিনিসটা কি আর নিউক্লিয়াস গ্রাসিলিস জিনিসটা কি? আমার যে ডরসাল কলামটা যাচ্ছে আমার পিছনটা রিপ্রেজেন্ট করতেছে। আমার ডরসাল কলামটা সে কি করছে? আমাদের স্পাইনটাকে দুই ভাগ করছে। কিভাবে দুই ভাগ করলো? প্রথমত সে হচ্ছে সার্ভাইকাল এবং আপার থোরাসিক, আপার 6 থোরাসিক মানে সার্ভাইকালের 7টা এবং থোরাসিকের উপরের 6টা। এই জায়গাটা থেকে যে ইনফরমেশনটা যায় সেটা যায় হচ্ছে নিউক্লিয়াস কিউনেটাস বা ট্র্যাক্ট অফ বুর্ডাক। মানে যেটা নিউক্লিয়াস কিউনেটাস তারই আরেকটা নাম হচ্ছে ট্র্যাক্ট অফ বুর্ডাক। তাহলে হচ্ছে এই ডরসাল কলামের সার্ভাইকাল রিজিয়নে, কোন রিজিয়নে? সার্ভাইকাল রিজিয়নে এবং আপার 6 থোরাসিক রিজিয়নে ডরসাল কলামের নাম হচ্ছে নিউক্লিয়াস কিউনেটাস অথবা ট্র্যাক্ট অফ বুর্ডাক। আর এই ডরসাল কলামের লোয়ার থোরাসিক 6 এবং হচ্ছে লাম্বার এবং স্যাক্রালের যে ইনফরমেশনটা যায় সেটার নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল অথবা নিউক্লিয়াস গ্রাসিলিস। তার মানে হচ্ছে নিউক্লিয়াস গ্রাসিলিস বা নিউক্লিয়াস কিউনেটাস বা ট্র্যাক্ট অফ গল বা ট্র্যাক্ট অফ বুর্ডাক এগুলো সবই হচ্ছে ডরসাল কলামের আরেকটা নাম। তাই তো? এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? নাকি একটু বেশি প্যাচ হয়ে গেল? প্যাচ লাগছে। হ্যাঁ, প্যাচ লাগছে না? আচ্ছা। মানে হচ্ছে আমি একটু দেখাচ্ছি, একটু করি। একটু আগে স্পেসটা ক্লিয়ার করি যেহেতু এটা আমাদের শেষ তাহলে এই জায়গাটা। হ্যাঁ। মানে এই নিউক্লিয়াস কিউনেটাস হচ্ছে একটা নাম এবং হচ্ছে নিউক্লিয়াস গ্রাসিলিস, হ্যাঁ? এটা একটা নাম। নিউক্লিয়াস গ্রাসিলিস অথবা নিউক্লিয়াস কিউনেটাস। তো আমাদের কলামটাকে ডরসাল কলাম কি করছে? আমাদের স্পাইনটাকে দুই ভাগ করে ফেলছে। সার্ভাইকাল পুরাটা এবং থোরাসিক্সের 6 পর্যন্ত। এখান থেকে ইনফরমেশনটা নেওয়ার দায়িত্ব দিছে নিউক্লিয়াস কিউনেটাসকে। আর থোরাসিক, লোয়ার থোরাসিক 6 এবং লাম্বার এবং স্যাক্রালের ইনফরমেশনটা নেওয়ার দায়িত্ব দিছে নিউক্লিয়াস গ্রাসিলিসকে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ডরসাল কলামের নিউক্লিয়াস কিউনেটাসকে দিছে উপরের জায়গাটার দায়িত্ব আর নিচের জায়গাটার দায়িত্ব দিছে নিউক্লিয়াস গ্রাসিলিসকে। মনে করেন এই যে এটা হচ্ছে আমরা মনে করি সার্ভাইকাল পর্যন্ত এটা হচ্ছে সার্ভাইকাল 7, এই T6 এতটুকু। আর এরপরেরটা হচ্ছে মনে করি এটা হচ্ছে T12, এটা হচ্ছে লাম্বার 5, এরপর হচ্ছে স্যাক্রাল। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই স্পাইনের যদি এই অংশটার মধ্যে যেই সব সেন্সরি ইনফরমেশন আসবে তাকে ব্রেইন পর্যন্ত নেওয়ার দায়িত্ব পাইছে কে? নিউক্লিয়াস কিউনেটাস। কে পাইছে? নিউক্লিয়াস কিউনেটাস। আর এর নিচের পুরোটা অংশের দায়িত্ব পাইছে হচ্ছে নিউক্লিয়াস গ্রাসিলিস। এই নিউক্লিয়াস গ্রাসিলিসের আরেকটা নাম জিতে গ্রাসিলিস, জিতে গল। আরেকটা নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল। নিউক্লিয়াস কিউনেটাস সি, তার পাশের ওয়ার্ড হচ্ছে বি, তার আরেকটা নাম হচ্ছে ট্র্যাক্ট অফ বুর্ডাক। ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বুর্ডাক। তার মানে এইগুলো সবই হচ্ছে ডরসাল কলামের পার্ট। দে আর দ্য পার্ট অফ ডরসাল কলাম।
তাহলে আমি একটা বিশাল আলোচনা কিন্তু করে ফেলছি এবং এই এট লিস্ট কিছু মনে না থাকে এই একটা কথা মনে রাখেন, ডর্সাল কলাম হচ্ছে ইপসিলেটারাল, এন্টেরিয়র এবং ল্যাটারাল কলামটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল এবং তাদের ফাংশনগুলো। এখান থেকে দেখবেন মার্ক পেয়ে যাবেন 1 মার্ক। তাহলে এবার আমরা একটু উপরে যাই, একটু পরে আসি। কি আছিল আসলে কোথা থেকে আমি এখানে আসলাম? কারণটা কি? এই যে আমি আসছি আসলে লেমিনিসকাস থেকে। লেমিনিসকাস জিনিসটা কি? লেমিনিসকাস হচ্ছে কিছু ফাইবার যেগুলো আমাদের ব্রেইন স্টেম দিয়ে যায়। এই যে ট্র্যাকগুলো যখন ব্রেইন স্টেম দিয়ে যায়, এই ট্র্যাকগুলোকে আমরা নাম রাখছি লেমিনিসকাস। এখন কয় ধরনের লেমিনিসকাস আছে? আমাদের লেমিনিসকাস আছে 4 টা। প্রথম হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস, আরেকটা হচ্ছে স্পাইনাল লেমিনিসকাস, আরেকটা হচ্ছে ট্রাইজেমিনাল, আরেকটা হচ্ছে ল্যাটারাল লেমিনিসকাস। এই যে আসেন। মিডিয়াল লেমিনিসকাস হচ্ছে ডর্সাল কলামটা যখন ব্রেইন স্টেমে আসবে তাহলে দেখেন তার একটা নাম হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস। ডর্সাল কলামটা যখন ব্রেইন স্টেমে আসবে তার নাম হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস। এই ডর্সাল কলামের আরেকটা নাম আমি বলছিলাম পোস্টেরিয়র কলাম অথবা ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বুটাক অথবা নিউক্লিয়াস গ্রাসিলিস এন্ড নিউক্লিয়াস কিউনেটাস। এই যে পাইছেন? তাহলে এই যে মিডিয়াল লেমিনিসকাস মানেও ডর্সাল কলাম, ট্র্যাক্ট অফ গল মানেও ডর্সাল কলাম, ট্র্যাক্ট অফ বুটাক মানেও ডর্সাল কলাম। এই যে ট্র্যাক্ট অফ গল নেয় কোত্থেকে? ট্র্যাক্ট অফ গল নেয় হচ্ছে স্যাক্রাল লাম্বার এবং লোয়ার সিক্স থোরাসিক। আর বুটাকটা নেয় কোত্থেকে? আপার সিক্স থোরাসিক এবং অল সার্ভাইকাল নার্ভ। এবং স্পাইনাল লেমিনিসকাস ওই যে এন্টেরিয়র এবং ল্যাটারাল যে কলামটা ছিল, এন্টেরিয়র এবং ল্যাটারাল কলামের অপর নাম হচ্ছে স্পাইনাল লেমিনিসকাস। তাহলে হচ্ছে স্পাইনাল লেমিনিসকাস মানে হচ্ছে এন্টেরিয়র এবং ল্যাটারাল কলাম, আর মিডিয়াল লেমিনিসকাস মানে হচ্ছে ডর্সাল কলাম। এখন সামনে যখন আমরা এই সরাসরি ডর্সাল কলাম পাবো না, আমরা সামনে পড়বো মিডিয়াল লেমিনিসকাস আর স্পাইনাল লেমিনিসকাস। সো মিডিয়াল লেমিনিসকাস মানে ডর্সাল কলাম, স্পাইনাল লেমিনিসকাস মানে হচ্ছে এন্টেরিয়র ল্যাটারাল কলাম। এতটুকু মনে রাখেন, দ্যাটস এনাফ। আর ট্রাইজেমিনাল লেমিনিসকাস হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, আর ল্যাটারাল লেমিনিসকাস হচ্ছে আমার ভেস্টিবুলো কোক্লিয়ার নার্ভ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। আমার এই দুইটা গুরুত্বপূর্ণ, স্পাইনাল লেমিনিসকাস এবং হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস। ওকে, এগুলো লাগবে না, ডিপলি এত লাগবে না। আচ্ছা। এবার আসেন ট্রান্সভার্স সেকশন অফ মিড ব্রেইন। আমাদের মিড ব্রেইন লেভেলে যে ট্রান্সভার্স সেকশনগুলো আছে এগুলো আমাদের লাগবে। এই যে মিড ব্রেইনের এই সেকশনটা দেখেন, এই ছবিটা। এই ছবিটা যদি দেখেন এটা হচ্ছে সুপিরিয়র কলিকুলার লেভেলে মিড ব্রেইনের ট্রান্সভার্স সেকশন। এখানে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। মিড ব্রেইনে আমাদের দুইটা নার্ভ থাকে আমি বলছিলাম। একটা হচ্ছে ওকুলোমোটর, আরেকটা হচ্ছে ট্রক্লিয়ার। যেহেতু সুপিরিয়র মানে উপরের দিকে হচ্ছে 3 নাম্বারটা, এরপর নিচে আসবে 4 নাম্বারটা। তাইলে আমার সুপিরিয়র কলিকুলার লেভেলে এই যে নার্ভটা, এই যে লম্বা যে একটা মানে সুতার মতো স্ট্রাকচার নামছে, এটি হচ্ছে আমার ওকুলোমোটর নার্ভ। এবং এখানে আরেকটা স্ট্রাকচার আছে দেখেন, এই যে এটা, এই যে বলের মতো রাউন্ডের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে রেড নিউক্লিয়াস। এবং এখানে একটা ট্র্যাক্ট ডিকাসেট করছে, এটার নাম কি? রুব্রি স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে এই কথা মনে রাখেন, ডিকাসেশন অফ রুব্রি স্পাইনাল ট্র্যাক্ট, ওকুলোমোটর নার্ভ এবং রেড নিউক্লিয়াস। এটা কোন লেভেলে পাওয়া যায়? সুপিরিয়র কলিকুলাস লেভেলে। এবং পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে যে মিড ব্রেইনের সুপিরিয়র কলিকুলাস লেভেলে সেকশনে কি কি পাওয়া যায়, মিড ব্রেইনের ইনফিরিয়র কলিকুলাস লেভেলে কি কি পাওয়া যায়। ইনফিরিয়র কলিকুলাস লেভেলে পাওয়া যাবে এর পরের নার্ভটা, ওকুলোমোটরের পরের নাম হচ্ছে কি? ট্রক্লিয়ার নার্ভ, সাথে হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস। এবং এখানে কোন ট্র্যাক্ট? এখানে হচ্ছে সুপিরিয়র সেরেবেলার প্যারাঙ্গল, ডিকাসেশন অফ সুপিরিয়র সেরেবেলার প্যারাঙ্গল। আর কিছু জিনিস আছে যেটা দুইটাতেই থাকে, যেমন লেমিনিসকাস গুলো, এটা হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস, এটা হচ্ছে ল্যাটারাল লেমিনিসকাস। উপরের ছবিতে গেলে যে মিডিয়াল লেমিনিসকাস, ল্যাটারাল লেমিনিসকাস, এটা দুইটার মধ্যেই থাকে। তাহলে এই কথাটা মাথায় রাখেন, ওকুলোমোটরটা হচ্ছে আমার কোথায়? সুপিরিয়র কলিকুলাস, ট্রক্লিয়ারটা হচ্ছে আমার ইনফিরিয়র কলিকুলাস, রেড নিউক্লিয়াস এবং রুব্রি স্পাইনাল হচ্ছে আমার সুপিরিয়র কলিকুলাস, আর হচ্ছে সুপিরিয়র সেরেবেলার প্যারাঙ্গল হচ্ছে আমার ইনফিরিয়র কলিকুলাস। এতটুকু পড়তে পারলে আলহামদুলিল্লাহ এনাফ। এবার আমরা আরেকটা কঠিন জায়গায় ঢুকতেছি। একটু এই জায়গাটা একটু বিদঘুটে মনে হবে। আমি যতটা পারি ইজি করে নিজে, আমি যতটা একবারে সবচেয়ে সহজ করে যতটুকু বলা যায় আমি চেষ্টা করব পড়ানোর জন্য। সেটা হচ্ছে আমাদের লেশন বা ইনজুরি। এটা আসলে আমরা সবাই এটা এমবিবিএস লেভেলে প্রচুর পরিমাণ ভয় পাইছি। এত পরিমাণ ভয় যে আসলে বলার বাইরে। আমরা এটা পড়তেই চাইতাম না সবাই। এখন আসেন, মিড ব্রেইনে কিছু ইনজুরি হয়, ইনজুরিগুলোর নাম এবং হইলে কি ফিচার পাওয়া যায়। মিড ব্রেইনে ইনজুরি হওয়ার জন্য আমরা একটু আগে একটু ছবিটা দেখি মিড ব্রেইনে। হ্যাঁ, পেজ নাম্বারটা কত? আপু এটা হচ্ছে পেজ নাম্বার 52 52, 52 হ্যাঁ? আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? ক্রস সেকশন অফ মিড ব্রেইন। ওকে? ক্লিয়ার। এখানে মিড ব্রেইনের একটু যদি খেয়াল করেন, এই জায়গাটা দেখেন, এটা বলছে 1 নাম্বারটা হচ্ছে এটা। মানে 1 নাম্বার ইনজুরি জায়গাটা হচ্ছে এই রিজিয়নটাকে তারা 1 নাম্বার হিসেবে চিহ্নিত করছে। এই রিজিয়নটাকে। এই রিজিয়নটা কি বুঝতে পারছেন নি? এতটুকু জায়গা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে 1 হিসেবে তারা কি চিহ্নিত করছে? ওয়েবার সিনড্রোম। ওকে, কি সিনড্রোম? ওয়েবার সিনড্রোম। এবার আমরা একটু উপরের দিকে যাই। দেখেন, ওয়েবার সিনড্রোম হচ্ছে মিডিয়াল মিড ব্রেইন ইনভলভিং সেরেব্রাল প্যারাঙ্গল। দ্যাট ইজ মিডিয়াল মিড ব্রেইনে যেটা যদি ইনজুরি হয় এটাকে আমরা বলি ওয়েবার সিনড্রোম। তাহলে মিডিয়াল মিড ব্রেইন, তাদের কথা অনুযায়ী মিডিয়াল মিড ব্রেইন কোনটা? এই অংশটা হচ্ছে মিডিয়াল মিড ব্রেইন। এই অংশটা হচ্ছে মিডিয়াল মিড ব্রেইন, এই অংশটা। তাহলে এর মধ্যে কি পড়ছে? প্রথমত দেখেন, এই যে নার্ভটা পড়ছে, এই নার্ভের নাম হচ্ছে কি নার্ভ? নিচের দিকে নামতেছে ওকুলোমোটর নার্ভ। এটা তারা বলে দিয়েছে, এটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ফাইবার। এই জায়গাটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ফাইবার, আর এটা হচ্ছে কর্টিকো বালবার ফাইবার। তাহলে তিনটা জিনিস পড়ছে মিডিয়াল মিড ব্রেইনে। একটা হচ্ছে ওকুলোমোটর নার্ভ, কর্টিকো স্পাইনাল ফাইবার আর কর্টিকো বালবার ফাইবার। ওকে, তাহলে আমার ওয়েবার সিনড্রোমে কি কি গেছে? কর্টিকো স্পাইনাল ফাইবার। কর্টিকো স্পাইনাল ফাইবার মানে হচ্ছে আমাদের যে সুপরিচিত পিরামিডাল ট্র্যাক্ট, যেটা আমার বডির অপোজিট হাফ মেইনটেইন করে, যেটা স্ট্রোক হইলে আমরা বলি যে হেমিপ্লেজিয়া হইছে। এটাই হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে ওই মিডিয়াল মিড ব্রেইনে হইলে আমার পিরামিডাল ট্র্যাক্ট বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যাবে। তাহলে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেসিস পাবো বুথ লিম্বে। কর্টিকো বালবার, বালবার মানে তো আমরা জানি হচ্ছে ফেজ। ফেজে কি পাবো? ফেজেও আমার হেমিপ্লেসিস পাবো কন্ট্রাল্যাটারাল। আর সাথে হচ্ছে থার্ড নার্ভ ইনজুরি। থার্ড নার্ভ ইনজুরিতে কি হয়? থার্ড নার্ভ ইনজুরিতে হবে আমার কি হবে? আমার হবে টোসিস হবে, ডাইলেটেড পিউপিল হবে আর ল্যাটারাল স্কুইন্ট হবে। ল্যাটারাল স্কুইন্ট, ডাইলেটেড পিউপিল, আমি আবার বলছি ডাইলেটেড পিউপিল, টোসিস। তাহলে এই যে মিডিয়াল মিড ব্রেইন মানে হচ্ছে ওয়েবার সিনড্রোম। এখানে আমার তিনটা জিনিস আছে, আমরা একবার ছবি দেখে দেখে পড়বো। এই যে এটা হচ্ছে আমার কর্টিকো স্পাইনাল ফাইবার, কর্টিকো বালবার ফাইবার, এই যে আমার ওকুলোমোটর নার্ভ। ওকে, এরপরে তারা বলছে বেন্টাল, দেখেন এটা হচ্ছে মিডিয়াল মিড ব্রেইন। এবার হচ্ছে বেন্টাল মিড ব্রেইন মানে সামনের দিকে। বেন্টাল মিড ব্রেইন হচ্ছে এই যদি আপনি মিড ব্রেইনটাকে ভাগ করেন, এই জায়গাটাকে বলা হয় মিড ব্রেইনের সামনের অংশ। এই জায়গাটা, এটা হচ্ছে মিড ব্রেইন, মিড ব্রেইনের ভেন্ট্রাল অংশ সামনের, আর পিছনের হচ্ছে এই সাইডটা আমরা ধরি ডর্সাল। তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ভেন্ট্রাল অংশ। আচ্ছা, ভেন্ট্রাল অংশ দেখি তো কি কি পড়ছে দেখেন তো। এই যে আমার রেড নিউক্লিয়াস পড়ছে, এই যে আমার ওকুলোমোটর নার্ভ পড়ছে, এইটা আমি বলছিলাম মিডিয়াল লেমিনিসকাস, এই যে মিডিয়াল লেমিনিসকাস পড়ছে। তাহলে মিডিয়াল লেমিনিসকাস, রেড নিউক্লিয়াস, ওকুলোমোটর নার্ভ। তাহলে ওকুলোমোটর নার্ভ, থার্ড নার্ভ, থার্ড নার্ভের ফাংশন কি আমরা জানি, ইপসিলেটারাল থার্ড নার্ভ পালসি। রেড নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াস মানে হচ্ছে সে হচ্ছে আমাদের ট্রেমর, টুইস্টিং, ব্যালেন্সিং এই জিনিসগুলো। রেড নিউক্লিয়াস যেহেতু সুপিরিয়র সেরেব্রাল প্যারাঙ্কল ডিকাসেট করে আমরা দেখছিলাম, সো এখানে আমি পাবো কন্ট্রাল্যাটারাল ট্রেমর এবং টুইস্টিং। আর মিডিয়াল লেমিনিসকাস মানে হচ্ছে ডর্সাল কলাম। ডর্সাল কলামে ছিল ভাইব্রেশন, পজিশন সেন্স, জয়েন্ট পজিশন। এখন এখানে কন্ট্রাল্যাটারাল, কন্ট্রাল্যাটারাল কারণটা কি? আমি বলছিলাম আমার ডর্সাল কলাম বা এন্টিরিয়র ল্যাটারাল কলাম পিরামিডের উপরে মানে মেডুলা অবলাঙ্গাটার নিচ থেকে উপরের অংশটা মানে মেডুলা অবলাঙ্গাটা, পন্স, মিড ব্রেইন, তখন সবাই সাইড চেঞ্জ করে ফেলছে। তখন সবারই ক্ষেত্রে কি কন্ট্রাল্যাটারাল। সো এখানে মিডিয়াল লেমিনিসকাস কন্ট্রাল্যাটারাল দেখে পাইবেন না, ভাই এতক্ষণ পড়াইছে ইপসিল্যাটারাল, এখন যদি দেখি মিডিয়াল লেমিনিসকাস কন্ট্রাল্যাটারাল। এই কথাটা কি ধরতে পারছেন? নাকি প্যাচ ভালোই লাগছে?
বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে ভেন্ট্রাল মিডব্রেইন আমরা পড়ে গেলাম। এখন এটার নাম হচ্ছে বেনেডিক্ট সিনড্রোম। দেখেন, তাহলে হচ্ছে মিডিয়াল মিডব্রেইনের নাম হচ্ছে ওয়েবার সিনড্রোম। আমরা ছবি দেখি। এই ছবিটা মিলিয়ে পড়বেন নিজে, নিজে। ভেন্ট্রাল মিডব্রেইন হচ্ছে বেনেডিক্ট সিনড্রোম। এবং এরপরেরটা ভেন্ট্রাল মিডব্রেইন জাস্ট ইনভলভিং শুধু রেড নিউক্লিয়াস পর্যন্ত। মানে রেড নিউক্লিয়াসের পরের অংশটা বাদ। তাহলে আসি। রেড নিউক্লিয়াসের পরের অংশটা এই যে ভেন্ট্রাল মিডব্রেইন, ভেন্ট্রোমিডিয়াল মিডব্রেইন ইনভলভিং মিডিয়াল হাফ অফ রেড নিউক্লিয়াস। মানে পরের যে সিম্পটমটা এটা হচ্ছে এর আগে ছিল মিডিয়াল মিডব্রেইন এই পুরোটা। এবার তারা বলছে মিডিয়াল মিডব্রেইন নেব। কিন্তু এটা রেড নিউক্লিয়াসের মিডিয়াল হাফ পর্যন্ত। তার মানে রেড নিউক্লিয়াসের ল্যাটারাল হাফ বাদ। তার মানে মিডিয়াল লেমিনিসকাস তো আরো আগেই বাদ। মানে আমার হচ্ছে বলল এতটুকু পর্যন্ত। এই যে মিডিয়াল হাফ অফ রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াসের অর্ধেক। তার মানে আমার মিডিয়াল লেমিনিসকাস এখানে আসার প্রশ্ন আছে? কোনোভাবে কি আসতে পারবে? তাহলে এটা আসবে না। এটার নাম হচ্ছে ক্লাউড সিনড্রোম। তো এখানে কি হবে? তাহলে ওই আগেরটাই জাস্ট এখানে মিডিয়াল লেমিনিসকাসটা বাদ যাবে। রেড নিউক্লিয়াস থাকবে আর থার্ড নার্ভ থাকবে। তাহলে থার্ড নার্ভ পালসি আর কন্ট্রালাটার ট্রেমর পাওয়া যাবে। এবার আসি ডরসাল মিডব্রেইন। ডরসাল হচ্ছে আমাদের সুপিরিয়র কলিকুলা এটা যাবে। জাস্ট এই যে এটা। তো সুপিরিয়র কলিকুলা গেলে কি হয়? আপওয়ার্ড গেজ পালসি পাওয়া যায়। জাস্ট এই কথা মনে রাখেন। এটা খুব ইম্পর্টেন্ট এই দুইটা। তারপর আমি জাস্ট বলে ফেলি। আর পিটেক্টাল নিউক্লিয়াস হচ্ছে আর্জিল রবার্টসন পিউবিল। এই যে আমার এখানে হচ্ছে পিটেক্টাল নিউক্লিয়াস। এই যে এটা। এটা হচ্ছে আমার পিটেক্টাল নিউক্লিয়াস। 4 নাম্বার দেখা। এই যে আমি হাত এখানে যেখানে রাখছি মাউসটা এটা হচ্ছে পিটেক্টাল নিউক্লিয়াস। পিটেক্টাল নিউক্লিয়াস গেলে কি হয়? এই লাইনটা একবারে ইনফিনিটি স্টাইল লাগান যে লাইফ রিফ্লেক্স লস্ট অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট। এটার জন্য আমরা যদি লাইফ রিফ্লেক্সের পাথওয়েটা পড়ি, লাইফ রিফ্লেক্সের পাথওয়েতে পিটেক্টাল নিউক্লিয়াসটা কি হয়? ইনভলভ হয়। এই কারণে পিটেক্টাল নিউক্লিয়াস ইনজুরি হলে লাইফ রিফ্লেক্স লস্ট। বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্সে আমার পিটেক্টাল নিউক্লিয়াস লাগে না। অ্যাকোমোডেশন রিফ্লেক্সের পাথওয়েতে পিটেক্টাল নিউক্লিয়াস নাই। এগুলো আমরা পরে আলোচনা করব। এই কারণে পিটেক্টাল নিউক্লিয়াসে যে ইনজুরি হয় তখন লাইফ রিফ্লেক্সটা নষ্ট হয়ে যায় বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স থেকে যায়। তাহলে আমরা এখান থেকে যদি বলেন যে ভাই খুব কঠিন লাগে তাহলে আমি বলব যে জাস্ট ওয়েবার সিনড্রোমটা পড়েন আর কোনটাই দরকার নেই। এই যে মিডিয়াল মিডব্রেইনটা পড়েন। আর যদি মনে হয় যে আপনার মেডিসিনের যারা মেডিসিনের আমি তাদেরকে বলব এটলিস্ট প্রথম 3টা পড়েন। ওয়েবার, বেনেডিক্ট আর ক্লাউডি পড়ুন। ক্লাউড সিনড্রোম। আর সার্জারির জন্য 3টা লাগবে না শুধু একটা পড়লেই হবে। এবার আসেন পন্স। এই পন্সের ক্ষেত্রে আমি আগে একটু বুঝাই, একটু খেয়াল করেন। এই পন্সের এটা হচ্ছে আমার পন্সকে আমি 2টা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে আমার মিডিয়াল সাইড। এটা হচ্ছে আমার ল্যাটারাল সাইড। একটু খেয়াল করেন। পন্স এবং মেডুলা দুইটাতেই সব স্ট্রাকচার সেম, সব স্ট্রাকচার সেম। পন্সের মিডিয়ালি যা থাকে মেডুলার মিডিয়ালিতে তা থাকে। পন্সের ল্যাটারালি যা থাকে মেডুলার ল্যাটারালিতেও তাই থাকে। শুধু ডিফারেন্সটা হয় আমার পন্সের ক্ষেত্রে নার্ভগুলা ক্রেনিয়াল নার্ভ যা থাকে প্লিজ একটু মিউট করবেন। একজন আপুর মনে ভয়েস শোনা যাচ্ছে। আচ্ছা পন্সের ক্ষেত্রে যে ক্রেনিয়াল নার্ভ আর মিডুলার ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ জাস্ট ক্রেনিয়াল নার্ভগুলো চেঞ্জ হবে। আর সব স্ট্রাকচার সেম। এই যে এখানে দেখেন এটা মিডিয়ালি কি কি আছে? এই যে এখানে আমার হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার মিডিয়াল লেমিনিসকাস। এই যে আমার মিডিয়াল লেমিনিসকাস। তার মানে মিডিয়াল লেমিনিসকাস আছে। এই যে আমার কর্টিকো স্পাইনাল ফাইবার বা পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে দেখেন আমার কর্টিকো স্পাইনাল বা মিডিয়াল লেমিনিসকাস এই দুইটা জিনিস আছে আমার কিসের? মিডিয়ান পন্টাইন সিনড্রোমে। মিডিয়ান পন্টাইন সিনড্রোমে আছে। এটার আরেকটা নাম হচ্ছে মিলার্ড গুবলার সিনড্রোম। মিডিয়াল পন্টাইন সিনড্রোমে। তাহলে আমার পিরামিডাল ট্র্যাক্ট ইনজুরি হলে কি হবে? কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারিসিস হবে। মিডিয়াল লেমিনিসকাস গেলে কি হবে? লস অফ পজিশন, ভাইব্রেশন সেন্স প্রেসার যাবে। আর এখানে দেখেন নার্ভ কোনটা কোনটা আছে? এই যে এটা হচ্ছে আমার অ্যাবডুসেন্স নার্ভ। এই যে এটা হচ্ছে আমার 7 নাম্বার বা ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভটা দেখেন আমার মিডিয়ালিতেও আছে, ল্যাটারালেও আছে। তার মানে ফেসিয়াল নার্ভও যাবে, অ্যাবডুসেন্স নার্ভও যাবে। তাহলে মিডিয়াল পন্টাইন সিনড্রোমে আমার হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, মিডিয়াল লেমিনিসকাস সাথে অ্যাবডুসেন্স নার্ভ আর ফেসিয়াল নার্ভ। এবার এখানে এগুলো থাকুক। একটু আমরা নিচে থেকে একটু দেখে আসি। একটু আমরা এবার হচ্ছে মিডিয়াল মেডুলারিটা পড়ে আসি আগে। এরপরে এই যে এখন আসেন মিডিয়াল মেডুলাতে। দেখেন মিডিয়াল মেডুলার আমি যদি ছবিটা দেখেন এই যে দেখেন। এটা হচ্ছে মিডিয়াল মেডুলার ছবিটা। এই যে মিডিয়াল মেডুলার ছবিটা দেখেন। এখানে আমার নার্ভ হচ্ছে 12 নাম্বার নার্ভ। ওই যে আমি বলছিলাম 12 নাম্বার নার্ভটা হাইপোগ্লোসাল নার্ভটা মেডুলার মিডিয়ালি থাকে। এবং বাকি স্ট্রাকচার দেখেন এই যে এটা হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস, এটা হচ্ছে আমার কর্টিকো স্পাইনাল ফাইবার। তাহলে আমার কি হচ্ছে? বা পিরামিড, এই যে পিরামিড বা পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে মিডিয়াল মেডুলার সিনড্রোমে দেখেন পিরামিডাল ট্র্যাক্ট আছে, মিডিয়াল লেমিনিসকাস আছে। সাথে আমার 12 নার্ভ আছে। তার মানে আমার মিডিয়াল পন্টাইন সিনড্রোম এবং মিডিয়াল মেডুলারি সিনড্রোম সবকিছু সেম, শুধু ক্রেনিয়াল নার্ভটা ভিন্ন। এই কথাটা কি বোঝা গেছে? এই যে এখানে আমাদের এই যে দেখেন। তাহলে আমাদের এখানে ছিল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট মানে পিরামিডাল ট্র্যাক্ট, মিডিয়াল লেমিনিসকাস, অ্যাবডুসেন্স নার্ভ, ফেসিয়াল নার্ভ। এই 4টা জিনিস ইনজুরি হবে আমার কোথায়? এই 4টা জিনিস আমার ইনজুরি হবে হচ্ছে মিডিয়াল পন্টাইন সিনড্রোমে বা মিলার্ড গুবলার সিনড্রোমে। ঠিক আছে? আচ্ছা। তারপরে আসি তাহলে আমাদের মিডিয়াল মেডুলারি সিনড্রোমে। তাহলে মিডিয়াল মেডুলারি সিনড্রোম আবার কি কি আছে? সেম আমি তো বললাম সেম স্ট্রাকচার। পিরামিডাল ট্র্যাক্ট মানে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, মিডিয়াল লেমিনিসকাস আর সাথে 12 নার্ভ। ওইখানে ছিল 6 এবং 7, এখানে হচ্ছে 12। কারণ ওই যে মেডুলার আমরা ছবিটা দেখাইছিলাম, মেডুলার মিডিয়ালি থাকে হচ্ছে 12 নার্ভ আর ল্যাটারালি থাকে 9, 10, 11। তাহলে এতটুকু আমরা গেল। এটা হচ্ছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম। এবার চলে আসি ল্যাটারাল পন্টাইন সিনড্রোম মানে পন্সের ল্যাটারাল দিকে কি থাকে? পন্সের ল্যাটারাল দিকে যা থাকে মেডুলারও ল্যাটারাল দিকে তাই থাকে। জাস্ট হচ্ছে কি হবে? ক্রেনিয়াল নার্ভটা ভিন্ন হবে। তাহলে এখানে আমরা দেখি কি কি থাকে? এখানে আমরা যদি দেখেন এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বা ল্যাটারাল কলাম মানে হচ্ছে কি? স্পাইনাল লেমিনিসকাস, সাথে হচ্ছে কক্লিয়ার নিউক্লিয়াই, ভেস্টিবুলার নিউক্লিয়াই, সাথে হচ্ছে ট্রাইজেমিনাল নিউক্লিয়াই। তাহলে আর নার্ভ হচ্ছে কোনটা দেখেন? এই যে নার্ভ হচ্ছে আমার 7 নাম্বার নার্ভ আর ভেস্টিবুলার কক্লিয়ার মানে হচ্ছে কি? আমার 8 নাম্বার নার্ভ। তাহলে কি কি আছে দেখি? এই যে স্পাইনাল লেমিনিসকাস, স্পাইনাল লেমিনিসকাস মানে হচ্ছে আমাদের ল্যাটারাল কলাম, কন্ট্রাল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার লস। তারপর হচ্ছে ডিসেন্ডিং হাইপোথ্যালামিক্স তার মানে হাই হর্নার সিনড্রোম। এই যে ট্রাইজেমিনাল নার্ভ বললাম, ট্রাইজেমিনাল নার্ভ। তারপর হচ্ছে নার্ভের 7 এবং 8, 7 কাজ হচ্ছে কি? ফেসিয়াল পালসি আর 8 হচ্ছে আমার কি? হিয়ারিং লস যেহেতু ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। এই সেম জিনিসটাই আমার হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এবার যদি আমরা চলে আসবো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, সেম জিনিস। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা হচ্ছে আমার হচ্ছে কন্ট্রাল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার লস তার মানে হচ্ছে ল্যাটারাল কলাম, ডিসেন্ডিং হাইপোথ্যালামিক, স্পাইনাল নার্ভ অফ ট্রাইজেমিনাল নার্ভ। তারপর হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াই। শুধু এখানে ডিফারেন্স হচ্ছে এখানে হচ্ছে 9 এবং 10 নাম্বার নার্ভ ছিল আর ওইটাতে ছিল 7 এবং 8 নাম্বার নার্ভ। তাহলে আমাদের এই হচ্ছে লেশন। লেশনটা একটু কঠিন বাট আমি যদি ছবিগুলো যদি আমি ধরাই দিতে পারছি কিনা জানি না পড়াটা। আমার মনে হয় আমার কাছে হচ্ছে এটার ক্ষেত্রে পড়াটা আপনাদেরকে ধরাই দিতে পারা। কারণ হইলে আপনি পুরোটা ছবির সাথে মিলাইয়া পড়তে পারবেন। এই কথাগুলো কি বোঝা গেছে নাকি খুব বেশি একটু জটিল হয়ে গেছে? একটু বলেন। ভাইয়া একটু জটিল বাট বুঝতে পারছি। হ্যাঁ, আমি জাস্ট এই লেশন আসলে ধরেন ক্লাসে একবারে শেষ করা সম্ভব না। বাট আমি হচ্ছে আপনাদেরকে পড়াটা ধরাইতে পারছি কিনা সেটা যে আপনি পড়াটা যে মিডিয়াল মেডুলারি যা মিডিয়াল পন্টাইন তা, ল্যাটারাল মেডুলারি যা ল্যাটারাল পন্টাইন তা, জাস্ট ক্রেনিয়াল নার্ভগুলো চেঞ্জ হবে। এই কথাটা বুঝতে পারলেই আপনার এই পন্স আর মেডুলার সব পড়া শেষ। আর ওই মিডব্রেইনের ক্ষেত্রে ওই একটা ছবি ধরে পড়লেই হবে। এবার আসেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ব্রেইন স্টেম ডেথ। এটা ইনফিনিটি টপিক। এটা ইনফিনিটি স্টার দেন প্রথম কথা। কারণ হচ্ছে এই জিনিসটা জেনারেল সার্জারিতে আছে, এখানেও আছে। তো জেনারেল সার্জারি ফ্যাকাল্টিতে এই প্রশ্নটা খুব ফ্রিকোয়েন্টলি আসে। নরমালি আমাদের ব্রেইন স্টেমে যত রিফ্লেক্স আছে সব রিফ্লেক্স অ্যাবসেন্ট হবে। এক কথা। পিপিল হবে ফিক্সড, আনরিলেটেড টু লাইট, কোর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট, ভেস্টিবুলো ওকুলার রিফ্লেক্স অ্যাবসেন্ট হবে, গ্যাগ রিফ্লেক্স অ্যাবসেন্ট, সব অ্যাবসেন্ট। এখন পরীক্ষায় প্রশ্ন আসে শিওরেস্ট সাইন অফ ব্রেইন স্টেম ডেথ কি? বলেন। শিওরেস্ট সাইন অফ ব্রেইন স্টেম ডেথ। জি? বুঝি নাই ভাই আরেকবার বলেন।
অ্যাপনিয়া টেস্ট। হ্যাঁ, অ্যাপনিয়া টেস্ট। গুড। এটা লিখে রাখেন যারা জানেন না এসবিএ তে যে এসবিএ হচ্ছে অ্যাপনিয়া টেস্ট হচ্ছে সিউরেস্ট সাইন অফ ব্রেইন স্টেম ডেথ বা ব্রেইন ডেথ। ঠিক আছে? এটা লিখে রাখেন অ্যাপনিয়া টেস্ট। এই যে নিচে দেখেন অ্যাপনিয়া কথাটা আছে। এটা হচ্ছে এসবিএ এর উত্তর। এই যে অ্যাপনিয়া টেস্ট। অ্যাপনিয়া টেস্ট। এসবিএ এর আমাদের উত্তর হচ্ছে অ্যাপনিয়া টেস্ট। আচ্ছা, এবার আসেন রেটিকুলার সিস্টেম। রেটিকুলার সিস্টেম প্রথম কথা হচ্ছে রেটিকুলারটা তৈরি হয় কি? এটা আসলে কিছু নার্ভ ফাইবার দিয়ে যারা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে এক্সটেন্ড করে বিভিন্ন দিকে। কার মাধ্যমে এক্সটেন্ড করে? ব্রেইন স্টেম এবং থ্যালামাই কমপ্লেক্সের মাধ্যমে। তাহলে ব্রেইন স্টেমে কে আছে? মিড ব্রেইন, পন্স, মেডুলা। আর থ্যালামাই কমপ্লেক্সে কি আছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, সাবথ্যালামাস। এই যে সো এই ছকের এই কথাটা রাখেন যে রেটিকুলার ফর্মেশনটা কি দেওয়া হয়? ব্রেইন স্টেম এবং হচ্ছে থ্যালামাই কমপ্লেক্স। ব্রেইন স্টেম এবং থ্যালামাই কমপ্লেক্স। ব্রেইন স্টেম এবং থ্যালামাই কমপ্লেক্স। এখন আসেন পরের প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের ফাংশন কি এটা যে রেটিকুলার সিস্টেম একটা জিনিস জাস্ট এই কথাটাই পড়বেন যে স্টেট অফ অ্যারোজাল জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস এই জিনিসটা মেইনটেইন করে হচ্ছে এরাস অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম ইজ রেসপন্সিবল ফর মেইনটেইনিং দ্য স্টেট অফ ওয়েকফুলনেস এবং অ্যালার্টনেস আমাদেরকে জাগ্রত রাখা অ্যালার্ট রাখা এই জিনিসটা আমাদেরকে মেইনটেইন করে এরাস অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম এই লাইনটা একদম ইনফিনিটি স্টেপ আর কিছু লাগবে না আর আমাদের এই যে পড়লাম আমরা রেটিকুলার সিস্টেম কাজ করে না বডির এমন কোনো কাজ নাই বডি যা কাজ আছে সব কাজই করে ঠিক আছে এন্ডোক্রাইন বায়োলজিক্যাল ক্লক মাসল অ্যাক্টিভিটি ভিসেরাল এবং সোমাটিক সেন্সেশন অটোনমিক ফাংশন যা আছে সবকিছু করে তো তার ফাংশন জাস্ট মনে রাখবেন জেনারেলাইজ ফাংশন আলাদা করে মুখস্থ করার দরকার নেই বাট ওই যে এরাইজের যে লাইনটা বললাম এরাজের অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম এই লাইনটা লাগবে মাস্ট লাগবে ওকে আচ্ছা আমাদের তাহলে ব্রেইন মোটামুটি শেষ হলো আমরা একটু এখন ব্রেইনের কভারিং আসি মেনিনজাসের কয়টা লেয়ার আছে তিনটা লেয়ার না ডুরা ম্যাটার অ্যারাকনয়েড ম্যাটার পায়া ম্যাটার আউটার টুইনার যদি আমরা বলি ডেপ ডিএপি ডেপ এই ডুরা ম্যাটার আরেকটা নাম হচ্ছে পেসি মেনিনজাস আর অ্যারাকনয়েড আর পায়া ম্যাটার নাম হচ্ছে লেপ্টোমেনিনজাস এখন এই যে ডুরা ম্যাটারের দুইটা ইয়া থাকে আপনার লেয়ার থাকে একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার এন্ডোস্টিয়াল লেয়ারটা হচ্ছে বুনসের সাথে লেগে থাকে আর হচ্ছে আমার মেনিনজিয়াল লেয়ারটা হচ্ছে বাইরের দিকে থাকে তো এখানে একটা খুব কমন জিনিস আছে কমন জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের যখন ব্লিডিং হয় এক্সট্রাডুরাল হেমাটোমা হয় না আমাদের এক্সট্রাডুরাল হেমাটোমাটা কোথায় হয় এটা কি বলতে পারবেন ইডিএস যে হয় এক্সট্রাডুরাল হেমাটোমা এটা কোথায় হয় সাবডুরাল স্পেসে গুড মানে সাবডুরাল না সাবডুরাল বলা যাবে না সাবডুরাল হলে তো আবার ডুরা এবং অ্যারাকনয়েডের মাঝে হয়ে যায় তাই না এটা হয় ডুরা ম্যাটারের যে দুইটা লেয়ার আছে যে আমি বললাম এন্ডোস্টিয়াল লেয়ার যেটা বুনসের সাথে লেগে থাকে আর একটা হচ্ছে ইনার মেনিনজিয়াল লেয়ার এই দুই লেয়ারের মাঝখানে হয় যদিও তার নাম এক্সট্রাডুরাল কিন্তু এটা হয় হচ্ছে এন্ডোস্টিয়াল এবং মেনিনজিয়াল লেয়ারের মাঝখানে এবং এটার জন্য রেসপন্সিবল ভেসেলকে মিডিয়াল মেনিনজিয়াল আর্টারি এই মিডিয়াল মেনিনজিয়াল আর্টারি আমার ব্রেইনে ঢুকে কার মাধ্যমে ফোরামেন স্পাইনোসাম আচ্ছা আরেকটা আছে ব্লিডিং যেহেতু ব্লিডিং এর কথা চলে আসছে আমরা ব্লিডিং গুলো শেষ করে ফেলি আরেকটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা সরি হ্যাঁ সাবডুরাল যেটা হয় সাবডুরাল হেমোরেজ বা সাবডুরাল হেমাটোমা এটার জন্য রেসপন্সিবল ভেসেলকে বলেন তো সাবডুরালে মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ভেনাস সাইনাস গুলো থেকে হচ্ছে সেরেব্রাল বেইন গুলো থাকে এখানে এই সেরেব্রাল বেইন গুলোর জন্য হচ্ছে আমার সাবডুরাল হেমাটোমা সেরেব্রাল বেইন রাপচারের জন্য তাহলে এখানে এক কথা হচ্ছে সেরেব্রাল বেইনের জন্য হচ্ছে আমার সাবডুরাল আর ইডিএস হয় আমার কিসের জন্য মিডল মেনিনজিয়ালের জন্য আরেকটা আছে সেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ সাব অ্যারাকনয়েড হেমোরেজের প্রধান কারণ হচ্ছে কি রাপচার ভেরিয়ানোরিজম এই ভেরিয়ানোরিজম সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের সার্কেল অফ উইলিসের যে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আছে এই অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতেই সবচেয়ে বেশি ভেরিয়ানোরিজম গুলো রাপচার হয় এবং যেটার জন্য সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয় তাহলে এই তিনটা প্রায় সময় এসবিএতে আসে আসলে কি আমরা পারবো জি ভাই। আচ্ছা এইটা কি স্ক্রিনশট নিয়ে নিন আপনারা যদি পসিবল হয় বা লিখে নিন তাহলে আপনাদের জন্য বেটার হবে তাহলে আমাদের ডুরামেটা পড়া শেষ আমরা যা বলছি এখন হচ্ছে ডুরার কথা হচ্ছে ডুরার কিছু সেপ্টা আছে এই যে সেপ্টাগুলো এগুলো জাস্ট একটু রিডিং দিবেন এগুলো আসলে খুব বেশি আসে না আমি দেখি নাই জাস্ট একটু রিডিং বাট ডুরার ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই বিশেষ করে নার্ভ সাপ্লাই আমরা জানি কি থাকবে আইসি আর এমসি মানে ইন্টারনাল ক্যারোটিড আর এক্সটার্নাল ক্যারোটিডের যে ব্রাঞ্চগুলো আছে নরমালি সেগুলো থেকে আমাদের ডুরার ব্লাড সাপ্লাই কিন্তু ডুরার নার্ভ সাপ্লাইটা লাগবে ট্রাইজেমিনাল নার্ভ ভেগাস নার্ভ ফার্স্ট 3 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ আর ব্রাঞ্চেস ফ্রম সিম্পেথেটিক ট্রাঙ্ক এই জিনিসটা আমাদেরকে জানা লাগবে ডুরাল ভেনাস সাইনাস আরেকটা ইনফিনিটি টপিক আমাদের যে ভেইনের আমাদের যে মানে ব্রেইনের যে ভেনাস ড্রেনেজটা সেটা মেইনলি হচ্ছে ডুরাল ভেনাস সাইনাসগুলোর মাধ্যমে হয় প্রায় 15 ধরনের ভেনাস সাইনাস আছে এই ভেনাস সাইনাসগুলো প্রথম কথা হচ্ছে কোথায় থাকে এই ভেনাস সাইনাসগুলো হচ্ছে ডুরাল দুইটা লেয়ার পড়াইলাম এন্ডোস্টিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার এই দুই লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে আমাদের এই ভেনাস সাইনাসগুলো এন্ডোস্টিয়াল এন্ড মেনিনজিয়াল লেয়ার এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে ডুরাগুলো এই ডুরাগুলো কিছু ডুরাল ভেনাস সাইনাসগুলো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে একদম প্রশস্ত মুখস্থ থাকা লাগবে এক তাদের কোনো মাসকুলার টিস্যু নাই এক কথায় তাদের কোনো মাসকুলার টিস্যু নাই তাদের কোনো ভালভ নাই তারা সব সময় হচ্ছে ডুরাল ফোল্ডের মধ্যে থাকে একমাত্র দুইটা আছে যারা ডুরাল ফোল্ডের মধ্যে থাকে না কারা কারা ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস আর স্ট্রেট সাইনাস এই যে দেখেন অল দা ভেনাস সাইনাস এক্সেপ্ট দা ইনফিরিয়র স্যাজিটাল এন্ড স্ট্রেট সাইনাস সবাই থাকে কোথায় মেনিনজিয়াল আর এন্ডোস্টিয়াল লেয়ারের মাঝখানে তাহলে এক হচ্ছে তাদের মাসকুলার টিস্যু নাই তারা হচ্ছে ডুরাল ফোল্ডের মধ্যে থাকে তাদের কোনো কি নাই বাল্ব নাই দে আর বাল্বলেস এন্ড মাসকুলার টিস্যুলেস তাহলে তাদের পিকুলারিটিসগুলো কি একটু বলেন তো আমার সাথে বিটুইন দা ডুরা মাসল টিস্যু নেই, ভালভ নেই। হ্যাঁ ভালভ নেই এবং তারা হচ্ছে ব্রেইনের যে কি করে ভেনাস ড্রেনেজটা মেইনটেইন করে মেইন কথা দুইটা পিকুলারিটিস মাসল নাই বাল্ব নাই এই দুইটা কথাই মেইন এবং বারবার আসে এই যে ফিচারটা একদম মুখস্থ করবে এবার আসি আমাদের একটু কমিউনিকেশন বা এই ছবিটা যদি একটু খেয়াল করি আমরা একটু ছবিটার দিকে তাকাই এখানে দেখেন এইটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস এটা হচ্ছে আমার ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস ইনফিরিয়র স্যাজিটাল হচ্ছে স্ট্রেট সাইনাস মধ্যে আসে আর এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সাইনাস এই যে এখানে অনেকগুলো সাইনাস মিললো এই যে ট্রান্সভার্স সাইনাস মিললো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস মিললো নিচে দিয়ে অক্সিপিটাল সাইনাস মিললো এই জায়গাটাকে আমরা বলি কনফ্লুয়েন্স অফ সাইনাস এই মিটিং পয়েন্টটা দ্যাটস এনাফ এবার চলে আসেন আরেকটা ইনফিনিটি যেটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস একদম ইনফিনিটি স্টার টপিক ক্যাভার্নাস সাইনাসের কি ক্যাভার্নাস সাইনাসের রিলেশন কোথায় রিলেশন অ্যান্টিরিয়র ওয়ালে মানে তার ওয়ালে কি থাকে এই যে এটা একটা পিটুইটারি গ্ল্যান্ড এই যে পিটুইটারি গ্ল্যান্ড এখানে থাকে এই জায়গাটাতে এটা হচ্ছে হাইপোফিস সেরেব্রাম পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুইটারি গ্ল্যান্ডের দুই পাশে হচ্ছে দুইটা ক্যাভার্নাস সাইনাস থাকে এই যে এখানে একটা এই ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে কিছু স্ট্রাকচার থাকে এবং সেন্ট্রালি কিছু স্ট্রাকচার থাকে এই ল্যাটারাল ওয়ালে থাকে হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ 3 4 আমারও বলতেছি 5 1 5 2 আর সাথে হচ্ছে সিম্পেথেটিক গ্যাংলিয়ন আছে আর মিডিয়ালি থাকে হচ্ছে কোনটা মিডিয়ালি থাকে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর ক্রেনিয়াল নার্ভ 6 ইন্টারনাল ক্যারোটিড ক্রেনিয়াল নার্ভ 6 তাহলে আবার দেখেন আমার ক্যাভার্নাস সাইনাস আমাদের একটা পেয়ার্ড সাইনাস এটা থাকে হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ডের দুই পাশে এটা ল্যাটারাল ওয়ালে কিছু স্ট্রাকচার আছে স্ট্রাকচারগুলো কি অকুলোমোটর ট্রক্লিয়ার আর হচ্ছে V1 V2 আর মিডিয়ালি থাকে হচ্ছে আইসিএ এবং ক্রেনিয়াল নার্ভ 6 আচ্ছা
এবার আসেন আমাদের যে সাইনাসগুলা, এই সাইনাসগুলা কিছু সাইনাস যারা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার সাথে কি করে কমিউনিকেট করে। তো এক্সটার্নাল মানে হচ্ছে কি, এটা যদি আমার ইন্টারনাল জুগুলার ভেইন, সে হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন বা এক্সটার্নাল জুগুলার যে ব্রাঞ্চগুলো আছে তাদের সাথে কমিউনিকেশন মেইনটেইন করে। তাহলে কমিউনিকেশন কিভাবে মেইনটেইন করে? এই কমিউনিকেশন কিভাবে মেইনটেইন করে এটা আমার পরীক্ষায় লাগবে। বিশেষ করে 2 একটা 3 টা লাগবে। এই যে আমার সুপিরিয়র অপথ্যালমিক, দেখেন ক্যাভার্নাস সাইনাস সুপিরিয়র অপথ্যালমিক ভেইনের মাধ্যমে, এই যে সুপিরিয়র অপথ্যালমিক ভেইনের মাধ্যমে ফেসিয়াল ভেইনের সাথে কমিউনিকেট করে। আবার অন্যদিকে এই ইমিসারি ভেইনের মাধ্যমে টেরিগয়েড ফ্লেক্সাস অফ ভেইনের সাথে মাধ্যমে সে ফেসিয়াল ভেইন কমিউনিকেট করে। টেরিগয়েড ফ্লেক্সাস অফ ভেইনের মাধ্যমে ফেসিয়াল ভেইন কমিউনিকেট করে। তাহলে ইমিসারি ভেইনের মাধ্যমে কমিউনিকেটটা প্রথমে হয় হচ্ছে টেরিগয়েড ফ্লেক্সাস অফ ভেইন, দেন ফেসিয়াল ভেইন। আর অন্যদিকে ইয়াটা হয় হচ্ছে প্রথমে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, দেন সরাসরি ফেসিয়াল ভেইন। এই যে এখানে দেখেন 6টা কমিউনিকেশন দেওয়া আছে। 6টা যদি মনে রাখা না যায়, 3 আর 4 টেরিগয়েড ফ্লেক্সাস অফ ভেইনের সাথে কমিউনিকেট করেছে ইমিসারি ভেইনের মাধ্যমে, ফেসিয়াল ভেইনের সাথে কমিউনিকেট করেছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইনের মাধ্যমে। আর ট্রান্সভার্স সাইনাসে আসে হচ্ছে সুপিরিয়র পেট্রোসাল সাইনাসের মাধ্যমে, আর ইন্টারনাল জুগুলার ভেইনে আসে হচ্ছে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাসের মাধ্যমে। এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার ক্যাভার্নাস সাইনাস, এটা হচ্ছে আমার সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। ইনফিরিয়র পেট্রোসাল সাইনাসের মাধ্যমে সে সরাসরি চলে আসে ইন্টারনাল জুগুলার ভেইনে, আর সুপিরিয়র পেট্রোসাল সাইনাসের মাধ্যমে সে আসে ট্রান্সভার্স সাইনাস। এই যে ক্যাভার্নাস, তাহলে হচ্ছে আমার ক্যাভার্নাস সাইনাস থেকে আমার লাগবে হচ্ছে কমিউনিকেশন এবং হচ্ছে তার যে স্ট্রাকচারগুলো, ল্যাটারাল ওয়ালে কি স্ট্রাকচার, সেন্টারে কি স্ট্রাকচার, এই 3টা জিনিস। তার কমিউনিকেশন, ল্যাটারাল ওয়ালে কি স্ট্রাকচার এবং সেন্টারে কি স্ট্রাকচার। আর আমার এমনি ওভারঅল সাইনাসের ক্ষেত্রে সাইনাসের ক্যারেক্টারগুলো। আচ্ছা, এবার আসি অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটারের পরের লেয়ার অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারের হচ্ছে যে সাবঅ্যারাকনয়েড স্পেসে আমাদের কি থাকে প্রথম কথা, মানে অ্যারাকনয়েডের পরের যে লেয়ারটা এখানে আমাদের হচ্ছে সিএসএফ থাকে। এই সিএসএফ গুলো যে আমাদের অ্যাবজর্পশন হয় সেগুলো হয় হচ্ছে কিসের মাধ্যমে? অ্যারাকনয়েড ভিলাইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যারাকনয়েড ভিলাইয়ের মাধ্যমে। আর এই অ্যারাকনয়েড ভিলাইগুলো তৈরি হয় ভেনাস সাইনাসগুলোতে। কোথায়? ভেনাস সাইনাসগুলোতে। কিন্তু আপনার কথা হচ্ছে ভেনাস সাইনাস তো থাকে হচ্ছে ডুরার এন্ডোস্টিয়াল এবং মেনিনজিয়াল লেয়ারের মাঝখানে। তাহলে এখানে আসলো কিভাবে? এগুলো হচ্ছে কি করে প্রজেক্ট করে। এই যে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে এখানে দেখেন সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা আছে হচ্ছে এন্ডোস্টিয়াল এবং মেনিনজিয়াল লেয়ারের মাঝখানে ডুরার। দেন সে এখান থেকে প্রজেক্ট করছে কোথায়? অ্যারাকনয়েডের মধ্যে। আইসা সে অ্যারাকনয়েড গ্রানুলেশন কইরা অ্যারাকনয়েড ভিলাই তৈরি করছে। আর এই অ্যারাকনয়েড ভিলাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ সিএসএফ অ্যাবজর্পশন হয়। আর এই অ্যারাকনয়েড ভিলাইগুলো কোনটাতে সবচেয়ে বেশি থাকে? অ্যারাকনয়েড ভিলাইগুলো সবচেয়ে বেশি থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে। কোথায়? সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে। অ্যারাকনয়েড ভিলাই সবচেয়ে বেশি পরিমাণ থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে। পায়ামেটার। আচ্ছা, পায়ামেটারের কাজটা কি? পায়ামেটার একটা কথা বলবো আমরা। পায়ামেটার ফর্মস টেলা করোইডা। টেলা করোইডা অফ দ্য রুফ অফ থার্ড এন্ড ফোর্থ ভেন্ট্রিকল। তার মানে থার্ড এন্ড ফোর্থ ভেন্ট্রিকলের যে ছাদ, ছাদে যে টেলা করোইডা থাকে সেটা তৈরি করে হচ্ছে পায়ামেটার। দেখেন এই টেলা করোইডা থেকে তৈরি হচ্ছে করোয়েড প্লেক্সাস। এই করোয়েড প্লেক্সাসের কাজ কি? সিএসএফ তৈরি করা। তাহলে পায়ামেটার হচ্ছে সিএসএফ তৈরিতে যে করোয়েড প্লেক্সাস লাগে সেটা তৈরি করে সিএসএফ তৈরি করতে হেল্প করে। আর অন্যদিকে অ্যারাকনয়েড ম্যাটার হচ্ছে আমার কি করে? অ্যারাকনয়েড ভিলাই তৈরি করে। কইরা সেই সিএসএফ গুলোকে অ্যাবজর্পশন করে। তাহলে বলেন তো সিএসএফ তৈরি করে কোন সেল? সিএসএফ তৈরি করে কে? সিএসএফ কিভাবে তৈরি হয় বলেন? কি সবাই কি ঘুমাই গেছেন নাকি? ব্রেক লাগবে আপনাদের? আচ্ছা, এবার তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকুলার করেক্ট। হ্যাঁ, কোরেড প্লেক্সাস। গুড। তাহলে সার্কুলেশন অফ সিএসএফ টা আমরা এই জায়গাতে সরাসরি চলে যাচ্ছি এখানে প্রোডাকশনে। প্রথম কথা, এটা তৈরি হয় আমি বলে ফেললাম যে কোরেড প্লেক্সাস থেকে। কোরেড প্লেক্সাস কোথায়? কোরেড প্লেক্সাস গুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন ভেন্ট্রিকল আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, প্রতিটা ভেন্ট্রিকলের কোরেড প্লেক্সাস থেকেই সিএসএফ তৈরি হয়। তবে সবচেয়ে বেশি পরিমাণ আমার তৈরি হয় হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে। সবচেয়ে বেশি পরিমাণ আমার তৈরি হয় ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে। তাহলে প্রোডাকশন হচ্ছে কোথা থেকে? কোরেড প্লেক্সাস থেকে। কি পরিমাণ তৈরি হয়? প্রতি মিনিটে 0.5 ml, মানে 1 ঘন্টায় হচ্ছে আমার তৈরি হচ্ছে কতটুকু? 1 ঘন্টায় আমার তৈরি হচ্ছে 30 ml। 1 ঘন্টায় আমার তৈরি হচ্ছে কি? 30 ml। তাহলে একটু খেয়াল করেন, আমার এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল 2টা আছে, 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল এখানে আসবে, তারা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। এই ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো এরপর হচ্ছে তারা কি করবে? এদিকে আছে থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকলের সাথে এখানে কমিউনিকেট করবে। থার্ড ভেন্ট্রিকলের পরে হচ্ছে আবার হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল থেকে এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। দেখেন তাহলে এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল দিয়ে তৈরি হলো, এই দুইটার সাথে কমিউনিকেট করেছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। আর ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে কমিউনিকেট করেছে ফোরামেন মনরো দ্বারা, মনরো। আর এই থার্ড থেকে ফোর্থে কমিউনিকেট করেছে সেরেব্রাল একুইডাক্ট, সেরেব্রাল একুইডাক্ট। আর ফোর্থ থেকে মিডিয়ালি সেন্ট্রাল ক্যানেলে যায় হচ্ছে মেজেন্টির মাধ্যমে, আর ল্যাটারালি যায় হচ্ছে লুস্কার মাধ্যমে। একটু খেয়াল করেন। তাহলে সবচেয়ে এখন যদি কোনো এই জায়গাতে ব্লক থাকে তাহলে কি হবে? সিএসএফ জমা হবে। সেটাকে আমরা বলি হাইড্রোকেফালাস। এই সবচেয়ে বেশি হাইড্রোকেফালাস বাচ্চাদের কনজেনিটালি হয় হচ্ছে এই থার্ড থেকে ফোর্থ এর যেই কমিউনিকেশনটা এটাতে গ্যাপের জন্য। এই সেরেব্রাল একুইডাক্ট ব্লকেজের জন্য কনজেনিটালি হাইড্রোকেফালাস সবচেয়ে বেশি পরিমাণে হয়। কনজেনিটাল হাইড্রোকেফালাসের মোস্ট কমন কজ হচ্ছে সেরেব্রাল একুইডাক্ট ইনজুরি। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, তারপর হচ্ছে আমার ফোরামেন মনরো, তারপর হচ্ছে আমার কি? সেরেব্রাল একুইডাক্ট। এরপর হচ্ছে মেজেন্টি, মেজেন্টি দিয়ে হচ্ছে এম ফর মেজেন্টি, এম ফর মিডিয়ান প্লেন, দেন সে হচ্ছে সেন্ট্রাল ক্যানেলে। আর এল ফর লুস্কা, এল ফর ল্যাটারাল প্লেন, ল্যাটারাল প্লেনে যায় সাবআরাকনয়েড স্পেসে সেটা কি হয়? অ্যাবজর্পশন হয়। তাহলে আমার প্রোডাকশনটা একটু দেখেন। প্রোডাকশন হচ্ছে 0.5 ml। আর আমার সার্কুলেশন থাকে কত? 150 এর মতো। এর ভিতরে 120 থেকে 30 থাকে আমার হচ্ছে কোথায়? ইয়াতে সাবআরাকনয়েড স্পেস। আর ভেন্ট্রিকলে থাকে 20 থেকে 30 এর মতো। 20 থেকে 30 এর মতো। 20 থেকে 30 এর মতো। তাহলে আমার সিএসএফ তৈরি হচ্ছে কোরেড প্লেক্সাসে, আর আমার অ্যাবজর্পশন হচ্ছে অ্যারাকনয়েড ভিলাই। আমার আসে ল্যাটারাল ভেন্ট্রিকল হয় থার্ড ভেন্ট্রিকল, ফোরামেন মনরোর মাধ্যমে, থার্ড থেকে ফোর্থ হচ্ছে সেরেব্রাল একুইডাক্টের মাধ্যমে। দেন ফোর্থ থেকে সেন্ট্রাল ক্যানেলে যায় মেজেন্টির মাধ্যমে, আর ল্যাটারাল প্লেনে যায় লুস্কার মাধ্যমে। গিয়ে সাবআরাকনয়েড স্পেসে তারা কি হয়? অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হয়ে ইন্টারনাল জুগুলার ভেইনে কি করে? ড্রেইন করে। এখন আসেন আমাদের কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে আমাদের কি থাকে? নরমালি লিম্ফোসাইট থাকতে পারে 1 থেকে সর্বোচ্চ 5 টার বেশি থাকতে পারবে না। এই যে লাইনটা 3 নাম্বার লাইনটা তাকান, গ্লুকোজ কি পরিমাণে থাকে? আপনার স্বাভাবিক রক্তের গ্লুকোজ যত তার 2/3 থাকে হচ্ছে সিএসএফ এর গ্লুকোজ। আর প্রোটিন থাকে 45 মিলিগ্রামের কম প্রতি ডেসিলিটারে। এটা হচ্ছে আমার কম্পোজিশন। এবং আমাদেরকে জানা লাগবে সিএসএফ এর যে বিভিন্ন কারণে যে সিএসএফ পাই আমরা, বিভিন্ন ডিজিজে আমরা সিএসএফ স্টাডি করি। যেমন টিউবারকুলোসিসে করি, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে করি, ভাইরাল মেনিনজাইটিসে করতে পারি। এই যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এই 3টার ক্ষেত্রে আমাদের সিএসএফ ফাইন্ডিং কি? এই জিনিসটা আমাকে মাস্ট জানতে হবে। এখানে টিউবারকুলার মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, এই 3টা না জেনে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া যাবে না। এটা এখানে নাই। এই 4টা আপনারা পাবেন আপনাদের নার্ভাস সিস্টেমে। নার্ভাস সিস্টেমের শীট থেকে এখনই লিখে রাখেন। এই 4টা আপনাদের পড়তে হবে, মাস্ট পড়তে হবে। যে কি পরিমাণ প্রোটিন থাকে? প্রোটিন থাকে 15 থেকে 45 মিলিগ্রাম, আর গ্লুকোজ থাকে 50 থেকে 85। এটা আমরা পড়ে ফেলছি। কোনটা থেকে কোনটা আছে এটা আমরা পড়ে ফেলছি। এই যে এখানে এটা আমরা যে ল্যাটারাল থেকে মনরো, তারপর থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল একুইডাক্ট, তারপরে ফোর্থ ভেন্ট্রিকল, দেন হচ্ছে ফোরামেন, লুস্কা এবং মেজেন্টি। দেন এটা সাবআরাকনয়েড স্পেসে অ্যাবজর্ব হয় কার দ্বারা? অ্যারাকনয়েড ভিলাই দ্বারা। আচ্ছা, এবার চলে আসি ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আচ্ছা, ব্লাড ব্রেইন ব্যারিয়ার কোন ধরনের জাংশন? টাইট জাংশন নাকি
ব্লাড ব্রেন ব্যারিয়ার টাইট জাংশন। ব্লাড ব্রেন ব্যারিয়ার কি জাংশন? টাইট জাংশন। আমার ব্লাড ব্রেন ব্যারিয়ারের 3টা লেয়ার আছে। এই 3টা আমাকে পড়তে হবে। কি? একটা হচ্ছে এন্ডোথেলিয়াম অফ ক্যাপিলারি। ভিতর দিয়ে যদি আসি, তারপর মাঝখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর বাইরের দিকে থাকে ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট একটা নিউরোগ্লিয়া। তাহলে অ্যাস্ট্রোসাইট যে নিউরোগ্লিয়া, তার ফাংশন হচ্ছে আমাদের কি? অ্যাস্ট্রোসাইটের ফাংশন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। আচ্ছা, এছাড়াও আরো তো আছে। যেমন হচ্ছে আমার এপেন্ডাইমাল সেল আছে। এপেন্ডাইমাল সেলের কাজ কি? এপেন্ডাইমাল সেল হচ্ছে আমার কি করে? সে হচ্ছে আমার সিএসএফ তৈরি করে, সার্কুলেশন করে, সিএসএফ প্রোডাকশন, সার্কুলেশন, অ্যাবজর্পশন সবগুলো করে হচ্ছে এপেন্ডাইমাল সেল। এছাড়াও আছে আমার অলিগোডেন্ড্রোসাইট আছে। অলিগোডেন্ড্রোসাইট কি করে? আমার মাইলিনেশন করে। কার মাইলিনেশন করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর সোয়ান সেল কি করে? সোয়ান সেল হচ্ছে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে সেন্ট্রাল সিস্টেমে মাইলিনেশন করে অলিগোটা, আর সোয়ান সেল হচ্ছে আমার পেরিফেরাল সেলের কি করে? পিএনএস এর মাইলিনেশন করে। সিএনএস এর মাইলিনেশন করেছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। আর মাইক্রোগ্লিয়া হচ্ছে আমাদের ফেগোসাইটিক সেল। মাইক্রোগ্লিয়াটা কি? মাইক্রোগ্লিয়া হচ্ছে আমাদের ফেগোসাইটিক এবং এগুলো পরীক্ষায় আসে ফেগোসাইটিক সেল। তাহলে আমাদের এই 4টা আমাকে জানতে হবে, হ্যাঁ? অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোসাইট, সোয়ান সেল, এপেন্ডাইমাল সেল। যেহেতু আমাদের চলে আসছে আলোচনা, এখানে বলে ফেলছি। এগুলো আপনারা ফিজিওলজি শিটে পাবেন, বাট এগুলো জানতে হবে, হ্যাঁ? এরপর চলে আসি যেটা ইম্পর্টেন্ট, যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আমাদের সিলেক্টিভ পারমিয়াবিলিটি আছে। কিন্তু আমাদের কিছু স্ট্রাকচার আছে যাদের মধ্যে ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যাবসেন্ট। একদম ঠোঁটের আগায় থাকবে। পিনিয়াল বডি, পোস্টেরিয়র পিটুইটারি, পিনিয়াল বডি, পোস্টেরিয়র পিটুইটারি, এরিয়া পোস্ট্রিমা, অর্গানাম ভাস্কুলোসাম, লেমিনা টার্মিনালিস এন্ড ইন্টারকলামনার টিউবারকুলাই। একদম পি ফর পিনিয়াল বডি, পি ফর এরিয়া পোস্ট্রিমা, পি ফর পোস্টেরিয়র পিটুইটারি। মানে পিডিআই হচ্ছে 3টা। তারপর হচ্ছে অর্গানাম ভাস্কুলোসাম আর ইন্টারকলামনার টিউবারকুলাই। এটা হচ্ছে আমার অ্যাবসেন্স অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। খুব রেয়ারলি আসবে প্রশ্ন, ব্যাপারটা এরকম ভাবার কোনো কারণ নাই। এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে যে নিচের কোন স্ট্রাকচারে ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যাবসেন্ট, কোন স্ট্রাকচারে ব্লাড ব্রেন ব্যারিয়ার নাই। এরিয়া পোস্ট্রিমা, পোস্টেরিয়র পিটুইটারি, পিনিয়াল বডি। তাহলে আমার বলেন তো কোন নিউরোগ্লিয়াল সেলটা ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরিতে ব্যবহৃত হয়? কোন নিউরোগ্লিয়াল সেল? অ্যাস্ট্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের কাজ কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাইলিনেশন করা। গুড। আচ্ছা, সিএসএফ এর অপশন আমরা এখানে পড়বো। এই যে দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার কিভাবে তৈরি হয়, এরিয়া অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার লস রিগার্ডিং সিএসএফ, এগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। ভেন্ট্রিকুলার সিস্টেম আমরা ভালোই পড়ছি, যা পড়ছি মুদ্দে এনাফ, এত বেশি লাগবে না। আমার এই জায়গাটা একটু লাগবে, থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলে কিছু রিসেস আছে, আমরা একটু ছবিটা দেখি। রিসেস মানে কি? পকেটের মতো ছোট ছোট যেগুলো তৈরি হয়, এখানে দেখেন এন্টিরিয়র কমিশন। এন্টিরিয়র কমিশনের উপরে যে রিসেসটা, এটাকে বলা এন্টিরিয়র কমিশন, এই যে এখানে। এরপর আছে অপটিক কাইজোমে, তাই না? অপটিক কাইজোমে একটা আছে, ইনফান্ডিবুলামে আছে। অপটিক কাইজোমে যেটা আছে সেটা হচ্ছে অপটিক রিসেস, আর ইনফান্ডিবুলামে যেটা আছে ইনফান্ডিবুলার রিসেস। আর উপরে এই যে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ডের উপরে আছে হচ্ছে সুপ্রাপিনিয়াল রিসেস, আর সাথে আছে যেটা, এটা হচ্ছে পিনিয়াল রিসেস। তাহলে আমার থার্ড ভেন্ট্রিকলে কয়টা রিসেস আছে? আমার 5টা রিসেস আছে। এই রিসেসগুলো আমার পড়তে হবে, হ্যাঁ? জাস্ট নামগুলো জানলে হবে। ইনফান্ডিবুলার রিসেস, অপটিক রিসেস, এন্টিরিয়র রিসেস, সুপ্রাপিনিয়াল এবং পিনিয়াল রিসেস। এই যে থার্ড ভেন্ট্রিকলের বাউন্ডারি, থার্ড ভেন্ট্রিকলের বাউন্ডারি বিশাল। এই বাউন্ডারি আজীবন পড়ে আসলে মনে রাখতে পারবেন না, দরকার নাই। আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্লোর অফ থার্ড ভেন্ট্রিকল বা ইনফিরিয়র ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল। ফ্লোর অফ থার্ড ভেন্ট্রিকল বা ইনফিরিয়র ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল, বা এই প্রশ্ন আরেকভাবে আসে, হাইপোথ্যালামিক স্ট্রাকচার রিলেটেড টু থার্ড ভেন্ট্রিকলের ফ্লোর। মানে থার্ড ভেন্ট্রিকলের ফ্লোরটা তৈরি হয় নরমালি হাইপোথ্যালামিক স্ট্রাকচার দ্বারা। তাহলে পরীক্ষা আসবে হুইচ আর দ্য হাইপোথ্যালামিক স্ট্রাকচার। এই যে আপনি যদি ছবিটা দেখেন, অপটিক কাইজম, টিউবার সিনেরাম, ইনফান্ডিবুলাম, অপটিক কাইজম, টিউবার সিনেরাম, ইনফান্ডিবুলাম, এই যে এখান থেকে শুরু হবে। অপটিক কাইজম, টিউবার সিনেরাম, ইনফান্ডিবুলাম, মেমিলারি বডি আর ট্যাগমেন্টাম। এই যে জায়গাটা, এটি হচ্ছে আমার ফ্লোর। এই যে এখান থেকে শুরু করে এইভাবে এই পুরাটা, এটা হচ্ছে আমার ফ্লোর। ট্যাগমেন্টাম, মেমিলারি বডি, ইনফান্ডিবুলাম, তারপর হচ্ছে টিউবার সিনেরাম, এই মাঝখানে আর অপটিক কাইজম। এই পুরাটাকে আমরা একত্রে বলি ফ্লোর অফ থার্ড ভেন্ট্রিকল বা ইনফিরিয়র ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল বা হাইপোথ্যালামিক স্ট্রাকচার রিলেটেড টু ফ্লোর অফ থার্ড ভেন্ট্রিকল বা হুইচ আর দ্য হাইপোথ্যালামিক স্ট্রাকচার। এই পুরাটাই হচ্ছে হাইপোথ্যালামিক স্ট্রাকচার। এই পুরাটাই হচ্ছে হাইপোথ্যালামিক স্ট্রাকচার। তাহলে বলেন তো হাইপোথ্যালামিক স্ট্রাকচার কি কি? হাইপোথ্যালামিক স্ট্রাকচার কি কি আছে? ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম, অপটিক কাইজম, মামিলারি বডি, মেমিলারি বডি, অপটিক কাইজমা, টিউবার সিনেরাম। তাহলে আমরা মোটামুটি এটা পারবো। এবং এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে। এখান থেকে এই যে ইট ইজ ফর্মড বাই হাইপোথ্যালামিক স্ট্রাকচার, এই যে দেখেন আমি যে এতক্ষণ যা বললাম, এটা ইনফিনিটি স্টারের। এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে, অনেকেই আটকা পড়ে যায় এই প্রশ্নটা। যে ভাবে হাইপোথ্যালামিক স্ট্রাকচার কোথা থেকে আসবে? কিন্তু আসলে এটা কিছুই না। এটা হচ্ছে আমাদের সেই ফ্লোর অফ থার্ড ভেন্ট্রিকল। এগুলা দরকার নাই, আপাতত আমাদের খুব একটা লাগবে না। এগুলাও লাগবে না। আমরা চলে যাব ব্লাড সাপ্লাই অফ সেরেব্রাল ব্লাড সাপ্লাই। আমাদের সার্কেল অফ উইলিস, ইনফিনিটি স্টার একটা টপিক। ইনফিনিটি স্টার একটা টপিক। এই যে আমাদের সার্কেল অফ উইলিস যে তৈরি হচ্ছে, সার্কেল অফ উইলিসের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, আমাদের সার্কেল অফ উইলিস হচ্ছে আমাদের বডির যে সার্কুলেশন, ব্রেইনের সার্কুলেশনটা মেইনটেইন করতেছে হচ্ছে যে প্রেসারটা উভয় পাশে, সেটা হচ্ছে সার্কেল অফ উইলিসের মাধ্যমে। এই সার্কেল অফ উইলিস তৈরি হয় 5টা ভেসেল দ্বারা। কয়টা ভেসেল দ্বারা? 5টা ভেসেল দ্বারা। এখানে আসেন, এই যে নিচ থেকে যদি একটু দেখেন, আমাদের এখানে হচ্ছে এই দুইটা ভার্টিবাল আর্টারি। ভার্টিবাল আর্টারি উপরে উঠে হয়ে গেছে হচ্ছে আমার বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি এই যে টার্মিনাল পোরশনটা দেখেন, এই যে টার্মিনাল পোরশনটা, এই টার্মিনাল পোরশনে এসে দুই ভাগ হইছে। এগুলো হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল। তাহলে এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চ অফ বেজিলার আর্টারি। অন্যদিকে আইসি আমার ইন্টারনাল ক্যারোটিড, এই ইন্টারনাল ক্যারোটিডটা দুইটা ভাগে ভাগ হইছে। এদিকে হচ্ছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি আর এদিকে হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই অ্যান্টেরিয়র সেরেব্রাল এই পাশে গেছে, এই পাশে থেকে এই পাশে গেছে। দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল, এই দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল তারা হচ্ছে কমিউনিকেট করছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দ্বারা। অন্যদিকে এই যে আমার মিডিয়াল সেরেব্রালটা তো পিছনে চলে গেছে, এটা এখানে অংশ নেয়। কিন্তু এই যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তার সাথে কমিউনিকেট করার জন্য মিডিয়াল সেরেব্রাল আর্টারি একটা ব্রাঞ্চ পাঠায়, তার নাম হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে আমার কয়টা আর্টারি পেলাম? এই পোস্টেরিয়র কমিউনিকেটিং, পোস্টেরিয়র সেরেব্রাল, অ্যান্টেরিয়র সেরেব্রাল, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং। সাথে হচ্ছে আমার কি আছে? সাথে হচ্ছে আমার কি আছে? টার্মিনাল পোরশন অফ বেজিলার আর্টারি। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা মিনি হচ্ছে সার্কেল অফ উইলিস গঠন করছে। এবং সার্কেল অফ উইলিস দেখেন কাকে ঘিরে থাকে? অপটিক কাইজমকে ঘিরে আছে চারদিকে। এই জায়গাটাকে আমরা বলি ইন্টারপ্যারাঙ্কুলার ফসা। যে জায়গাটা নিয়ে সার্কেল অফ উইলিসটা তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে ইন্টারপ্যারাঙ্কুলার ফসা। তাহলে এই পরীক্ষায় এই প্রশ্ন খুবই কমন, খুবই কমনলি আসে এটা, যে আমাদের সার্কেল অফ উইলিসের ফরমেশন অফ সার্কেল অফ উইলিস। আচ্ছা, তারপরে আমাদের তাহলে 5টা আর্টারি মিলে আমাদের সার্কেল অফ উইলিস তৈরি হচ্ছে। এই যে এবার আসি ইন্টারনাল ক্যারোটিড সিস্টেম বা ইন্টারনাল ক্যারোটিড ব্রাঞ্চ। আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমরা দেখলাম, ওইখানে আমাদের সার্কেল অফ উইলিসে আমরা চাইলাম 4টা ব্রাঞ্চ দেখে ফেলতে। একটা মিডিয়াল সেরেব্রাল, সামনের দিকে ছিল অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, অ্যান্টেরিয়র সেরেব্রাল, আর পিছনে ছিল পোস্টেরিয়র কমিউনিকেটিং। তাহলে আমার এই সেরেব্রাল পোরশনে যে 5টা ব্রাঞ্চ, অপথ্যালমিক আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং, অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডিয়াল সেরেব্রাল, আর সাথে হচ্ছে করিডাল আর্টারি। অপথ্যালমিক আর করিডাল এই দুইটা ছাড়া বাকি কি আছে? পোস্টেরিয়র কমিউনিকেটিং, অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডিয়াল সেরেব্রাল। তাহলে হচ্ছে আইসি বা ইন্টারনাল ক্যারোটিড সেরেব্রাল পোরশনের ব্রাঞ্চগুলোর নাম লিখেন বা নামগুলো কি কি, এটা আসলে এই জায়গাটা পড়লেই হবে, পুরোটা পড়ার দরকার নাই, জাস্ট এতটুকু পড়লেই হবে। সেরেব্রাল পোরশনের ব্রাঞ্চ কি কি? অপথ্যালমিক, করিডাল আর পোস্টেরিয়র কমিউনিকেটিং, মিডিয়াল সেরেব্রাল, অ্যান্টেরিয়র সেরেব্রাল। এই যে এখানে আরেকটা সুন্দর ছবি দিয়েছে, আপনারা এই ছবিটাও দেখতে পারেন।
ভার্টিগো বুঝলে আলাদা করে লাগবে না। এই যে সার্কেল অফ উইলিস তারা যেটা বলছে এগুলো আমরা পড়ে ফেলছি সবই। একই জিনিস বারবার। যেন আপনারা বারবার দেখেন, বারবার ভিজুয়ালাইজ করেন। করলে কি হবে? আপনাদের পড়া আগাবে। এই যে এটা হচ্ছে এখানে ইনফিনিটি স্টার দেন এটাতে। ইনফিনিটি স্টার ডু নট ফরগেট। ফর্ম অ্যারাউন্ড দ্য ইন্টারপেডিকুলার ফ্যাসা অর অ্যারাউন্ড দ্য অপটিক কায়াজম। এটাতে কি থাকে? ৫ টা আর্টারি থাকে। কয়টা আর্টারি? ৫ টা। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, অ্যান্টেরিয়র সেরেব্রাল, পোস্টেরিয়র কমিউনিকেটিং, পোস্টেরিয়র সেরেব্রাল এবং বেসিলার। এই পোস্টেরিয়র সেরেব্রাল হচ্ছে বেসিলারের ব্রাঞ্চ আর হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল এবং পোস্টেরিয়র কমিউনিকেটিং হচ্ছে আমাদের কার ব্রাঞ্চ? আইসিএ এর ব্রাঞ্চ। ব্রাঞ্চ অফ আইসিএ। আচ্ছা। আর্টেরিয়াল সাপ্লাই অফ সেরেব্রাম। এটাকে আমরা ১ম এ পড়েছিলাম? একদম শুরুতে মনে আছে আপনাদের? আচ্ছা। না। এটা কি আমরা ১ম এ পড়েছিলাম? ভুলে গেছেন? পড়াইছেন। হ্যাঁ, আচ্ছা। আমি বলেছিলাম আমাদের ৩ টা সারফেস। মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র সুপিরিয়র ল্যাটারাল সারফেস আর হচ্ছে ইনফিরিয়র সারফেস। আমি বলেছিলাম যে মিডিয়াল সারফেসে সাপ্লাই দেয় হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। কোন আর্টারি? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আচ্ছা। জাস্ট এতটুকু আমরা জাস্ট একদম এখান থেকে সিলেক্টিভ যেই ওয়ার্ডটা লাগাই ওইটাই। এখানে কারণ বেশি পড়তে গেলে এটা মনে রাখতে পারবেন না। আমার এখন হচ্ছে মিডিয়া আমরা অবশ্যই জানার জন্য পড়াশোনা করতে হবে। বাট এখন আমাদের আগে হচ্ছে পরীক্ষায় কি আসবে সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর জানবো আমরা সবকিছু আস্তে ধীরে আমাদের ডক্টর আমরা সারা জীবনই পড়াশোনা করব। এই যে মিডিয়াল সারফেস এটা সাপ্লাই হয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবার আসেন সুপিরিয়র ল্যাটারাল সারফেস। এটা সাপ্লাই হয় মেইনলি মিডিয়াল সেরেব্রাল আর্টারি। জাস্ট এতটুকুই। এনাফ আর কিচ্ছু লাগবে না। ইনফিরিয়র সারফেস সাপ্লাই হয় হচ্ছে মেইনলি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবং আসেন লেগ এরিয়া এই যে দেখেন আমি এখানে বলেই দিছি সেন্সরি এবং মোটর এরিয়া। এই যে সেন্সরি এবং মোটর এরিয়া সাপ্লাই বাই মিডিয়াল সেরেব্রাল আর্টারি। সেন্সরি এবং মোটর এরিয়া মানে হচ্ছে তার যে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে। আমি বলেছিলাম এই যে সুপিরিয়র ল্যাটারাল সারফেস আছে এখানে স্ট্রোক হইলে কি পাবো আমরা? এখানে আমরা স্ট্রোক হইলে পাবো হচ্ছে তার হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়ার ফিচার। কারণটা কি? কারণ হচ্ছে এই যে সেন্সরি এবং মোটর এরিয়া পুরোটাই সাপ্লাই হয় মিডিয়াল সেরেব্রাল আর্টারি এক্সেপ্ট লেগ এরিয়া। লেগ এরিয়া সাপ্লাই হয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই কারণে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হলে আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স পাবো। ইউরিনারি ইনকন্টিনেন্স পাবো একমাত্র হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে কি হইলে? আমার স্ট্রোক হইলে। এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে কোন সারফেস? মিডিয়াল সারফেস। আর অডিটরি এরিয়া হচ্ছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি। আর ইনফিরিয়র সারফেস পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা হইলে আমি পাবো হচ্ছে ব্লাইন্ডনেস। আমি আবার বলতেছি ব্লাইন্ডনেস। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হলে আমি কি পাবো? ব্লাইন্ডনেস। এতটুকু পড়লেই আমাদের এখানে পড়া শেষ। এতটুকু মনে রাখতে পারলে আমরা পরীক্ষায় যাই আসুক আমরা উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। এই যে এখানে আরো সুন্দর করে তারা কি করছে দিছে যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে আপনার কি হবে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে হইলে এই ৫ নাম্বার পয়েন্টই হচ্ছে মেইন কথা ইউরিনারি ইনকন্টিনেন্স। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সিনড্রোম মানে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি মানে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি মানে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। এবার আছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি। মিডিয়াল সেরেব্রাল আর্টারি মানে আমি বলছি সেন্সরি এবং মোটর এরিয়া এক্সেপ্ট লেগ এরিয়া। তার মানে হচ্ছে আমার কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিস বা হেমিপ্লেজিয়া আমরা পাবো। সেন্সরি লস হবে আমার কন্ট্রাল্যাটারাল ফেজ আর্ম লেগে। এই জিনিসটা হচ্ছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি সিনড্রোম। মিডিয়াল সেরেব্রাল আর্টারি সিনড্রোম। এগুলো আর দরকার নাই। এগুলো আমরা পড়ে ফেলেছি। লাস্ট ক্রেনিয়াল নার্ভ। আমাদের প্রায় আমরা পড়াশোনা শেষের কাছাকাছি চলে এসেছি। ক্রেনিয়াল নার্ভ। আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে কয়টা? ১২ টা। এই ১২ টা ক্রেনিয়াল নার্ভের মধ্যে ক্রেনিয়াল নার্ভে ৪ টা ক্রেনিয়াল নার্ভ আছে যাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে। আমরা যখন প্যারাসিম্পেথেটিক পড়ি আমরা তখন বলেছিলাম যে প্যারাসিম্পেথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। মানে প্যারাসিম্পেথেটিকটা তৈরি হয়েছে ক্রেনিয়াম এবং স্যাক্রাল আউটফ্লো দ্বারা। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। তাহলে ক্রেনিও কোনটা? ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 আর স্যাক্রাল কতটুকু? স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 এই দুইটা মিলে হচ্ছে আমাদের প্যারাসিম্পেথেটিক। এই কথাটা মনে রাখতে হবে। সো আমার ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো ক্রেনিয়াল 3, 7, 9, 10 আর স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 এগুলো নিয়ে আমার প্যারাসিম্পেথেটিকটা তৈরি। তাহলে ক্রেনিয়াল নার্ভের শুরুতে আমাকে এই জিনিসটা আগে জানতে হবে যে ক্রেনিয়াল নার্ভের কোনগুলো প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে আর কার নাই। এবং আমাদের কিছু ক্রেনিয়াল নার্ভ আছে যারা পিউরলি সেন্সরি। পিউরলি সেন্সরি কারা মনে আছে? পিউরলি সেন্সরি কারা? ১, ২, ৮ 2, 8. 1 to 8 আর পিউরলি মোটর? পিউরলি মোটর কে? ৩০০ পিউরলি মোটর হচ্ছে 3 বলেন। 3, 7, 9. আচ্ছা। প্রেস লাগাই গেছে না? 2, আচ্ছা। 4, 6. ৩, ৪, ৬, ১১, ১২। এই যে দেখেন এই জায়গাতে আমরা খুব সুন্দর করে দিছি ৩, ৪, ৬, ১১, ১২ এগুলো হচ্ছে আমাদের পিউর মোট। আর ১, ২, ৮ হচ্ছে পিউর সেন্সরি। আর বাকি যা আছে এগুলো হচ্ছে আমাদের মিক্স এবং ৩, ৭, ৯, ১০ প্যারাসিম্পেথেটিক এবং পরীক্ষায় আপনাকে ওই পিউর মোটর পিউর সেন্সরি এগুলো আপনি পারেন। পরীক্ষায় এখন প্রশ্ন আসবে নিচের কোন ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে? এবার চলে আসি এখানে। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে আমাদের যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে, কোন ক্রেনিয়াল নার্ভগুলোর কাজ কি? কোন ক্রেনিয়াল নার্ভগুলো ব্রেইনের কোথা থেকে উঠছে? প্রথম কথা হচ্ছে ব্রেইনের কোথা থেকে কোন নার্ভগুলো উঠছে এটা আমরা সোজা পড়ে ফেলছি যে ফোর ব্রেইন থেকে ২টা, মিড ব্রেইন থেকে ২টা, দেন পন্স থেকে ৪টা, মেডুলা থেকে ৪টা। তার মানে আমার পড়া শেষ। কিন্তু আমার এই যে কোনটা দিয়ে ব্রেইনে ঢুকে বা বের হয়, ক্রেনিয়াল এক্সিট মানে ক্রেনিয়াল নার্ভটা তো ব্রেইন থেকে বের হয়। কোন ফোরামেন দিয়ে মানে যেটা ফুটোলজি কোন ফোরামেন দিয়ে বের হয় সেটা আমাকে পড়তে হবে। আমার মনে আছে আমার রেসিডেন্সি পরীক্ষার সময় এমন হয়েছিল যে খুব কঠিন লাগতেছিল। আমি জানি পরীক্ষা পড়ি নাই ওইবার যে লাস্টের দিকে আইসা পড়তে পারি নাই। তখন পরীক্ষা হলে গিয়ে দেখি যে এই ক্রেনিয়াল যে এক্সিটের এই ফোরামেনলজি দিয়ে আমার ২টা বা ৩টা প্রশ্ন দিয়ে দিয়েছে। জাস্ট একটু জায়গা থেকে। তার মানে এই ইজি জিনিসগুলো যেগুলো আমরা পারি এবং পড়ে আসছি এগুলো যেন বাদ না দিই। সো এই ক্রেনিয়াল এক্সিটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু দেখে নিই আমরা। অলফ্যাক্টরি দেখেন। অলফ্যাক্টরি যেটা এটা নরমালি যাচ্ছে কি দিয়ে? ক্রিমিফর্ম প্লেট অফ এথময়েড। অপটিক তো অপটিক ক্যানেল এটা আমরা জানি। আর ৩, ৪, ৬ আমরা জানি ৩, ৪, ৬ তারা যায় হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশাল দ্বারা। ৩, ৪, ৬ সাথে 5, 1 মানে B1 ৩, ৪, ৬ এই যে ৩, ৪, 6 সাথে হচ্ছে B1 মানে অপথ্যালমিক ডিভিশন। এটা যায় হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশাল দ্বারা। আমি আবার বলছি সুপিরিয়র অরবিটাল ফিশাল দ্বারা। আর সাথে আমার মেক্সিলারিটা যায় হচ্ছে রোটান্ডাম দ্বারা আর দেখেন মেন্ডিবুলারটা যায় হচ্ছে ওভালি দ্বারা। তাহলে হচ্ছে মেক্সিলারি যায় হচ্ছে রোটান্ডাম আর মেন্ডিবুলার যায় ওভালি দ্বারা। মেক্সিলারি ডিভিশন যাচ্ছে ফোরামেন রোটান্ডাম, মেন্ডিবুলার যাচ্ছে ওভালি দ্বারা। আর ৭ আর ৮ যেটা এটা আমরা জানি ৭, ৮ এগুলো হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস। আর ৯, ১০, ১১ এটা হচ্ছে জুগুলার ফোরামেন আর ১২ তে স্পেশালি আছে হাইপোগ্লোসাল ক্যানেল আলাদা আছে। তাহলে আমার মেইনলি জুগুলার ফোরামেন দিয়ে কয়টা যায়? ৯, 10, 11 ৯, 10, 11 এই তিনটা হচ্ছে আমার জুগুলার ফোরামেন দিয়ে যায়। আর সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যায় হচ্ছে ৩, ৪, 6 এবং ৫, 1 এটা ইনফিনিটি স্টার এখানে ক্রেনিয়াল এক্সিট এটা এখন ইনফিনিটি স্টার। যদিও আগে এটা আসলে এত পড়া হইতো না। আচ্ছা, এবার চলে আসি আমাদের ক্রেনিয়াল নার্ভের যাদের কিছু স্পেশাল টাইপ আছে এবং ফাংশন কি আছে। এখন এই স্পেশাল টাইপ এবং ফাংশন মনে রাখা খুবই প্যাথেটিক অনেক সময় মনে থাকে না। এখন আমাদেরকে মনে রাখা লাগবে শুধু হচ্ছে ফেসিয়াল নার্ভটা। আমরা শুধু পড়ব ফেসিয়াল নার্ভটা। ফেসিয়াল নার্ভের কাজ কি আমরা একটু দেখি। ফেসিয়াল নার্ভ প্রথমত আমাদের কাজ হচ্ছে সে আমাদের এই যে ফেসিয়াল যে মাসলগুলো আছে ফেসিয়াল এক্সপ্রেশন এই মাসলগুলোতে মোটর সাপ্লাই দেয়। তার মানে সে হচ্ছে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। ওকে প্রথমটা গেল। তারপরে এই ফেসিয়াল মাসল দ্বারা আমাদের টাঙের anterior 2/3 টেস্ট সেন্সেশন আছে। দ্যাট মিন্স হচ্ছে স্পেশাল ভিসেরাল এফারেন্ট। এছাড়া তার হচ্ছে সিম্পাথেটিক সাপ্লাই আছে। আর সরি প্যারাসিম্পাথেটিক। আর প্যারাসিম্পাথেটিক মানে হচ্ছে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। তাহলে তার ফাইবার কয়টা? ৩টা।
স্পেশাল ভিসারাল ইফারেন্ট, স্পেশাল ভিসারাল এফারেন্ট, জেনারেল ভিসারাল ইফারেন্ট। হ্যাঁ, ভাই বলেন। কিছু বলেছেন? ওকে, আচ্ছা। তাহলে ফেসিয়ালের আমাদের ৩ টা। স্পেশাল ভিসারাল ইফারেন্ট, স্পেশাল ভিসারাল এফারেন্ট আর জেনারেল ভিসারাল ইফারেন্ট। এটা বললেই হবে, আর বাকিগুলো পড়ার দরকার নেই। এই যে একটু জিনিসটা যে ক্রেনিয়াল নার্ভ কারা স্পেশাল সেন্স আছে, যারা স্পেশাল সেন্স ক্যারি করে আমাদের বডিতে। তাহলে আমাদের স্পেশাল সেন্স কি আছে? আমরা তো জানি আমাদের স্পেশাল সেন্স স্মেল, ভিশন, টেস্ট, হিয়ারিং, ইকুইলিব্রিয়াম ৫ টা। তাহলে আমাদের প্রথমত হচ্ছে স্মেল হচ্ছে অল্ফ্যাক্টরি, ভিশন হচ্ছে অপটিক আর টেস্টে আমাদের ৩ টা নার্ভ কাজ করে। একটু খেয়াল করেন টেস্ট। ফেসিয়াল নার্ভ হচ্ছে আমার অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 যেটা, এটা পোস্টেরিয়র 1/3 হবে কথাটা, এখানে 2/3 লিখছি। পোস্টেরিয়র 1/3 যাবে হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল আর ভ্যাগাস নিয়ে হচ্ছে এপিগ্লোটিসের টেস্ট সেন্সেশন। তাহলে টেস্টের জন্য দায়ী কে? ৩ টা। ফেসিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভ্যাগাস। ফেসিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভ্যাগাস। আর ভেস্টিবুলার কক্ষে আমরা তো জানি তার একটা হচ্ছে আমাদের একটা পার্ট হচ্ছে হিয়ারিং এ আর একটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম। তাহলে এই জিনিসটা। সো আমার স্পেশাল সেন্স ক্যারিং এ আমরা যদি গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভ্যাগাস দেখি ভয় পাওয়ার কিছুই নাই। এটা কিন্তু টেস্ট সেন্সেশন ক্যারি করে। আচ্ছা, টাইপ এগুলো আমরা লাগবে না, এগুলো পড়ে ফেলছি আমরা। এবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে। আচ্ছা দেখেন, ভিজুয়াল পাথওয়ে আমাদের কি আছে? পার্ট। ওকে। ভিজুয়াল পাথওয়েতে আমরা যদি একটু দেখি, আলোটা আইসা পড়লো আমার হচ্ছে লাইট। এখানে আমি এই যে আমার অপটিক নার্ভ, হ্যাঁ, লাইট এসে পড়লো প্রথমে। এরপর হচ্ছে অপটিক নার্ভ, অপটিক কায়াজম। আমরা এরপরে একটু পরে ছবিটা দেখব। আমি ছবিটা এখানে আঁকি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা চোখ আর একটা চোখ। এই যে এটা হচ্ছে আমাদের টেম্পোরাল ফাইবার, এটা হচ্ছে আমাদের নেজাল ফাইবার। এটা আমাদের নেজাল ফাইবার। আর এটা হচ্ছে আমাদের টেম্পোরাল ফাইবার। এই যে টেম্পোরাল ফাইবারগুলো ডিক্যাসেট করবে না, নেজাল ফাইবারগুলো ডিক্যাসেট করবে। দেন তারা এখান থেকে আমার হচ্ছে ওই যে অক্সিপিটাল রেডিয়েশন করবে। এখান থেকে তারা আমার কি করবে? অক্সিপিটাল রেডিয়েশন করবে। ওকে। এই যে জিনিসটা। তাহলে এই যে আমার এখানে আই, এটা আমার নেজাল ফাইবার। নেজাল ফাইবার রিপ্রেজেন্ট করে টেম্পোরাল ফিল্ড। এই কথাটা বুঝেন। আর টেম্পোরাল ফাইবার রিপ্রেজেন্ট করে হচ্ছে নেজাল ফিল্ড। তার মানে হচ্ছে এই টেম্পোরাল ফাইবার চলে গেলে আপনি নাকের পাশে যে জায়গাটা, এই জায়গাটা এই হাফে দেখবেন না। আর এই যে নেজাল ফাইবার, এটা চলে গেলে আপনি হচ্ছে বাইরের হাফে দেখবেন না। এবং আমাদের এটা হচ্ছে অপটিক নার্ভ। এখানে যদি কারোর ব্লাইন্ডনেস হয়, এখানে কারোর যদি ব্লাইন্ডনেস হয়, তাহলে অপটিক নার্ভ পুরোটাই গেছে, দুই ফাইবার গেছে। তার মানে এই চোখ পুরোটাই আন্ধা। আর মনে করেন কারোর এই অপটিক কায়াজমে গেছে। অপটিক কায়াজমে যদি যায়, তার শুধু নেজালটা গেছে, দুইটারই নেজাল গেছে। আচ্ছা, দুইটা নেজাল যাওয়া মানে কি? দুইটারই কোন ফিল্ড সে দেখবে না? বলেন তো, নেজাল ফাইবার গেলে কোন ফিল্ড দেখবে না? টেম্পোরাল ফিল্ড। টেম্পোরাল ফিল্ড। তার মানে দুইটাই টেম্পোরাল চলে যাবে এবং এটাকে আমরা বলি কি? বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। এবং এই প্রশ্নটাই আসে পরীক্ষায়। এই জায়গাটাকে আমরা বলি অপটিক কায়াজম। অপটিক কায়াজমে ইনজুরি হইলে, এই যে অপটিক কায়াজম, এই অপটিক কায়াজমে ইনজুরি হইলে আমার কি হয়? আমার হচ্ছে বাইলেটারাল, দুই পাশেই হচ্ছে টেম্পোরাল ফিল্ড দেখে না। তখন পেশেন্ট যখন হাঁটে, সে শুধু এই নেজাল ফাইবার দিয়ে সামনের দিকে দেখে। সে এই পাশটা দেখে না। তখন সে হাঁটার সময় কি হয়? তার দেয়ালে তার এই এগুলা শোল্ডার দুইটা ধাক্কা খায় বা দেয়ালে দরজায়, আমরা বলি এটাকে সিনাইডের মতো। একটা পেশেন্ট আমার কাছে আসছে, যার একটু ভিজুয়াল প্রবলেম। সে হচ্ছে হাঁটার সময় দরজায় তার শোল্ডার ধাক্কা খায়, বাম্পিং অন দ্য ডোর বা বাম্পিং অন দ্য ওয়াল। এক কথা একদম ওয়ার্ডটা এমনি থাকবে, বাম্পিং অন দ্য ডোর বা বাম্পিং অন দ্য ওয়াল। তাহলে তার সাইট অফ লেশন কি? এক কথায় সাইট অফ লেশন অপটিক কায়াজম। আর কোন ধরনের লেশন? বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। আবার আরেক সময় থাকে, কারণ হচ্ছে এই যে জাস্ট এই অপটিক কায়াজম নিচে থাকে আমার পিটুইটারি টিউমার আর উপরে থাকে ক্রেনিওফেরিঞ্জিওমা। ক্রেনিওফেরিঞ্জিওমা হচ্ছে উপর থেকে নিচের দিকে চাপ দেয় আর পিটুইটারি হচ্ছে নিচ থেকে উপর দিকে চাপ দেয়। সো পরীক্ষায় থাকে একটা পেশেন্ট আছে, তার পিটুইটারি টিউমার আছে অথবা তার ক্রেনিওফেরিঞ্জিওমা আছে। এক কথায় লিখে রাখেন, পিটুইটারি টিউমার অথবা ক্রেনিওফেরিঞ্জিওমা আছে। এই পেশেন্টটা যখন আপনার কাছে আসলো ভিজুয়াল প্রবলেম নিয়ে, তার সাইট অফ লেশন কোথায় হবে এবং কোন ধরনের লেশন থাকবে? তাহলে তিনটা জিনিস থাকবে, হয় বাম্পিং অন দ্য ডোর, বাম্পিং অন দ্য ওয়াল, অথবা পিটুইটারি টিউমার, অথবা হচ্ছে ক্রেনিওফেরিঞ্জিওমা। এই তিনটা ফিচার থাকলে, কথা উল্লেখ থাকলে, যে কোনোটাই থাকুক, চোখ বন্ধ করে উত্তর হবে অপটিক কায়াজম এবং বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। এবং ভিজুয়াল ডিফেক্ট যত প্রশ্ন হয় 90% প্রশ্নই থাকে এই অপটিক কায়াজম এবং বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া নিয়ে। আমি কি বুঝাতে পারছি কথাটা? এবং এটা একটা এসবিএ প্রশ্ন। আচ্ছা। আচ্ছা, অপটিক কায়াজম পার হয়ে গেল। এরপর হচ্ছে অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্ট যদি ইনজুরি হয়, দেখেন যেই সাইডের ইনজুরি হয়েছে এই সাইডের টেম্পোরাল ফাইবার গেছে আর অপোজিট সাইডে নেজাল ফাইবার গেছে। তার মানে অপোজিট সাইডের টেম্পোরাল দেখবে না আর নিচের সাইডে নেজাল দেখবে না। এটাকে আমরা বলি কি? কন্ট্রালেটারাল, কি বলি বলেন না? কন্ট্রালেটারাল হোমোনেমাস হেমিয়ানোপিয়া। হ্যাঁ, বাকিটা হচ্ছে পুরোটাই কন্ট্রালেটারাল হোমোনেমাস হেমিয়ানোপিয়া। তাহলে আমাকে একটু জানতে হবে লাইট, অপটিক নার্ভ, অপটিক কায়াজম, অপটিক ট্র্যাক্ট। দেন হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি। ল্যাটারাল জেনিকুলেট বডি যে ভিজুয়াল পাইছেন, এটা কোন থ্যালামাসের পার্ট? ল্যাটারাল জেনিকুলেট বডি মেটাথ্যালামাস। মেটাথ্যালামাস। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, এবার চলে আসি আমাদের লাইট রিফ্লেক্স। এই লাইট রিফ্লেক্স একটু খেয়াল করেন। লাইট রিফ্লেক্স, লাইট, অপটিক নার্ভ, অপটিক কায়াজম, অপটিক ট্র্যাক্ট এই পর্যন্ত সেম। এরপরে সে ল্যাটারাল জেনিকুলেট বডিতে যায় না। দেখেন, ল্যাটারাল জেনিকুলেট বডিতে না গিয়ে সে গেছে পিটেক্টাল নিউক্লিয়াসে। তার মানে ল্যাটারাল জেনিকুলেট বডি কখনোই আমার কিসে? লাইট রিফ্লেক্সে আসবে না। কিন্তু পিটেক্টাল নিউক্লিয়াস, দেন এই পিটেক্টাল নিউক্লিয়াস মনে করেন ওয়ান সাইডের পিটেক্টাল নিউক্লিয়াস দুই সাইডের ইরিঞ্জার ওয়েস্টাল নিউক্লিয়াসে সাপ্লাই দেয়। এই কারণে আমরা যখন লাইট রিফ্লেক্স এক চোখে দেখি, অপর চোখেও সাথে সাথে হয়ে যায়। তার কারণটা কি? কারণটা হচ্ছে ইরিঞ্জার ওয়েস্টাল এই পিটেক্টাল নিউক্লিয়াস থেকে সাপ্লাইটা দুই পাশের ইরিঞ্জার ওয়েস্টাল নিউক্লিয়াসে যায়। এই কারণে একটা লাইট রিফ্লেক্স হলেও সাথে সাথে আরেকটা লাইট রিফ্লেক্স হয়ে যায়। দেন সিলিয়ারি গ্যাংলিয়ন, শর্ট সিলিয়ারি নার্ভ এবং কনস্ট্রিক্টর পিউপিলি। তার মানে শর্ট সিলিয়ারি নার্ভ। এখানে কোন ধরনের নার্ভটা আছে? তাহলে সিলিয়ারি গ্যাংলিয়নটা কোনটা? ওকুলোমোটর নার্ভ। তাহলে লাইট রিফ্লেক্সে যদি আমি কোন নার্ভটা কাজ করে, তাহলে আমরা বলবো কি? ক্রেনিয়াল নার্ভ 3। ক্রেনিয়াল নার্ভ 3। এই সিলিয়ারি গ্যাংলিয়নটা আমার এই ওকুলোমোটর নার্ভের অন্তর্ভুক্ত। শর্ট সিলিয়ারি নার্ভটা হচ্ছে আমার এই যে ওকুলোমোটর নার্ভের অংশ। তাহলে লাইট রিফ্লেক্স কেন আমার একই সাথে দুইটা হয়? এই কথাটা কি আমরা পাইছি? উত্তর পাইছি কিনা? লাইট রিফ্লেক্স এক চোখে দেখলে আরেক চোখে, কারণটা হচ্ছে পিটেক্টাল থেকে কি যায়? আরেকটাতে সাথে সাথে সাপ্লাই চলে যাচ্ছে। এটার জন্য আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাও পড়ে গেলাম মোটামুটি। এখান থেকে আমরা পারবো আশা করি ইনশাআল্লাহ। এবং আর ভিজুয়াল পাথওয়েটা আমি আবারও বলছি, ওই ডিফেক্টটা ওই একটাই মেইনলি আপনি বুঝা পড়লে মোটামুটি হয়ে যাবে। পিটুইটারি, ক্রেনিওফেরিঞ্জিওমা বা বাম্পিং অন দ্য ওয়াল, অপটিক কায়াজম লেশন। অপটিক কায়াজম লেশন মানে হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া বা হেটারোজাইগাস হেমিয়ানোপিয়া। অনেক সময় বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া না দেখে হেটারোজাইগাস থাকতে পারে, এই কথাটাও লিখে রাখেন। হেটারোজাইগাস হেমিয়ানোপিয়াও যদি থাকে, তাও লেশন অপটিক কায়াজম, তাও লেশন অপটিক কায়াজম, তাও লেশন অপটিক কায়াজম। এবার চলে আসি আমি নিচে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্সও দেখেন, আপনি একটু খেয়াল করেন। সুপিরিয়র কলিকুলাস থেকে ইরিঞ্জার ওয়েস্টফালে আসছে, কিন্তু এখানে কি পিটেক্টাল নিউক্লিয়াসটা কাজে লাগছে? দেখেন তো, অ্যাকোমোডেশন রিফ্লেক্সে কি পিটেক্টাল নিউক্লিয়াস কাজে লাগছে? নাই তো। পিটেক্টাল নিউক্লিয়াসে আছে? নাই। কিন্তু ইরিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস আছে। এই কারণে যখন পিটেক্টাল নিউক্লিয়াসে ইনজুরি হয়, ওই যে মিডব্রেইনে আমরা পিটেক্টাল নিউক্লিয়াস ইনজুরি করছিলাম, পিটেক্টাল নিউক্লিয়াসে যদি ইনজুরি হয়, তার লাইট রিফ্লেক্স নষ্ট হয়ে যায়। কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্স থাকে। অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইনটেক্ট থাকে। এই জিনিসটাকে আমরা বলি তখন আর্জিল রবার্টসন পিউপিল। আর্জিল রবার্টসন পিউপিল মানে কি? পিটেক্টাল নিউক্লিয়াসে ইনজুরি হবে, ফলে যেহেতু পিটেক্টাল নিউক্লিয়াসে আমার লাইট রিফ্লেক্স পাথওয়েতে আছে, সো আমার লাইট রিফ্লেক্সটা লস্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার অ্যাকোমোডেশন রিফ্লেক্সের সাথে পিটেক্টাল নিউক্লিয়াসের কোনো সম্পর্ক নাই, সো আমার অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা ইনটেক্ট থাকবে। এই সময় যেই পিউপিলটার যে ক্যারেক্টার পাওয়া যায়, এটাকে আমরা বলি আর্জিল রবার্টসন পিউপিল। এই যে আসেন টেম্পোরাল, আমরা যেটা বললাম, যেটা আমরা পরে ফেলছি। এবং এটা এসবি এর একটা খুব হট টপিক এই জায়গাটা, ভিজুয়াল ফিল্ড জাস্ট এটার ক্ষেত্রে এখান থেকে শুধু এটা পড়বেন, অপটিক কায়াজমটা পড়বেন। এই যে দেখেন, পিটুইটারি টিউমার, ক্রেনিওফেরিঞ্জিওমা, তারা সার্কুইটিসও এড করছে। হেমিফিল্ডস
মিনুপিয়া অথবা টান দিয়ে লেখা রাখেন হেটারো জায়গায় সেমিনুপিয়া। আচ্ছা, এবার চলে আসি আমরা। সেটা হচ্ছে কি থার্ড নার পালসি। থার্ড নার পালসিতে কি হয়? থার্ড নার পালসিতে আমরা পাই হচ্ছে কি টোসিস পাই আর ডায়ালেশন অফ পিউপিল পাই। ডায়ালেশন অফ পিউপিল। পিউপিলের ডায়ালেশন পাওয়া যায় আর লস অফ অ্যাকোমোডেশন। কারণ অ্যাকোমোডেশন ডিফ্লেক্সে আমার হচ্ছে থার্ড নার বা হচ্ছে ওকুলোমোটর নার্ভ কাজ করে। সো আমার যখন থার্ড নার পালসি হবে তাহলে আমি অ্যাকোমোডেশন ডিফ্লেক্স পাবো না, টোসিস পাবো আর ডায়ালেশন অফ পিউপিল পাবো। এবং এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস পাশেই লিখে রাখেন সেটা হচ্ছে হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম আমরা পাবো কখন? হর্নার সিনড্রোম হচ্ছে আমাদের পাবো টোসিস পাবো, তারপরে কি পাবো? অ্যানহাইড্রোসিস পাবো, পিউপিল মায়োসিস পাবো। এই যে ডাইলেশন মানে মাইডিয়াসিস হইছে। মাইডিয়াস এটা হচ্ছে কনস্ট্রিকশন অফ পিউপিল পাবো। এই থার্ড নার পালসির সাথে হর্নার সিনড্রোমের ডিফারেন্স এই জায়গাটাতেই। থার্ড নার পালসিতে আমরা পাই ডাইলেশন অফ পিউপিল আর হর্নার সিনড্রোমে আমরা পাই হচ্ছে কনস্ট্রিকশন অফ পিউপিল। এই কথাটা লিখে রাখেন। পরীক্ষায় হর্নার সিনড্রোম খুব কমনলি আসে যে পার্শিয়াল টোসিস, মায়োসিস আর হচ্ছে অ্যানহাইড্রোসিস। এটা হচ্ছে আমার হর্নার সিনড্রোম। এবার চলে আসি আমাদের মানে লাস্ট 2 টপিক মনে হয়। একটা হচ্ছে স্পাইনাল কর্ড আর হচ্ছে আমাদের অটোনমিক যেই নার্ভাস সিস্টেম। আচ্ছা, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা একটু এতটুকু বলি যে স্পাইনাল কর্ড থেকে আমাদের স্পাইনাল নার্ভগুলো বের হয়। এই যে স্পাইনাল নার্ভ কয় জোড়া আমাদের বের হয়? মোটামুটি আমাদের স্পাইনাল নার্ভ বের হয় হচ্ছে 31 জোড়া। 31 জোড়া বের হয়। এখন আসেন এই যে এই লাইনটা একটু জাস্ট 31 জোড়া। এই স্পাইনাল কর্ডের লেন্থটা একটু লাগবে। অ্যাডাল্টে কত? মেল এবং ফিমেলে এটা আসে প্রায় সময়। আচ্ছা, স্পাইনাল কর্ডটা একটু খেয়াল করি আমরা এখানে একটু আঁকি। এটা মনে করেন একটা স্পাইনাল কর্ড এই। এটা হচ্ছে নাম্বার 1। এই নাম্বার 1 এর লোয়ার বর্ডারে এসে স্পাইনাল কর্ডটা শেষ হয়। একটা ট্যাপারিং একটা এন্ড থাকে। এই এন্ডটার নাম আমরা দিছি হচ্ছে কুনাস মেডুলারিস। এখান থেকে নাম্বার 1 পর্যন্ত গেল। কিন্তু আমার এই নাম্বার 1 এর পরে নাম্বার 2, 3, 4, 5 তারপরে স্যাক্রাল কোকিক্স তাদেরকে তো আমার সাপ্লাই দিতে হবে। তো এখন যেহেতু আমার স্পাইনাল কর্ড এখানেই শেষ, এরপরে কিছু নার্ভ রুট বের হয়। এগুলো দেখতে অনেকটা ঘোড়ার লেজের মতো। এগুলোকে আমরা বলি হচ্ছে কি কওডা ইকুইনা বা হর্স টেইল। এই কওডা ইকুইনাগুলা প্রতিটা নার্ভ রুট। এই নার্ভ রুটগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্টিব্রাকে আমার সাপ্লাই দেয়, সেগমেন্টকে সাপ্লাই দেয়। এখন এই যে নাম্বার 1 এ বললাম আমার শেষ হচ্ছে, নাম্বার 1 এ আমার স্পাইনাল কর্ড শেষ। কিন্তু এই যে আমার তো এখন কর্ড বের হচ্ছে, আমার নার্ভ রুট বের হচ্ছে। এই নার্ভ রুটগুলো যখন বের হয় তখন একটা লম্বা একটা স্ট্রাকচার বের হয়। এটাকে আমরা বলি ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি। এই ফাইলাম টার্মিনালিটা আমার একবারে থাকে হচ্ছে কত পর্যন্ত? আমার স্যাক্রাল কোকিক্স পর্যন্ত থাকে। আর ওই দিক দিয়ে আমার হচ্ছে এই কওডা ইকুইনাগুলা যদি কম্প্রেশন হয় তাহলে আমরা পাই কওডা ইকুইনা সিনড্রোম। আর কুনাস মেডুলারি যদি কম্প্রেশন হয় তাহলে পাই কুনাস মেডুলারি সিনড্রোম। এখানে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে কওডা ইকুইনা সিনড্রোম এবং কুনাস মেডুলারি সিনড্রোম। এটা আমরা একটু পরেই পড়ব। আচ্ছা, এখন একটা অ্যাডাল্টে লাম্বার ভার্টিব্রা শেষ হচ্ছে নাম্বার 1 এ যে আমার শেষ হয়। আর একটা বাচ্চাতে এটা নরমালি L3 তে যায় শেষ হয়। তো L3 L1 এ যদি যায় শেষ হয়, আমি তাহলে এখান থেকে CSF ড্র করতে পারবো কোথা থেকে? L2 বা L3 থেকেও পারবো, L3 বা L4 থেকেও পারবো বা N নিচ থেকেও পারবো। তাহলে সবচেয়ে সেফ কোনটা? দেখেন, অনেক সময় লোয়ার বর্ডার নাম্বার 1 এ শেষ হয়। কিন্তু কোনো কারণে যদি একটু নিচে যায় তাহলে L2 বা L3 তে গেলে আমার রিস্ক আছে ইনজুরির। কিন্তু আমার L3 বা L4 এ আমার কোনো রিস্ক নাই নার্ভ রুট ইনজুর করার বা মানে স্পাইনাল কর্ড ইনজুর করার। এই কারণে অ্যাডাল্টে আমরা লাম্বার পাংচার করি হচ্ছে L3 এবং 4 এ। L3 এবং 4 এ আমরা অ্যাডাল্টে লাম্বার পাংচার করি। অন্যদিকে বাচ্চাদের যেহেতু L3 পর্যন্ত যায়, তা আমরা বাচ্চাদের জন্য আইডিয়াল হচ্ছে L5S1। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আইডিয়াল। কি আইডিয়াল? লাম্বার পাংচার করার জন্য আইডিয়াল। তাহলে আমরা একটু পরেই কুনাস মেডুলারিস আর কওডা ইকুইনাটা পড়ব। আর বাচ্চাদের জন্য কত? L5S1। আবার এটা নিয়ে কিছু বই আপনি মতপার্থক্য পাবেন, তবে বেশিরভাগই এটা বলে। যেমন অ্যাডাল্টে অনেকে বলে, অনেকে বলতেছে L2-3, বাট এটা L2-3 না, এটা হচ্ছে L3-4 অ্যাডাল্টের ক্ষেত্রে। ওকে, আমরা চলে যাচ্ছি নিচে। এই যে নিচে আসেন, এই স্পাইনাল কর্ডটা নরমালি তো আমরা বললাম যে ফার্স্ট নাম্বারে এসে শেষ হয়ে কুনাস মেডুলারিস হচ্ছে। তারপরে কুনাস মেডুলারিসটা পায়ামেটার সহ এটা একবারে একটা ফাইলাম টার্মিনালি তৈরি করে এবং এই ফাইলাম টার্মিনালিটা আমার থাকে আপ টু আপনার ফার্স্ট কোকিক্স পর্যন্ত। তার মানে পায়ামেটারটা যাচ্ছে আপনার একটু খেয়াল করেন ফার্স্ট কোকিক্স পর্যন্ত। আর অন্যদিকে ডুরা এবং অ্যারাকনয়েড ম্যাটারটা মানে সাবঅ্যারাকনয়েড স্পেস সেটা যায় হচ্ছে সেকেন্ড স্যাক্রাল পর্যন্ত। তার মানে হচ্ছে আপনি যদি প্রথম থেকে আসেন, প্রথমে তো আমার কুনাস মেডুলারিস পর্যন্ত আমার তিনটে আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়ামেটার। বাট আপনি সেকেন্ড স্যাক্রাল পর্যন্ত সাবঅ্যারাকনয়েড স্পেস থাকে। তার মানে ডুরা আর অ্যারাকনয়েড ম্যাটারটা সেকেন্ড স্যাক্রাল পর্যন্ত আসে। এরপরে মানে স্যাক্রাল থেকে কোকিক্স পর্যন্ত অনলি পায়ামেটার থাকে। অনলি কে থাকে? পায়ামেটার থাকে। আমরা যদি এখানে একটু ছবিটা এরকম আঁকি, মানে এটা হচ্ছে আমার ছবিটা, ধরেন এটা আমার স্পাইনাল কর্ড এখানে শেষ হলো, এটা হচ্ছে আমার নাম্বার 1। এখানে যখন শেষ হয় এখান থেকে একটা লম্বা স্ট্রাকচার বের হচ্ছে। সেটা হচ্ছে আমার ফাইলাম টার্মিনালি হোয়াইটিং ব্লিস্টারিং একটা স্ট্রাকচার, এটা হচ্ছে কোকিক্স পর্যন্ত। আর অন্যদিকে আপনার এখান থেকে নাম্বার 1 থেকে স্যাক্রাল 2 পর্যন্ত এর মধ্যে হচ্ছে আমার এই যে নার্ভ রুটগুলা যেগুলা কওডা ইকুইনার নার্ভ রুটগুলা এই জিনিসগুলো থাকে। এবং এখানে থাকে নরমালি হচ্ছে আমার কি এই পর্যন্ত আমার তিনটাই থাকে। ডুরা, অ্যারাকনয়েড, পায়া। বাট এই পর্যন্ত আইসা অনলি পায়াটা থাকে। তার মানে এই জায়গাটাতে আমার ডুরা, অ্যারাকনয়েড কোনটাই থাকে না। তাহলে আমি যে লাম্বার পাংচার করব তাহলে কি আমি স্যাক্রালের নিচে গেলে কি লাম্বার পাংচার করা সম্ভব? সিএসএফ ড্র করা সম্ভব? সিএসএফ ড্র করা কি সম্ভব? স্যাক্রালের নিচে থেকে স্যাক্রাল 2 এর নিচ থেকে? না। না। এই কারণে আমরা লাম্বার পাংচারটা নরমালি করি হচ্ছে নাম্বার 1 এর নিচ থেকে, মানে নাম্বার 2 থেকে স্যাক্রাল 2 পর্যন্ত এর মধ্যে যে সাবঅ্যারাকনয়েড স্পেস থাকে সেখান থেকে আমরা লাম্বার পাংচার করি। এখন আসেন কওডা ইকুইনা আর কুনাস মেডুলারিসে কি হচ্ছে? আমার এই যে জায়গাটা ট্যাপারিং ইনটা এটা হচ্ছে কুনাস মেডুলারিস। কুনাস মেডুলারিস হচ্ছে আমার স্পাইনাল কর্ডের অংশ। স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি নার্ভাস সিস্টেম? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো ইনজুরি হলে আপার মোটর, লোয়ার মোটর দুইটা ফিচারই পাওয়া যায়। যেই লেভেলে ইনজুর হয় এই লেভেলে আমরা পাই লোয়ার মোটর এবং তার নিচে পাই আপার মোটর। কথাটা বুঝেন। এটা একদম বেসিক কথা নার্ভাস সিস্টেমের, যে কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোথাও ইনজুর হলে স্পাইনাল কর্ড লেভেলে যেই লেভেলে ইনজুর হবে সেই লেভেলে আমরা পাবো লোয়ার মোটর নিউরন এবং তার নিচে পাবো আপার মোটর নিউরন। এখন কুনাস মেডুলারিস নিচে হচ্ছে কি একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, যেহেতু স্পাইনাল কর্ডের পার্ট একদম টার্মিনাল অংশ, তাহলে কুনাস মেডুলারিস সিনড্রোম আর কওডাতে কুনাস মেডুলারিসে আমরা কি পাই? লোয়ার মোটর নিউরন লেশন, আপার মোটর নিউরন লেশন দুইটাই পাই। অন্যদিকে কওডা হইছে শুধু নার্ভ রুট। নার্ভ রুট মানে সে ডাইরেক্ট কাজ করতেছে। তার মানে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখানে আপার মোটর কোনো নিউরন লেশন থাকবে না। তাহলে যেহেতু নার্ভ রুট সরাসরি হচ্ছে যেকোনো নার্ভ রুটই, নার্ভ রুট গুলো হচ্ছে সরাসরি লোয়ার মোটর নিউরন। তো নার্ভ রুট যেহেতু লোয়ার মোটর নিউরন, তাহলে এখানে আবার সরাসরি লোয়ার মোটর নিউরন লেশন পাবো। এখন আসেন, এখানে আবার অনেকগুলো নার্ভ রুট আছে। তাহলে প্রথম একটা কমপ্রেস হলো, খুব বেশি ঝামেলা হবে না। দুইটা কমপ্রেস হলো, একটু বাড়বে, তিনটা কমপ্রেস হলো, আরেকটু বাড়বে, চারটা কমপ্রেস হলো, আরো বাড়বে। তো যখন আমার আস্তে অনেক সময় লাগে কওডা ইকুইনা ডেভেলপ করার জন্য। সো এটা হচ্ছে আমার কি একটা ক্রনিক কনসেপ্ট।
অন্যদিকে কোনাস মেডুলারি সরাসরি আমার স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে আমরা জানি যে দুরা ইনজুরি হবে সাথে, সাথে তার ওই এরিয়ার যা ফাংশন সেটা লস হয়ে যাবে। সো কোনাস মেডুলারিস হচ্ছে একিউট কনসেপ্ট। আচ্ছা। এখন আমার রুট যাচ্ছে কোথায়? রুট যাচ্ছে আমার হচ্ছে কোথায়? কর্ডাইকুইনাতে। কর্ডাইকুইনাতে যেহেতু রুটের সমস্যা তাহলে কর্ডাইকুইনাতে রুট পেইনটা হচ্ছে সিভিয়ার। ব্যাক পেইন দুজনের ক্ষেত্রেই থাকবে, ল ব্যাক পেইন দুজনের ক্ষেত্রেই থাকবে। কিন্তু রুট পেইন সিভিয়ার হবে কর্ডাইকুইনাতে। আর কোনাস মেডুলারিসে সিভিয়ার হবে কোনটা? ল ব্যাক পেইন। ল ব্যাক পেইনটা সিভিয়ার হবে কোনাস মেডুলারিস। এবং কোনাস মেডুলারিস হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত। তার মানে এটাতে হচ্ছে আমার সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, অটোনমিক ফাংশনগুলো আছে। সো স্বাভাবিকভাবে যেহেতু আমার অটোনমিক ফাংশনগুলো এখানে আছে, সো আমার হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন, সেক্সুয়াল, ইউরিনারি ইনকন্টিনেন্স এগুলা সাথে, সাথে দেখা দিবে হচ্ছে কোনাস মেডুলারিসে। আর কর্ডাইকুইনাতে এগুলো আসবে কি? লেটে। তাহলে দেখেন সেক্সুয়াল ডিসফাংশন, ইউরিনারি ইনকন্টিনেন্স এগুলো সাথে, সাথে দেখা দিবে কোনাস মেডুলারিসে, কিন্তু কর্ডাইকুইনাতে এগুলো দেরিতে আসবে। তাহলে আমার এই কথাগুলো শেষ। এরপরে আমার কি হলো? রুট পেইন বেশি কোনটাতে বলেন তো? রুট পেইন কোনটাতে বেশি? রুট পেইন কোনটায় বেশি? কর্ডাইকুইনা নাকি কোনাস মেডুলারিস? কর্ডাইকুইন। কর্ডাইকুইনা। কর্ডাইকুইন। একিউট, হ্যাঁ, একিউট কোনটা? কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিস। কারণ কি? সে হচ্ছে সরাসরি স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। আর কোনাস মেডুলারিসের রুট যাবে। সো একটা রুট গেলে একটু হবে, এরপর আরেকটু আস্তে, আস্তে বাড়বে। যত রুট ইনভলভ হবে আস্তে, আস্তে বাড়বে। আর এটা গ্রাজুয়ালি হয়। তাহলে কর্ডাইকুইনা গ্রাজুয়ালি আর কোনাস মেডুলারিস একিউট। কোনাস মেডুলারিসের মেইন টিচার হচ্ছে ল ব্যাক পেইন। আর অন্যদিকে কর্ডাইকুইনাতে মেইন টিচার হচ্ছে রুট পেইন। মানে ওই রুটের যে ডিস্ট্রিবিউশন, ওই ডিস্ট্রিবিউশনে পেইনটা হবে। আর সেক্সুয়াল এবং ইউরিনারি ইনকন্টিনেন্স আর্লি আসবে কোনাস মেডুলারিসে, আর কর্ডাইকুইনাতে লেটে আসবে। এটা একদম ইনফিনিটি স্টার এই পার্থক্যটা। এই পার্থক্যটা একটু পরে আছে, আশা করি আমরা পাবো। বাট এখানে আমি যেটা আলোচনা করছি একসাথেই দেখাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা অ্যাডাল্টে লাম্বার পাংচার করি কত লেভেলে? অ্যাডাল্টে লাম্বার পাংচার করি কত লেভেলে? নাম্বার 3 4 3, 4 আর বাচ্চাদের 3 4 ক্ষেত্রে? না 4 5 4 5 অ্যাডাল্টে 4 5 3, 4 অ্যাডাল্টে 3, 4 আর বাচ্চাদের হচ্ছে 5S1 ওকে। এগুলো লাগবে না, দরকার নেই পড়ার। এগুলো দরকার নেই, আমরা পড়ে ফেলছি সব। এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট না। যা বলছি এতটুকুই এনাফ আমাদের। এই যে আসেন এমআরআই। এই জিনিসটা হচ্ছে যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য। এটা হচ্ছে সার্জারি, জেনারেল সার্জারিতেও আছে আমাদের। এই যেমন এমআরআই এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। জাস্ট রিডিং দিবেন, এটা প্রায় সময় মাঝে মধ্যে ফ্যাকাল্টিতে আসে। এমআরআই এর অ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ কি? কম্পেয়ার টু সিটি স্ক্যান, ঠিক আছে? এবং হচ্ছে বোনস, এয়ার এবং ফ্যাট তিনটা কোনটা কেমন থাকে? বোনস, এয়ার এবং ফ্যাট কোনটা কেমন থাকে? এই তিনটা জিনিস পড়বেন। আর কিছু লাগবে না। বোন, এয়ার এবং ফ্যাট কোনটা কেমন থাকে এই জিনিসটা আমরা দেখব। এই যে আসেন আমাদের কর্ডাইকুইনা। দেখেন কর্ডাইকুইনাতে কি বললাম? ল ব্যাক পেইন এবং বলছে ডিমিনিশ সেনসেশন ওভার বাটক এন্ড পোস্টেরিয়র সুপিরিয়র থাই এন্ড পেরিয়ানাল এরিয়া ইন স্যাডেল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটাকে একটু আরেকটা ওয়ার্ড তাহলে আমি সেটা হচ্ছে কি স্যাডেল অ্যানেস্থেসিয়া। মানে আমরা যখন ঘোড়ার পিঠে বসি আমাদের বাটকের যেই অংশটা ঘোড়ার পিঠের সাথে সংযুক্ত থাকে এই জায়গাটাকে বলে স্যাডেল লিজিয়ন। এই কর্ডাইকুইনাতে নরমালি আমরা হচ্ছে এই স্যাডেল লিজিয়ন অ্যানেস্থেসিয়া পাই। অন্যদিকে আমাদের অ্যানাসের চারপাশে যে এরিয়াটা এটাকে বলে পেরিয়ানাল লিজিয়ন। পেরিঅ্যানাল নট পেরিনিয়াল, পেরিয়ানাল লিজিয়ন। আমরা কোনাস মেডুলারিসে পেরিয়ানাল লিজিয়নে অ্যানেস্থেসিয়া পাই। এখানে লাগবে না। আমাদের এই জায়গাটাতে আসেন। এই যে এটা ইনফিনিটি স্টার। এটা সবাই দেখেন তো এখানে কোন জিনিসটা বোঝা বাকি আছে কিনা বা আমরা আলোচনা করি বুঝতে আছে কিনা? এই জিনিসটা দেখেন আমাদের আলোচনা কোনটা বাকি আছে কিনা যে আমরা বাকি আলোচনা করি নাই। কিন্তু আলোচনা করা উচিত ছিল। এরকম কোনো কিছু আছে এখানে? আমরা দেখেন বলেছিলাম যে কোনাস মেডুলারিস সাডেন অনসেট, কর্ডাইকুইন হচ্ছে গ্রাজুয়াল অনসেট। ওকে? আমি বলেছিলাম যে পেরিয়ানাল লিজিয়ন হচ্ছে কোনাস মেডুলারিস। আর স্যাডেল আমরা যেহেতু হর্সটেল যে ঘোড়ার পিঠে যে বসি সেটা হচ্ছে আমার স্যাডেল লিজিয়ন। এই স্যাডেল লিজিয়ন অ্যানেস্থেসিয়া হবে কর্ডাইকুইনা। আর কর্ডাইকুইনা যেহেতু রুট তাহলে এখানে রুট পেইনটা সিভিয়ার আর ব্যাক পেইনটা লেস সিভিয়ার। অন্যদিকে কোনাস মেডুলারিসে ব্যাক পেইন সিভিয়ার, রুট পেইন নট সিভিয়ার। আর সেক্সুয়াল ডিসফাংশন, বাউল, ব্লাডার ইনভলভমেন্ট, ইউরিনারি ইনকন্টিনেন্স এগুলো কোনাস মেডুলারিসে আর্লি, কর্ডাইকুইনাতে লেট। আর আপার মোটর লোয়ার মোটর দুইটাই পাবো আমরা হচ্ছে কোনাস মেডুলারিসে। যেহেতু এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের স্পাইনাল কর্ডে আমরা জানি ইনজুরি হইলে যেখানে ইনজুরি হয় সেখানে পাওয়া যায় হচ্ছে লোয়ার মোটর নিউরন এবং এর নিচে পাওয়া যায় আপার মোটর নিউরন। অন্যদিকে আমরা জানি যে নার্ভ রুট হচ্ছে লোয়ার মোটর নিউরন। নার্ভের রুট যেহেতু লোয়ার মোটর নিউরন এই কারণে কর্ডাইকুইনাতে আমরা শুধুমাত্র লোয়ার মোটর নিউরন টাইপ লেশন পাবো। আচ্ছা, এবার আসেন লাম্বার পাংচার। আমরা তো লাম্বার পাংচার করে সিএসএফ ফ্লুইড ড্র করি। কেন করতে পারি? বিভিন্ন আমরা ব্যাকটেরিয়াল এবং যে ইনফেকশাস কজ আছে এই কজগুলোর জন্য আমরা করতে পারি। যেমন মেনিনজাইটিস। মেনিনজাইটিসে আমরা করি এনকেফালাইটিস, সেরেব্রাল অ্যাবসেস, সাবআরাকনয়েড হেমোরেজ, জিবিএস। এরপর হচ্ছে আমি হচ্ছে কি পাই? মাল্টিপল স্ক্লেরোসিস। যেমন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসে আমরা পাই হচ্ছে অলিগোক্লোনাল ব্যান্ড। সাবআরাকনয়েড হেমোরেজে আমরা পাই হচ্ছে জেন্থোক্রোমাসিয়া। এই জিনিসগুলো আমাকে একটু লাগবে এবং এটা আমাদের ফিজিওলজি নার্ভাস সিস্টেম শিটে একটা চার্ট আছে সিএসএফ ফাইন্ডিংস অফ ডিফারেন্ট ডিজিজ। এখান থেকে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস না পড়ে পরীক্ষা হলে যাবেন না। না পড়ে পরীক্ষা হলে যাবেন না। ওকে। তাহলে হচ্ছে ডায়াগনস্টিক বিভিন্ন ইনফেকশাস কজের রিজন খোঁজার জন্য আমরা করতে পারি। থেরাপিউটিক। থেরাপিউটিক হচ্ছে আমরা বিভিন্ন ইনজেকশন দেই, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেই। অনেক সময় হাইড্রোকেফালাসের ক্ষেত্রে আমরা সিএসএফ ড্র করার জন্য অতিরিক্ত সিএসএফ বের করার জন্য আমরা হচ্ছে কি ড্রেইন দেই। সো এটাও হইতে পারে। ওকে। এবার আসেন পজিশন বা টেকনিক আছে। টেকনিক লাগবে না। এই যে এখানে কিন্তু দেখেন অ্যাডাল্ট বিটুইন দিয়ে রাখছে 2 and 3 এটা হচ্ছে ইউজুয়ালি করা হয়। বাট আইডিয়াল হচ্ছে 3 and 4 আমি আবার বলছি আইডিয়ালি হচ্ছে 3 and 4 বাচ্চাদের আইলিয়াক রেস্টে করে 3 and 4 এ কিন্তু না। অ্যাডাল্ট বাচ্চাদের হচ্ছে 5S1 5S1 এই জিনিসগুলো একটু দেখে নিবেন। এগুলো কনফিউশন হয়। একেক বই একেক রকম দেওয়া তো তাই কনফিউশন হয়। এখন আসি আমাদের যেটা লাম্বার পাংচারে আমরা কি স্ট্রাকচার পাস করি। একটু খেয়াল করেন। এটা হচ্ছে আরেকটা ইনফিনিটি স্টার টপিক স্ট্রাকচার পাসিং ডিউরিং লাম্বার পাংচার ইনফিনিটি স্টার। এখানে একটু খেয়াল করুন। আমাদের যদি একটু খেয়াল করেন এখানে আমাদের এই হচ্ছে আমাদের স্কিন এটা স্কিনের পরে আমার ফ্যাট সাবকিউটেনিয়াস টিস্যু সব এগুলা। এরপর দেখেন এটা হচ্ছে আমার স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে আমার স্পাইনাস প্রসেস। দুই স্পাইনাস প্রসেসের উপরে যে লিগামেন্ট তার নাম কি হবে? সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। খুব স্বাভাবিক স্পাইনের উপরে আছে তাহলে সুপ্রা স্পাইনাস। দেন আমি যদি আচ্ছা এই যে এটা একটা স্পাইন। এটা আমার স্পাইন, এটা আমার স্পাইন। আচ্ছা আমি কি সুইটা কি স্পাইন দিয়ে ঢুকাতে পারবো? স্পাইনাস প্রসেস দিয়ে পারবো না। তাহলে আমাকে যাইতে হবে কোন দিক দিয়া? দুই স্পাইনাসের মাঝখান দিয়া। এই দুই স্পাইনাসের মাঝখান দিয়া যে লিগামেন্ট দুই এর মধ্যে আমরা বলি ইন্টার তাহলে হচ্ছে নাম হচ্ছে ইন্টার স্পাইনাস লিগামেন্ট। আপনাদের ভুল হয় এই দুটাতেই। উপরে সুপ্রা স্পাইনাস দুই স্পাইনের মাঝখান দিয়ে ঢুকতেছি ইন্টার স্পাইনাস। তারপরে সবার আমাদের সেই পরিচিত লিগামেন্ট আমরা ছোটবেলা থেকে আমাদের প্রিয় লিগামেন্ট হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। শেষ। তাহলে সুপ্রা স্পাইনাস, ইন্টার স্পাইনাস তারপর হচ্ছে আমাদের লিগামেন্টাম ফ্লাভা। তারপরে আমার চলে যাবে এপিডুরাল স্পেস। এপিডুরাল স্পেসের পরে হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, সাবআরাকনয়েড। সেই সাবআরাকনয়েড স্পেস থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে আচ্ছা আমরা একটা মিনিট হ্যাঁ। আচ্ছা
তাহলে আমাদের এটা হয়ে গেল, হ্যাঁ? আমরা মোটামুটি এটা পারবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি আপনাদের পেছনে লাগবে এই জায়গাটাতে যখন ইন্ট্রাস্পাইনাস লিগামেন্ট দিবে বা ইনফ্রাস্পাইনাস লিগামেন্ট দেয়, তখনই আপনাদের এই ভুলগুলো হয়ে যায়। তাহলে স্পাইনের উপরে হচ্ছে সুপ্রাস্পাইনাস, 2 স্পাইনের মাঝে হচ্ছে ইন্টারস্পাইনাস, এর সামনে হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। তাহলে এটা আমরা পারলাম। এখন আসেন এখানে একটা জিনিস যে কোন ফ্যাক্টর আপনার হচ্ছে এই যে লাম্বার পাংচারের ক্ষেত্রে আমাদের হেডেক, পোস্ট লাম্বার পাংচার হেডেকের জন্য দায়ী। এই প্রশ্নটা আসে এবং এটা হচ্ছে আপনারা যারা সার্জিক্যাল মানে ফ্যাকাল্টি সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন। পোস্ট ডুরাল পাংচার হেডেক রিলেটেড টু মানে আমাদের যে লাম্বার পাংচার করলে নরমালি আমরা দেখি যে সিএসএফ পেশেন্টদেরকে যখন স্পাইনাল দেওয়া হয় তারপরে তারা প্রচুর হেডেক কমপ্লেইন করে, প্রচুর পরিমাণে হেডেক। এই যে এই হেডেকের কারণটা কি? এই পোস্ট ডুরাল পাংচার হেডেকের কারণটা কি? কি ফ্যাক্টর দায়ী? একটা হচ্ছে নিডল সাইজ, পজিশন, কয়টা পাংচার করতে হইতেছে, প্রেগন্যান্সি এই জিনিসগুলো এবং আপনারা হচ্ছে আপনাদের সার্জারি ফ্যাকাল্টি জেনারেল সার্জারি শিটটা করবেন ওইখানে আছে এবং যারা সার্জারি ফ্যাকাল্টিতে দিবেন এই যে পোস্ট ডুরাল পাংচার হেডেক রিলেটেড যে ফ্যাক্টর এটা আপনাদের জন্য ইম্পিরিটি স্যার। ঠিক আছে? ওকে। আচ্ছা এখন আসি কখন আমরা কমপ্লিকেশন কি হয়? কমপ্লিকেশন হয় হচ্ছে টনসিলার হার্নিয়েশন। আমাদের যে ফোরামেন ম্যাগনাম আছে, ফোরামেন ম্যাগনামে যখন আমি সিএসএফ ড্র করি, সিএসএফ প্রেসার যখন কমে যায় তখন হচ্ছে সেরেবেলারের যেই টনসিলগুলো আছে এই সেরেবেলার টনসিলগুলো আমার ফোরামেন ম্যাগনাম দিয়ে নিচের দিকে নেমে যায়। এটাকে বলে টনসিলার হার্নিয়েশন। তারপর হচ্ছে এই যে হেডেক পাওয়া যায় আমরা তো বললাম। অনেক ক্ষেত্রে আমাদের কি পাই যখন রুট ইনজুরি হয় তখন হচ্ছে আমার কি হয় নামনেস পাওয়া যেতে পারে। আর কন্ট্রাইন্ডিকেশন কখন করা যাবে না একদম ক্লিয়ার কাট যে কখন আমার করা যাবে না। এই কন্ট্রাইন্ডিকেশনটা থেকে বিভিন্ন জায়গায় এসবি আসে। প্রথম কথা হচ্ছে আমার যদি রেজড আইসিপি থাকে, রেজড আইসিপি ফিচার বা পেপিলিডিমার ফিচার থাকলে আমার জীবনেও আমাকে হাত দেওয়া যাবে না লাম্বার পাংচারে। কারণ রেজড আইসিপি যখনই আপনি প্রেসারটা আপনি যখন ড্র করবেন প্রেসারটা কমবে সাথে সাথে হচ্ছে টনসিলার হার্নিয়েশন হয়ে যাবে। এরপর যদি ইক্সল থাকে কারণ হচ্ছে ইক্সল থাকলে কি হবে? ইক্সল থাকা মানে কোনো একটা এডিশনাল স্ট্রাকচার আছে আপনার ব্রেইনের মাঝে। তার মানে সেটা আপনার কি করবে? প্রেসারটাকে বাড়াবে আরো। তারপর হচ্ছে আমাদের প্লেটলেট যদি কাউন্ট কম থাকে তাহলে ব্লিডিং টেন্ডেন্সি আছে সো তখন দেওয়া যাবে না। আনকনশাস পেশেন্টকেও আপনি কজ ইভালুয়েট না করার আগে লাম্বার পাংচার করা যাবে না। তাহলে আমরা চলে আসলাম আমাদের একদম লাস্ট টপিক না? আমি অনেক লেন্দি করে ফেলছি নাকি আপনাদের আজকে ক্লাস? না ভাইয়া। আচ্ছা। আমাদের সোজা এটা আমরা পড়ে ফেলছি যে সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক। প্রথম কথা হচ্ছে সিম্পেথেটিকটা হচ্ছে আসে কোথা থেকে? সিম্পেথেটিক আসে আমরা জানি যে হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, থোরাকোলাম্বার আউটফ্লো। আর অন্যদিকে আমাদের ইয়াটা আসে হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। প্যারাসিম্পেথেটিক আসে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। এই যে এখানে দেখেন থোরাকোলাম্বার আউট প্রথম কথা এটা হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। এই যে এটা হচ্ছে 4টা নার্ভ আমরা পড়ছি স্যাক্রাল। প্রিগ্যাংলিয়নিক ফাইবার দুইটার ক্ষেত্রেই মাইলিনেটেড এবং তাদের প্রিগ্যাংলিয়নিক যে নিউরোট্রান্সমিটার একটু খেয়াল করেন প্রিগ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার প্রথমটা দুইটা ক্ষেত্রে হচ্ছে এসিটাইলকোলিন। পোস্ট গ্যাংলিয়নিকটা দেখেন পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লম্বাকার এই কথাটা লাগবে লম্বাকার আর শর্টকার কেন লম্বা আর কেন শর্ট আমি বলি সিম্পেথেটিক ফাইবারগুলো নরমালি যেই ভিসেরাতে সে সিম্পেথেটিক সাপ্লাই দেয় তার থেকে দূরে থাকে এই কারণে তাদের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা বড় হয় অন্যদিকে প্যারাসিম্পেথেটিক যে ভিসেরাতে সাপ্লাই দেয় সে হচ্ছে আমাদের যে গ্যাংলিয়ার খুব পাশেই ভিসেরাটা থাকে এই কারণে তার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট হয় পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট হয় প্যারাসিম্পেথেটিকে আর সিম্পেথেটিকে আমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লং হয় এটা দিয়ে আমরা সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক চিনতে পারি কারণ সিম্পেথেটিকের প্রি গ্যাংলিয়নিক ফাইবার শর্ট এবং মাইলিনেটেড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লং এবং নন মাইলিনেটেড অন্যদিকে প্যারাসিম্পেথেটিকে প্রি গ্যাংলিয়নিক ফাইবার লং এবং মাইলিনেটেড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার শর্ট এবং নন মাইলিনেটেড এবার আসি নিউরোট্রান্সমিটার প্রি গ্যাংলিয়নিকে দুইটা নিউরোট্রান্সমিটারই হচ্ছে এসিটাইলকোলিন কোনো সন্দেহ নাই কিন্তু পোস্ট গ্যাংলিয়নিকে আপনি হচ্ছে নিউরোট্রান্সমিটার পাবেন সেটা হচ্ছে কার সিম্পেথেটিকে পাবেন নরএপিনেফ্রিন আর প্যারাসিম্পেথেটিকে পাবে এসিটাইলকোলিন তার মানে সবগুলাই আমার নিউরোট্রান্সমিটার এসিটাইলকোলিন এক্সেপ্ট পোস্ট গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার অফ সিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার অফ সিম্পেথেটিক সেটা হচ্ছে নরএপিনেফ্রিন এই এতটুকু যদি আমরা জানি তাহলে আমাদের বেসিক ধারণা হয়ে গেছে এবার হচ্ছে আমরা কি করব তাদের ফাংশনগুলো পড়বো সিম্পেথেটিক সিম্পেথেটিকের কাজ কি সিম্পেথেটিকের কাজ হচ্ছে আপনার স্টোর করা আর প্যারাসিম্পেথিক মানে সরি প্রিপেয়ার করা বডিকে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ফেস করার জন্য আর প্যারাসিম্পেথিকের কাজ হচ্ছে বডিকে কি করা বডিকে প্রিপেয়ার করা বডিকে কি করা প্রিপেয়ার করা কিসের জন্য প্রিপেয়ার করা ইমার্জেন্সির জন্য যেকোনো ইমার্জেন্সি আছে ইমার্জেন্সি বলতে কি ইমার্জেন্সি মানে হচ্ছে মনে করেন আপনি হাঁটাচলা করতেছেন আপনাকে একটা কুকুর দৌড়ানি দিছে এটা হচ্ছে একটা ইমার্জেন্সি সিচুয়েশন এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনার বডিতে যা যা হবে এটা হচ্ছে সিম্পেথেটিক তাহলে হচ্ছে কুকুরকে যখন আপনি যাবেন তখন কুকুর আপনাকে কি করবে দৌড় দিলে আপনি চোখ ভয়ে বড় বড় হয়ে যাবে আপনি প্রচুর ভয় পাবেন মানে পিউপিল ডাইলেটেড হবে আর পিউপিল ডাইলেটেড মানে হচ্ছে সিলিয়ারি মাসল রিল্যাক্স হবে আপনার সারা শরীর ঘাম দিবে আপনি দেখেন সারা শরীর ঘাম দিবে ভয় পেয়ে কিন্তু গলা শুকায় যাবে তার মানে হচ্ছে আমাদের বডির যত সিক্রেশন আছে এই কথাটা বুঝলে আপনি একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে আপনার বডির যত সিক্রেশন আছে সব বন্ধ হয়ে যাবে এক্সেপ্ট সোয়েটিং তাহলে সোয়েটিং হবে চোখ বড় বড় হবে গলা টলা সব শুকায় যাবে তার মানে বডির সব সিক্রেশন বন্ধ হয়ে যাবে আপনার যে প্রস্রাব পায়খানা যা আছে সব বন্ধ হয়ে যাবে তার মানে আপনার যত ধরনের ইন্সপেক্টর আছে আমাদের বডির সব ইন্সপেক্টরগুলো কি হয়ে যাবে আমাদের কনস্ট্রিক্ট করবে এবং যত মাসল আছে সব রিল্যাক্স করবে তাহলে ইউরিনারি ব্লাডার রিল্যাক্স হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের যে পেরিস্টালসিসের যে মাসল সব রিল্যাক্স হয়ে যাবে গল ব্লাডার রিল্যাক্স হয়ে যাবে ঠিক আছে আর সব স্কিনটা কনস্ট্রিক্ট করবে তাহলে এই কথাটাই তাহলে আমাদের ভয় পাইলাম আমি চোখ বড় বড় হচ্ছে আমার গলা শুকায় যাচ্ছে আমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে গলা শুকায় যাচ্ছে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমার বুক দরপর করা শুরু হচ্ছে তার মানে হচ্ছে আমার হার্টবিট বেড়ে যাবে প্রেসার বেড়ে যাবে ঠিক আছে ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে এই সবই হচ্ছে সিম্পেথেটিক এছাড়া সিম্পেথেটিক আপনার দৌড়াইতে হবে না আপনি কুকুর দৌড়ানি দিচ্ছে আপনি প্রচুর দৌড়াইতে হবে তাহলে দৌড়ানোর জন্য আপনার এনার্জি দরকার তার মানে প্রচুর পরিমাণে কি হবে আপনার গ্লুকোজ তৈরি হবে ব্রেকডাউন হয়ে আপনার এই যে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ তাহলে এই হচ্ছে আমাদের সিম্পেথেটিকের কাজ প্যারাসিম্পেথিক জাস্ট তার উল্টা আপনি যেকোনো একটা মনে রাখবেন তবে দুইটা সিচুয়েশন আছে যে দুইটা সিচুয়েশন আমাদের আলাদা করে জানা দরকার সেই দুইটা সিচুয়েশন হচ্ছে ইরেকশন আর ইজাকুলেশনটা হয় হচ্ছে আপনার প্যারাসিম্পেথিকের কারণে কারণ হচ্ছে প্যারাসিম্পেথিক হচ্ছে ভেসেলগুলো রিল্যাক্স থাকে সো তখন হচ্ছে আমাদের যে পেনিসের হচ্ছে যে ভেইনগুলো আছে ভেইনগুলোতে আপনার ব্লাড সাপ্লাই বেড়ে যায় ফলে হচ্ছে ইরেকশন হয় আর ইজাকুলেশন হয় কিভাবে ইজাকুলেশন হয় হচ্ছে বাস ডিফারেন্সের যে মাসলগুলো আছে এগুলো কি হয় কন্ট্যাক্ট করে এই কারণে ইজাকুলেশন হয় তাহলে ইজাকুলেশন হয় সিম্পেথিকে ইরেকশন হয় কোথায় প্যারাসিম্পেথিকে আর আপনাকে যদি পরীক্ষায় বলে এসবিএ তে যে মানে আপনার সাইন অফ সিম্পেথিক অ্যাক্টিভিটি 100% সিম্পেথিক অ্যাক্টিভিটি হচ্ছে এটাতে হবে ব্রেকডাউন গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ এটা হচ্ছে এসবিএ মানে যদি ধরেন একটা সাইন আপনি চান সিম্পেথিক অ্যাক্টিভিটি সেটা হচ্ছে এটা ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ তাহলে আমাদের মোটামুটি শেষ এখন একটা কথা আছে যে এই যে সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথিক গুলো আমরা দেখি এই সিম্পেথেটিক প্যারাসিম্পেথিক গুলো আমাদের কোন কোন বিচারে কাজ করে এই প্রশ্নটা আসছিল গত বছর মেবি এই প্রশ্নটা কি তাহলে আমাদের ইউরিনারি সিস্টেমে কাজ করে এয়ার ওয়েতে কাজ করে ব্লাড ভেসেলে কাজ করে সিলিয়ারি সিস্টেমে কাজ করে হার্টে কাজ করে মানে যেগুলোর কন্ট্রোল আমাদের নিজেদের কমান্ডের উপরে নাই সেগুলোতেই আমাদের কাজ করে আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা কথাটা আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ক্লাস এখানেই শেষ আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা টায়ার্ড হয়ে গেছে নাকি আপনারা আমার সাথে আচ্ছা এখনো কোশ্চেন আচ্ছা কারো কোশ্চেন না আচ্ছা আমি বলি আচ্ছা আমরা যখন অ্যানাটমি পড়বো অ্যানাটমি ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে ধরুন আমি আজকে হ্যাঁ পড়ানোর চেষ্টা করছি অনেক কিছুই মানে যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে তাও কিছু কিছু জিনিস আমাকে পড়াইতেই হয়েছে কারণ যেগুলো না পড়াইলে আসলে নার্ভাস সিস্টেম পড়ানো যাবে না তাও আপনি পড়ানোর পরে লাস্ট আওয়ারটা খুলবেন লাস্ট আওয়ারটা খোলার পরে লাস্ট আওয়ার সাথে মিলাবেন যে কোন কোন টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে আপনার অ্যানাটমি প্রিপারেশন হবে মানে যেমন ইজি জিনিস যেগুলো কমন জিনিস যেগুলো থেকে বারবার প্রশ্ন আসছে এমন যেই প্রশ্নগুলো আসবে সেগুলো যেন কোনো ক্রমেই মিস না হয় যেই 10 12 13টা আসবে আপনাদের সেগুলোর ভিতরে দেখবেন যে 8 9টি আগে প্রশ্ন হয়তো 3 4টা নতুন কঠিন দিতে পারে যদি কঠিন প্রশ্ন করে কিন্তু যেই প্রিভিয়াস যেগুলো এগুলো যেন কোনোভাবেই মিস
না যায়। যেমন আজকে যে টপিকগুলো ভিজুয়াল পাথওয়ে, ওই যে অ্যাফাসিয়া, তারপর হচ্ছে সিএসএফ ফাইন্ডিং, লাম্বার পাংচার, এই আরো অনেকগুলো আমি বলছি যেগুলো পড়ানোর সময়। এই জিনিসগুলো একদম মুখস্থ মুখস্থ রাখবেন এবং এগুলো একটু বারবার চেষ্টা করবেন হচ্ছে লাস্ট আওয়ারের সাথে মিলিয়ে আমি আজকে যা বলছি এগুলো একটু পড়ার, দেখবেন আপনাদের হয়ে যাবে। আর লাস্ট ভাইয়া যেটা লাস্ট বলি, আওয়ারটা এখন এভেইলেবল নাই। এজন্য নিতে পারতেছি না। ওহো! লাস্ট আওয়ার নতুনটা মনে হয় আসবে কয়েকদিনের মধ্যে আমি যতটুকু জানি। হ্যাঁ, এই মান্থের লাস্টের দিকে নাকি আসবে বলল। আসবে, হ্যাঁ, একটু টাফ হয়ে যায়। হুম। পুরানটা থাকলেও আপনাদের জন্য বেটার হইতো। এখন যেহেতু নাই তাহলে তো করার কিছু নাই। তাহলে হচ্ছে আমাদের শীটের পিছনে প্রশ্ন দেওয়া আছে। শীটের পিছনে যে প্রশ্ন আছে এগুলো দেখলে আপনি বুঝবেন। তবে লাস্ট আওয়ারে গোছানো আছে তো, এবং এই পড়াটা আপনি পড়বেন, এটা আপনাকে নার্ভাস সিস্টেম ফিজিওলজি ক্লাস হোক আর না হোক, এই শীটটা যখন পড়বেন তার সাথে সাথে হচ্ছে ফিজিওলজি নার্ভাস সিস্টেমের শীট পড়বেন এবং সবসময় নিউরো অ্যানাটমি পড়ার সময় সাথে সাথে ফিজিওলজি নার্ভাস সিস্টেম পড়বেন। যেমন থোরাক্স পড়ার সময় সবসময় ফিজিওলজি রেসপিরেটরি সিস্টেম পড়বেন। এইভাবে যখন পড়বেন আপনার কাছে পড়াগুলো ক্লোজ মনে হবে, কাছাকাছি মনে হবে। না হয় দেখবেন যে আপনি পড়ার আসলে কোনো কিনারা পাচ্ছেন না। কারণ আজকের পড়ার সাথে অনেক কিছুই ফিজিওলজি নার্ভাস সিস্টেমে মিলবে মিনিমাম 30 থেকে 40%। সো এটা চেষ্টা করবেন একটু কম্বাইন করে পড়ার জন্য। আর আশাহত হওয়া যাবে না। অনেক সময় মনে হবে যে আসলে হচ্ছে না কিন্তু আপনি পরীক্ষা পর্যন্ত আপনি আপনার মতো করে পড়ে যাবেন। মোটিভেশন ধরে রেখে একটা ধারাবাহিকভাবে পড়াশোনা করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বেস্ট অফ লাক। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আকাশ হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ ভাই বলুন। লাস্ট আওয়ার অনেক সময় আমরা দেখেছি যে 2017 বা 15 তে আসছে, এরপরে আবার 24 বা 25 এ আসছে। এগুলা কিভাবে হ্যাঁ। মানে কত সাল পর্যন্ত আমরা দেখবো? কোশ্চেন আমি গুলা? আমি যদি বলি ধরেন কোন একটা প্রশ্ন যদি এরকম হয় 11-12 পরে আর আসে নাই। ঠিক আছে? বা 15 পরে আর আসেই নাই। হ্যাঁ? 13-14 তে আসছে, বা মনে করেন 12-13 তে আসছে, একবারই আসছে আর আসেই নাই। এই প্রশ্নগুলো আমি বলব যে এখন একবার পড়বেন। কিন্তু পরীক্ষার আগে এই প্রশ্নগুলো আর কোনদিন পড়বেন না। ঠিক আছে? বাট যেই প্রশ্ন 13-14 তে আসার পরে আবার 24 এ আসছে, 23 এ আসছে, এই প্রশ্ন ভালো করে পড়তে হবে। তার মানে হচ্ছে যে 13-14 তে যে স্যার প্রশ্ন হতো এখন আবার এই স্যার ফিরে আসছে। এই কারণে সেই টপিকটা আবার ফিরে আনছে। বুঝতে পারছেন কিনা? আর যেগুলো আনকমন এবং একবারই আসছে আসে নাই, আর আসে নাই, এগুলো এখন যখন পড়তেছেন এখন একবার পড়ে নিবেন। বাট পরীক্ষার আগে আর এগুলোর দিকে চোখও তাকাবেন না। পরীক্ষার আগে জাস্ট 7 স্টার 5 স্টার টপিক যেগুলো দিয়ে প্রতি 1 বছর পর প্রশ্ন আসে তখন শুধু ওইগুলাই পড়বেন। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।